প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনার প্রস্তুতি অনেক সুন্দর হচ্ছে। তো এই প্রস্তুতিকে আরো সুন্দর করার জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের প্রতিটি অধ্যায় ভিত্তিক ক্লাস। তো এই ক্লাসগুলো করার মাধ্যমে তুমি একদিকে যখন পরীক্ষায় সর্বাধিক নাম্বার পাবে এবং তোমার প্রস্তুতি আরো সুন্দর হবে। তো চলো আমরা শুরু করি। আজকে আমাদের ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টি আমরা পড়ব। অধ্যায়টির নাম মানব ভূগোল। তো মানব ভূগোল পড়ার আগে আমাদের বিষয়টা জানতে হবে ভূগোল কি। ভূগোল শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। এই ভূগোলকে আমরা দুইটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে মানব ভূগোল। তো প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করা হয় প্রথম পত্রে এবং মানব ভূগোল নিয়ে আলোচনা করা হয় দ্বিতীয় পত্রে। তো মানব ভূগোল যখন আমরা পড়বো, মানব ভূগোল বিষয়টা বলতে কি বোঝায়? মানব ভূগোলে কয়েকটা জিনিস বোঝায় যা মানব ভূগোল নিয়ে আলোচনা করে। কি প্রথম কথা হচ্ছে এখানে মানুষকে নিয়ে আলোচনা করা হয়, মানুষের কাজকর্ম নিয়ে আলোচনা করা হয় এবং মানুষের এই যে কাজকর্ম, এই কর্মের যে প্রভাব বিস্তার করে কোনো প্রভাবক, সেটা নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমরা বলতে পারি মানব ভূগোল কি? মানব ভূগোল হচ্ছে এখানে মানুষকে নিয়ে আলোচনা করা হবে, মানুষের কাজকর্ম নিয়ে আলোচনা করা হবে এবং মানুষের কাজকর্ম যে প্রভাবিত হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাহলে আমরা বলতে পারি ভূগোলকে দুই ভাগে ভাগ করা হয়, একটা প্রাকৃতিক ভূগোল, একটা মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোল কোনগুলো? যেগুলো প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট। যেমন আমরা বলতে পারি ঘূর্ণিঝড়ের কথা বলতে পারি, জলবায়ুর কথা বলতে পারি, আবহাওয়ার কথা বলতে পারি, জোয়ার ভাটার কথা বলতে পারি, ভূত্বকের কথা বলতে পারি, বায়ুমণ্ডলের কথা বলতে পারি, বায়ুমণ্ডলের কথা বলতে পারি, যেগুলো মানুষের হাতে থাকে না। আর মানব ভূগোল কি? তাহলে ভূগোলের যে শাখা মানুষ নিয়ে, মানুষের কাজকর্ম নিয়ে, মানুষের কাজকর্মের প্রভাবক বা প্রভাবিত হতে পারে এমন বিষয় নিয়ে আলোচনা করে, তাকে মানব ভূগোল বলে। তাহলে আমরা একটু মানব ভূগোলের ডেফিনেশন জানি। মানব ভূগোল আলোচিত মূল বিষয়বস্তু হলো মানুষ, তার ভাষা, ধর্ম, মানুষের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা, জীবন জীবিকা, বাসস্থানের ধরন, ঐতিহ্য, সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ইত্যাদি। তাহলে আমরা দেখলাম মানুষের যে কাজকর্মগুলো ভূগোলের যে শাখা আলোচিত হয় তাকে মানব ভূগোল বলে। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি? মানব ভূগোল হলো মানুষ ও স্থান সম্পর্কিত জ্ঞান। তাহলে মানুষ এবং স্থানের সম্পর্কিত জ্ঞানকে আমরা মানব ভূগোল বলছি। এটি স্থান ও কালভেদে মানুষের সামাজিক অবস্থা, মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক সম্বন্ধে স্থানিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিশ্লেষণ করে থাকে। তাহলে মানুষের কোন স্থানে মানুষ কেমনভাবে বসবাস করছে, মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন, এগুলো সবগুলোই মানব ভূগোলের বিষয়। তো তারপরে আমাদের অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যে কোন বিজ্ঞানী বা কোন মনীষী এই বিষয়টিকে কিভাবে উপস্থাপন করছে, দিয়ে দিতে পারে। অধ্যাপক ডার্ডলি স্টাম্প মানব ভূগোলকে কি বলেছেন বা মানব ভূগোল তার মতে কি? তাহলে আমরা বলতে পারি অধ্যাপক ডার্ডলি স্টাম্পের মতে মানব ভূগোল হচ্ছে পৃথিবী ও তার অধিবাসীদের সমাজীয় বর্ণনা। তাহলে এখানে ভালো করে বিষয়টা বুঝতে হবে, পৃথিবী ও তার অধিবাসীদের সমাজীয় বর্ণনা। তাহলে আমরা পৃথিবী, এইটা তো একটা পৃথিবী, আর এই পৃথিবী এবং অধিবাসী, অধিবাসী কাকে বলে? এই পৃথিবীতে যারা বসবাস করে। তাহলে পৃথিবীতে যারা বসবাস করে তাদের সমাজীয় বর্ণনা, তারা অবশ্যই একটা সমাজে বসবাস করে, সেই সমাজের বর্ণনাকে বলে মানব ভূগোল। তাহলে ভূগোলবিদ আলেকজান্ডার ভন হামবোল্টের মতে তাহলে আরেকজন কি বলেছে, আরেক মনীষী, তিনি বলেছেন কোনো স্থান বা এলাকায় বসবাসকারী মানব গোষ্ঠীর সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা মানব ভূগোলের কাজ। তাহলে কোনো স্থানে বসবাস করে সেগুলোর ব্যাখ্যা প্রদান করে। তাহলে আমরা মোটা দাগে বলতে পারি মানব ভূগোলের প্রধান কাজ হচ্ছে মানুষ এই পৃথিবীতে যে স্থানে বসবাস করুক না কেন সেই স্থানে সে কি কাজকর্ম করছে, কিভাবে চলাফেরা করছে, কি খাদ্যাভ্যাস, কি আচরণ, কি অর্থনৈতিক ব্যবস্থা, সেগুলো টোটালি আলোচনা করে মানব ভূগোল। আরেকজন দেখো জার্মান ভূগোলবিদ ফ্রেডরিক র্যাটজেল বলেন মানব সমাজ ও ভূপৃষ্ঠের মধ্যকার সম্পর্কের বিশ্লেষণ মানব ভূগোল। তাহলে খুব ভালো একটা কথা বলেছে, মানব সমাজ মানে মানুষ আর ভূপৃষ্ঠের মধ্যকার সম্পর্কের বিশ্লেষণ। তাহলে মানুষ এবং প্রকৃতির মাঝে যে একটা সম্পর্ক, যে প্রকৃতির মানুষ কিভাবে এসে আছে, এগুলো যে বর্ণনা করে সেটা হচ্ছে মানব ভূগোল। তাহলে অনেক সময় পরীক্ষা আসতে পারে মানব ভূগোল কি, তাহলে আমরা যে কোনোভাবে দিতে পারি, কিন্তু যদি আমাদের বলে দেয় যে কোন মনীষী বা কোন বিজ্ঞানী কিভাবে বলেছেন, তাহলে তিনটা আমাদেরকে দিতে হবে। অনেক সময় আমাদের এমসিকিউ তো এটা আসতে পারে। তারপরে এখানে আমরা যদি একটা জিনিস দেখি, মানব ভূগোলের ক্ষেত্র, মানব ক্ষেত্র বলতে কি বোঝায়? পরিসীমা বোঝায়। তো মানব ভূগোলের ক্ষেত্রটা হচ্ছে, মানব ভূগোলের ক্ষেত্র বা পরিসর প্রাকৃতিক ভূগোল থেকে আলাদা। আমরা ক্লাসের প্রথমেই বলেছি প্রাকৃতিক ভূগোল একটা আলাদা জিনিস আর মানব ভূগোল একটা আলাদা জিনিস। কারণ মানব ভূগোল হচ্ছে মানুষের কাজকর্ম নিয়ে আলোচনা করবে আর প্রাকৃতিক ভূগোল হচ্ছে পৃথিবীর ভূমিরূপ নিয়ে আলোচনা করবে, যে পৃথিবীর কোথায় সমভূমি, পৃথিবীর কোথায় মালভূমি আছে, পৃথিবীর কোথায় পর্বত আছে। তাহলে আমরা দেখতে পারি দুইটা আলাদা জিনিস, দুইটা আলাদা সেক্টর। এখানে মানুষ ও তার কর্মকাণ্ডের উপর অধিক গুরুত্ব প্রদান করা হয়। অবশ্যই মানব ভূগোলে কি মানুষই প্রধান।
আর সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়, যেমন একটা জিনিস মনে রাখতে হবে, মানুষ যেহেতু একটা কি বলা যাইতে পারে, মানুষ যেহেতু সমাজে বসবাস করে, তাহলে একদিকে সমাজ বিজ্ঞানে যেমন মানুষকে নিয়ে আলোচনা করা হয়, আবার ভূগোলের মানব ভূগোলেও যেহেতু মানুষ আছে, তাহলে মানব ভূগোলেও মানুষ নিয়ে আলোচনা করে। তাহলে আমরা দেখতে পারি সমাজ বিজ্ঞানের বিভিন্ন বিষয় যেমন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও অন্যান্য মানব সম্বন্ধীয় বিষয়গুলি মানব ভূগোলের আওতাভুক্ত। তাহলে আমরা দেখতে দুইটা মিল পাচ্ছি, সমাজ বিজ্ঞানেও মানুষ নিয়ে আলোচনা করা হয়, আবার ভূগোলের মানব ভূগোলের বিষয়েও মানুষ নিয়ে আলোচনা করা হয়। মানব ভূগোলের আলোচনার কেন্দ্রবিন্দু ভূপৃষ্ঠের প্রাকৃতিক ভূমিরূপ না হলেও প্রাকৃতিক ভূগোলের সাহায্য ছাড়া মানব ভূগোলকে আলোচনা করা সম্ভব নয়। এই কথাটা অনেক সময় গ নম্বরে আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে বুঝিয়েছে মানব ভূগোলে আমরা যে মানুষ, এই মানুষটা আমরা কোথায় বসবাস করি? পৃথিবীতে বসবাস করি। এখন পৃথিবীতে বসবাস করার জন্য আমাদের কি অক্সিজেন দরকার, তাহলে বৃক্ষ লাগবে। তাহলে বৃক্ষটা কোথায় আছে? প্রকৃতিতে আছে। তাহলে প্রাকৃতিক ভূগোলে আমরা গাছ নিয়ে আলোচনা করি, তাহলে এই গাছের উপর ডিপেন্ডেন্ট কি মানুষ? গাছ থেকে আমরা কি ফল পাই, অথবা আমরা যে পৃথিবীতে বসবাস করছি কিসের উপর বসবাস করছি? প্রকৃতির উপরে, ভূপৃষ্ঠের উপরে। তাহলে ভূপৃষ্ঠটা কোন ভূগোলে আলোচনা করে? প্রাকৃতিক ভূগোলে আলোচনা করে। তাহলে যদিও আমরা মানব ভূগোল পড়ছি, তাহলে মানব ভূগোলে মানুষ প্রাকৃতিক ভূগোল ছাড়া চলতে পারবে না, সেটা এখানে বলেছে। কেননা মানুষের সব ধরনের কর্মকাণ্ডের সঙ্গে ভৌগোলিক পরিবেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর আমরা জানি ভৌগোলিক পরিবেশ কোথায় আলোচনা করা হয়? প্রাকৃতিক ভূগোল আলোচনা করা হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মানব ভূগোল এবং প্রাকৃতিক ভূগোল দুইটার সাথে সম্পর্ক আছে, কারণ প্রাকৃতিক ভূগোল যদি না থাকে তুমি মানব ভূগোল আনতে পারবে না। এখন মানব ভূগোলের পরিধি আছে। এই যে আমরা এত বলছি যে তোমাদের যে দ্বিতীয় পত্র, এই দ্বিতীয় পত্র টোটালি বিষয়টা হচ্ছে মানব ভূগোল নিয়ে আলোচনা করা, আর প্রথম পত্র হচ্ছে প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করা। তো মানব ভূগোলে যে বিষয়গুলো আলোচনা করে, এই ডিটেলস, এই অংশগুলো আলোচনা করে। কি কি আলোচনা করা হয়? জনগোষ্ঠীর অবস্থান ও বিন্যাস। জনগোষ্ঠী বলতে বোঝায় জনসংখ্যা, কোথায় জনসংখ্যা বেশি, কোথায় জনসংখ্যা কম। আমরা জানি যেখানে বরফ আছে সেখানে জনসংখ্যা কম থাকবে, যেখানে সমভূমি আছে সেখানে জনসংখ্যা বেশি থাকে। আর আমরা এটা জানি নদী কেন্দ্রিক অববাহিকে মানুষজন বেশি গড়ে ওঠে, কারণ নদীর পাশ দিয়ে বিভিন্ন মানুষজন ওখানে জনবসতি গড়ে ওঠে। তাহলে আমরা এই মানব ভূগোলে এইগুলো আলোচনা করা হবে, যেমন সিন্ধু নদের অববাহিকে অনেক মানুষ গড়ে ওঠে, অনেক জনবসতি গড়ে ওঠে। তারপর দেখো জনগোষ্ঠীর কাঠামো, গঠন, বিন্যাস, বৃদ্ধি, সমস্যা। এখন এই যে জনগোষ্ঠীগুলো ওখানে বাড়িঘর করেছে, বাড়িঘরগুলো কেমন করে করেছে? যে খুব কাছাকাছি করেছে, বা দূরে দূরে করেছে, বা কেন ওই জায়গায় জনবসতি গড়ে ওঠেনি, বা তাদের সমস্যাগুলো কি কি আমরা এখানে দেখতে পারবো। তার মানে কোথাও যদি আমরা বাড়িঘর করতে চাই, তাহলে সেই ভূমিরূপগুলো, যে গঠনগুলো জেনে সেখানে বসবাস করতে পারবো। তারপর দেখো জনবসতি ও গৃহায়ন, কিভাবে বাড়িঘর করতে হবে, বসতির বিন্যাস, তারতম্য, নগর পরিকল্পনা, সবগুলো আমরা এখানে পাবো। তারপর হচ্ছে মানব সমাজ ও সংস্কৃতি। আমরা জানি কোনো যদি এক পরিবেশ ভালো হতে চায়, বা মানুষ ভালো হতে চায়, বা একটা দেশ ভালো হতে চায়, তার সংস্কৃতি ভালো হওয়া লাগবে। যে দেশের সংস্কৃতি যত ভালো, সে দেশের মানুষ তত ভালো। তো আমরা ভূগোলের এই মানব ভূগোল পড়ার সময় দেখতে পারবো যে আমাদের প্রাচীন সংস্কৃতি কেমন ছিল, বর্তমান সংস্কৃতি কেমন, কোন দেশের সংস্কৃতি কেমন, সবগুলো এখানে তুলে ধরতে পারবো। সংস্কৃতির বিস্তার ও পার্থক্য দেখতে পারবো, একটা দেশের সাথে একটা দেশের সংস্কৃতিটা কিভাবে। মানুষের উৎপাদন, উপজীবিকা, মানুষ কোন দেশের মানুষ কি কৃষি পেশায় আছে না অন্যান্য পেশায় আছে, তাদের উপজীবিকা কি, সেগুলো আমরা দেখতে পারবো। কোন দেশের পেশাটা কি সেখানে আমরা তুলে ধরতে পারবো। তারপর হচ্ছে পরিবহন ও যাতায়াত ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্য। কোন দেশের পরিবহন ভালো, কোন দেশের যাতায়াত ভালো, কিভাবে এক দেশ থেকে একটা দেশে আন্তর্জাতিক বাণিজ্য হবে, এগুলো আমরা দেখতে পারবো। তারপর বলছে জনসংখ্যার বিস্তরণ, স্থানান্তর, অভিগমন। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে অভিগমন। বর্তমান যেহেতু গ্লোবাল ভিলেজে আমরা বসবাস করছি, অর্থাৎ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে বসবাস করছি, এখানে অবশ্যই একজন মানুষের ভিতরে অভিযোজন ক্ষমতাও থাকবে এবং এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়ার প্রবণতা থাকবে। কেন? সে ওই দেশে যদি ভালো সুযোগ সুবিধা পায়। তাহলে কোন দেশে আমরা গেলে ভালো সুযোগ সুবিধা পাবো সেটা আমরা জানবো, কারণ আমরা এখন সকলেই স্টুডেন্ট এবং আমরা জানি আমরা যদি হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যাই, এখন কোন দেশ ভালো সেটা জানার জন্য আমার অবশ্যই সেই দেশের বিভিন্ন তথ্য লাগবে, ডাটাবেস লাগবে। তো আমি ভূগোল পড়ে জানতে পারবো। ধরো আমি এখন ইউএসএ পড়ালেখা করতে যাবো, তাহলে ইউএসএর কোন রিজনে গেলে আমার জন্য ভালো হবে, বা অস্ট্রেলিয়ার কোন রিজনে গেলে ভালো হবে, এগুলো আমি সব বুঝতে পারবো। তারপর দেখো জনপ্রশাসন, রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, ভূ রাজনীতি। বর্তমান যেহেতু ভূ রাজনীতির টার্মটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা দেশ আরেকটা দেশের সাথে কিভাবে কি সম্পর্ক করবে, তার রাজনৈতিক কূটনৈতিক ব্যবস্থা কী হবে, সবগুলো আমরা বুঝতে পারবো। কীভাবে বুঝতে পারবো? যে এই দেশের পাশে সমুদ্র আছে, বা এই দেশে খুব গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ আছে কিনা, এর ফলে অন্য দেশ তাকে কিভাবে হস্তক্ষেপ করছে, এইগুলো টোটালি আমরা কি দেখতে পারবো? ভূ রাজনীতি এই চ্যাপ্টার এবং মানব ভূগোলের মাধ্যমে আলোচনা করে পারবো। তারপর হচ্ছে সাংস্কৃতিক ভূদৃশ্যের নিরীক্ষা। যে সাংস্কৃতিক ভূদৃশ্য কেমন, এই দেশের সংস্কৃতি আসলেই ভালো কিনা, বা সংস্কৃতির বিকাশ কিভাবে ঘটেছে, এগুলো পারবো। তারপর দেখো মানুষের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, শ্রম ইত্যাদি পরিকল্পনা। অর্থাৎ একটা দেশের শুধুমাত্র যে অর্থনৈতিক উন্নয়ন হলে সে দেশ একটা উন্নত বা উন্নয়নশীল দেশ আমরা বলতে পারবো না, কারণ তার এইচডিআই, হিউম্যান ডেভেলপ ইন্ডেক্স,
অর্থাৎ তার শিক্ষা থাকা লাগবে, চিকিৎসা থাকা লাগবে, জীবনযাত্রার মান উন্নয়ন থাকা লাগবে, তারপরে বলতে পারছে দেশটা কত উন্নত, অর্থাৎ জিডিপি অনেক বেশি হলে সে দেশ ততটা উন্নত না। তো এইগুলো সমস্ত কিছু আলোচনা করার কথা মানব ভূগোলে। তার মানে এই জিনিসগুলো তুমি মনে রাখবে, কারণ এখান থেকে তোমার এমসিকিউ কোশ্চেন আসবেই এবং এখানে বলবে যে নিচের কোনটি মানব ভূগোলের পরিধি। তুমি যদি এগুলো বুঝো তাহলে উত্তর করতে পারো। তাহলে মানব ভূগোলের পরিধি কি? প্রথম কথা হচ্ছে মানুষ, এবং মানুষের এই কাজকর্মগুলো মানব ভূগোলের পরিধি নিয়ে আলোচনা করা হয়। এখন আসো মানব ভূগোলের বিষয়বস্তু শাখা। আমরা একটু আগে কি দেখলাম? মানব ভূগোলের পরিধি। পরিধি বলতে বোঝানো হচ্ছে, তুমি বুঝবা, পরিধি বলতে তোমার একটা সীমানা নির্ধারণ করে দেওয়া আছে, তুমি এই সীমানার বাইরে যাইতে পারবে না। আর এই সীমানার ভিতরে তোমার কি কি আলোচনা করতে হবে সেগুলো এখন তোমার বলছে। মানব ভূগোলের বিষয়বস্তু শাখা। মানব ভূগোলের বিষয়বস্তু কি কি দেখো? সামাজিক ও সাংস্কৃতিক জীবন, একটু আগে আমরা দেখে এসেছি যে সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়েছিল যে পরিধির ভিতরে। অর্থনীতি ও সম্পদ, মানে মোটা দাগে আমরা এই 6টা জিনিসকে রাখতে পারি যে মানব ভূগোলের বিষয়বস্তু হিসেবে। জনসংখ্যা ও জনপদ, অঞ্চল, সমাজ ও সামাজিক কল্যাণ, মানচিত্রাঙ্কন। তার মানে মোটা দাগে এই 6টা জিনিস আমরা পরিধির ভিতরে উল্লেখ করেছি, মানে পরিধি বলে দিয়েছি, পরিধিগুলো এইভাবে আলোচনা করব। আর এই পরিধির ভিতরে এই 6টা মোটা দাগে এই বিষয়বস্তু থাকবে। তো চলো আমরা দেখি এই 6টা বিষয়বস্তু কি। প্রথমে আছে সামাজিক ও সাংস্কৃতিক জীবন। মানব ভূগোলের কেন্দ্র বিষয়বস্তু হলো মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবন। এইটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ প্রাচীনকালে যে মানুষগুলো ছিল তারা পাহাড়ের গুহাতে বসবাস করত, কৃষিকাজ করত, তারপরে বন্য পশু শিকার করে সেইগুলো জীবিকা আহার নির্বাহ করত। কিন্তু বর্তমানে কি দেখা যায়? মানুষ উন্নত হচ্ছে, তাহলে একটা ট্র্যাডিশনাল থেকে আরেকটা ট্র্যাডিশনে যে আসছে, এই যে প্রসেস, এই প্রসেসে সাংস্কৃতিক পরিবর্তন ঘটছে। তাহলে আমরা বলতে পারি যেহেতু মানব ভূগোলে মানুষ নিয়ে আলোচনা করা হয়, মানুষের কাজকর্ম নিয়ে আলোচনা করা হয়, তাহলে মানুষের সবচাইতে গঠনগত দিক থেকে তার নৃতাত্ত্বিক আচরণ যেটা, সেটাই গুরুত্ব এবং প্রাধান্য পাবে। তাহলে এইটা তোমার খ নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খ নম্বর বা অনুধাবনমূলক প্রশ্নের জন্য, যে সামাজিক ও সাংস্কৃতিক জীবন বলতে কি বোঝো, বা সামাজিক ও সাংস্কৃতিক জীবনের পরিধি বা বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। তখন বলবে মানব ভূগোলের কেন্দ্রীয় বিষয়বস্তু হলো মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবন। সামাজিক মানুষ তার সংস্কৃতি আস্থানের মাধ্যমে কিভাবে প্রাকৃতিক পরিবেশে খাপ খায় নেয় তা মানব ভূগোলের প্রধান বিবেচ্য বিষয়। এক্ষেত্রে নৃগোষ্ঠীর সংস্কৃতি, পরিচয়, বিশ্বাস, আচরণ, চিন্তা, বিন্যাস প্রভৃতি সমাজবিজ্ঞানের মৌলিক জিজ্ঞাসার আলোকে জানতে হয়। কিন্তু মানব ভূগোল তার স্থানিক ও কালিক বিশ্লেষণ করে থাকে। অতএব মানুষের সমাজ ও সাংস্কৃতিক বিষয়ক সকল বিষয়বস্তু, নৃতত্ত্ব, জাতিতত্ত্ব, ভাষাতত্ত্ব, প্রত্নতত্ত্ব ইত্যাদি মানব ভূগোলের বিষয়বস্তুর অন্তর্গত। এজন্যই সামাজিক ও সাংস্কৃতিক ভূগোল মানব ভূগোলের অন্যতম শাখা। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি, মানুষের প্রাচীনকালে মানুষ কি কাজকর্ম করত এবং বর্তমানে কি কাজকর্ম করছে, এই যে দুইটা ডিফারেন্স, এই দুইটা ডিফারেন্স আমাদের তুলে ধরে সাংস্কৃতিক জীবন। তাহলে আমরা বলতে পারি সংস্কৃতি একটা মানুষের, একটি সমাজের, একটি দেশের উন্নত হয়েছে বা অনুন্নত হয়েছে, এই দুইটা চাবিকাঠি বা পরিমাপের একক। তারপর অর্থনীতি সম্পদ, আমরা যেহেতু পড়ছি বিষয়বস্তু, তাহলে মানব ভূগোলের বিষয়বস্তু কি? অর্থনীতি সম্পদ, যে কোন দেশের অর্থনীতি ভালো, কোন দেশের সম্পদ ভালো, এখানে আলোচনা করা হবে। তাহলে যে দেশের অর্থনীতি যত ভালো সেই দেশ ততটা উন্নত। যেমন মানব ভূগোলের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থনীতি সম্পদ সমীক্ষা। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ভূমির প্রভাব মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড নির্দেশিত হয়। অর্থাৎ আমরা মানব ভূগোলে দেখব কোথায় বেশি খনিজ সম্পদ পাওয়া যায়, বা প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, বা অর্থনৈতিক সম্পদ পাওয়া যায়, এগুলো হচ্ছে মানব ভূগোলের বিষয়বস্তু। এখন বলছে জনসংখ্যা ও জনপদ। এই মানব ভূগোলে জনসংখ্যা এবং জনপদ নিয়ে আলোচনা করে, এবং জনসংখ্যার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অভিগমন। এখানে দেওয়া থাকার কথা, এই যে অভিগমন আছে, জনসংখ্যার বন্টন আছে, জনসংখ্যার বিন্যাস আছে। আমরা এখানে পড়বো যে কিভাবে জনসংখ্যার বিন্যাসটা হয়েছে, যে কতটা পুরুষ আছে, কতটা মহিলা আছে, কর্মক্ষম জনসংখ্যা আছে, এবং সবচাইতে বর্তমান পৃথিবীতে গুরুত্বপূর্ণ একটি টার্ম যেটা বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। অর্থাৎ কোনো একটি দেশের কর্মক্ষম জনসংখ্যা যদি তার বেশি থাকে, সেই দেশে যে তারা ডিপেন্ডেন্সি জনসংখ্যার সাথে কর্মক্ষম জনসংখ্যা বেশি থাকে, মানে যারা ছোট শিশু এবং বয়স্ক বা বৃদ্ধ মানুষের চাইতে কর্মক্ষম জনসংখ্যা বেশি থাকে, তাহলে সেই দেশটা মানে বেশি পরিমাণ টাকা উপার্জন করতে পারে, যেটা বর্তমানে বাংলাদেশে আছে। আজকের ক্লাস আমরা তোমাদের বইয়ের অধ্যায় 2-এ এটা আছে, তো আমরা তখন পড়বো। তো আগে থেকে বলে রাখি যে জনসংখ্যার এই স্টেজটা আমরা তাহলে বুঝতে পারবো যে বাংলাদেশ বা পৃথিবীর অন্যান্য কোন দেশ তাদের জনসংখ্যা কেমন। যদি সেই জনসংখ্যার বিন্যাসে আমরা দেখি শিশুদের এবং বয়স্ক বা বৃদ্ধদের চাইতে কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ বেশি, তাহলে সেই দেশ বেশি পরিমাণ টাকা আয় করতে পারবে, ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব ঘটবে। তাহলে এইগুলো আলোচনা করে জনসংখ্যা জনপদে। এরপরে রয়েছে আমাদের অঞ্চল। এখানে অঞ্চল বলতে শুধুমাত্র ছোট্ট একটা অংশকে বোঝায় না, অঞ্চল হতে পারে কয়েকটা দেশকে নিয়ে বা দেশের কয়েকটা অংশ নিয়ে হতে পারে অঞ্চল। আমরা সার্কের কথা বলতে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, তাছাড়া আরও অনেক আছে, ইউরোপিয়ান ইউনিয়ন। এই অঞ্চলগুলো বলতে বোঝায় ওই অঞ্চলগুলোর শিক্ষা কেমন, সংস্কৃতি কেমন, অর্থনৈতিক ব্যবস্থা কেমন, এই অঞ্চল নিয়ে টোটালি আলোচনা করা হয়েছে।
তারপরে সমাজ ও সামাজিক কল্যাণ। অনেক সময় দেখা যায় শুধুমাত্র একটা দেশ, সেই দেশের শুধুমাত্র সরকারের কার্যক্রমই পরিচালনা করে না, সরকার বিভিন্ন ধরনের তার জনগণকে সুযোগ সুবিধা দেয়। যেমন আমরা পৃথিবীতে অনেক জনকল্যাণমূলক রাষ্ট্রের কথা বলতে, ফিনল্যান্ডের কথা, ডেনমার্ক, সুইডেনের কথা বলতে পারি, তাদের কল্যাণমূলক রাষ্ট্র বলতে পারি। এই ধরনের কল্যাণমূলক রাষ্ট্র কিভাবে জনগণকে সুযোগ সুবিধা দিচ্ছে, যেহেতু আমাদের মানব ভূগোল পড়ছি, মানব ভূগোলে মানবই হচ্ছে মেইন ফ্যাক্টর, তাহলে তাদের যে সুযোগ সুবিধা কীভাবে দিচ্ছে এগুলো সমাজ এবং সামাজিক কল্যাণ সাধিত হচ্ছে, এগুলো দেখবো। তারপর হচ্ছে মানচিত্রাঙ্কন। এটা মনে রাখতে হবে, আমরা ভূগোল পড়ছি আর এখানে ডেফিনেটলি মানচিত্র থাকবে, তাহলে মানচিত্রাঙ্কনে বোঝাচ্ছে পৃথিবীর কোন অঞ্চলের মানচিত্রতে দেখা যাচ্ছে কোন দেশের অর্থনীতি কেমন, মানুষের অর্থনৈতিক কার্যাবলী কেমন। এক কথায় মানুষ নিয়ে, মানুষ যে কাজকর্মগুলো করে সেই কাজকর্মগুলোর সকলে যদি আমি মানচিত্রে উপস্থাপন করি সেগুলো, তাহলে মানুষ কোথায় বসবাস করছে সেটা যদি মানচিত্রে নিয়ে আসি, মানুষ কোথায় ভালো কাজকর্মর পাশাপাশি তাদের অর্থনৈতিক কার্যাবলী করছে বা মানুষের বসবাসের যে বসতি স্থাপন সেগুলো, তার পাশাপাশি মানুষের শিক্ষা, এক কথায় মানুষকে নিয়ে টোটালি যে কাজকর্মগুলো করা আছে সেগুলো যে মানচিত্রে প্লট করতে পারি সেগুলো হচ্ছে মানচিত্রাঙ্কন। এখন এতক্ষণ আমরা যা পড়লাম এই জিনিসগুলো ছিল বেসিক ইন্ট্রোডাকশন এই চ্যাপ্টারে। এখন যে জায়গা থেকে আমরা আসি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং ইন ফিউচার তুমি এরপরে যে অ্যাডমিশন টেস্ট দিবে ঢাকা ইউনিভার্সিটি, আদার্স ইউনিভার্সিটি, তোমার এটা খুবই কাজে দিবে। সো এখন থেকে অনেক মনোযোগ দিয়ে এটা দেখো। মানব ভূগোলের শাখা, ভূগোলের একটি অন্যতম শাখা হচ্ছে মানব ভূগোল, যা মানুষ ও তার কর্মকাণ্ড এবং মানুষের উপর প্রভাব ফেলে এমন বিষয় নিয়ে আলোচনা করে থাকে। আমরা প্রথমেই ক্লাসের প্রথমে বলেছি মানুষ তার কাজকর্ম এবং এই কাজকর্মের উপর যে প্রভাব বিস্তার করতে পারে এগুলো নিয়ে কি আলোচনা করে, মানব ভূগোল আলোচনা করে। আর মানব ভূগোল হচ্ছে ভূগোল একটি শাখা। মানবীয় কর্মকাণ্ডের নানা ধরন আবার মানব ভূগোলে বিভিন্ন শাখায় বিস্তৃত করেছে। এখন মানুষের মধ্যে একটা কাজ করে, মানুষ তো অনেকগুলো কাজ করে, এই প্রত্যেকটা কাজকে মানব ভূগোলে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করায়। যেমন কোথাও অর্থনৈতিক কার্যাবলী করছে, কোথাও সাংস্কৃতিক কার্যাবলী করছে, কোথাও নগর বসতি স্থাপন করছে, এইগুলো আলোচনা একটু পরে আমরা দেখবো। তাহলে এখানে মানব সৃষ্ট পরিবেশের উন্নতি, সৃষ্টি, ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তবে মনে রাখতে হবে ভূগোলের প্রধান দুটি শাখা আছে, এর মধ্যে মানব ভূগোল শাখা আছে একটি, আরেকটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল। তো তোমরা সকলে জানবা। তাহলে মানব ভূগোলে তিনটি বিষয় নিয়ে বেসিক্যালি আলোচনা করে, মানুষ তার কাজকর্ম আর প্রভাবিক কাজগুলো, আর অন্যটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল যেগুলো প্রকৃতির উপর ডিপেন্ড হয়, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জলবায়ু, আবহাওয়া, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, জোয়ার ভাটা, এইগুলো। তাহলে এই বেসিক টার্মগুলো জানলে তোমার সুবিধা হবে। এরপর আমরা দেখবো মানব ভূগোলের শাখা। মানব ভূগোল যদি আমরা ধরি একটা বই, আর এই বইয়ের অনেকগুলো চ্যাপ্টার আছে তার শাখা। তো শাখাগুলো কি কি আছে? প্রথমে যেটা আছে সামাজিক ভূগোল, অর্থাৎ সমাজকে নিয়ে আলোচনা করা হবে সামাজিক ভূগোলে। তারপর হচ্ছে নগর ভূগোল, এই যে আমরা নগর বলতে বোঝায় বিভিন্ন শহর কেন্দ্রিক, তাহলে শহর কেন্দ্রিক আবাসন, শহর কেন্দ্রিক ব্যবস্থা কোথাও যদি আলোচনা করে সেটা আছে নগর ভূগোল। তারপর হচ্ছে বসতি ভূগোল, অর্থাৎ মানুষ যদি কোথাও কোনো বসতি স্থাপন করে তাহলে সেই বসতি ভূগোল নিয়ে বসতি ভূগোলে আলোচনা করা হবে। তারপর হচ্ছে রাজনৈতিক ভূগোল। রাজনৈতিক ভূগোল বলতে শুধুমাত্র এখানে রাজনৈতিক বোঝাচ্ছে না, এখানে দেশ, একটা দেশের কূটনীতি, দেশের সীমানা, সমস্ত কিছু নিয়ে রাজনৈতিক ভূগোল আলোচনা করা হয়। অর্থনৈতিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল বলতে বোঝায় একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা কেমন বা সেই দেশের অর্থনৈতিক কাঠামো কেমন, সমস্ত কিছু। উন্নয়ন সম্বন্ধীয় ভূগোল, উন্নয়ন সম্বন্ধীয় ভূগোলে আলোচনা করায় একটা দেশ যে উন্নয়ন করেছে আরেকটা যে উন্নয়ন করে নাই, তাহলে সে কেন করে নাই এবং যে উন্নয়ন করেছে সে কিভাবে উন্নয়ন করেছে সেটা দেখার। তাহলে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি আফ্রিকার এখনো অনেক দেশ আছে অনুন্নত, তাহলে তারা কেন অনুন্নত রয়েছে, তাহলে আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারবো। আবার সিঙ্গাপুরের কথা বলতে পারি, সিঙ্গাপুর কেন হঠাৎ এত বেশি উন্নত হয়ে ফেলে গেছে, তাহলে এইগুলো আমরা এখান থেকে শিখতে পারবো। তারপর হচ্ছে চিকিৎসা ভূগোল। চিকিৎসা ভূগোল কি? পৃথিবীর সৃষ্টির শুরুর দিকে বা অনেক বছর পূর্বে আমরা দেখেছি অনেক রোগের কোনো আবিষ্কারক টিকা ছিল না, তো দেখা যেত আমাশয়, কলেরা, ডায়রিয়া, এগুলো জন্য মারা যেত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেকগুলো রোগের টিকা আবিষ্কার হয়ে গেছে, ফলে সেই মানুষগুলো এখন বেঁচে যাচ্ছে। তাহলে এই যে চিকিৎসা ভূগোলে এগুলো নিয়ে আলোচনা করবো। আমরা যেহেতু পড়ছি মানব ভূগোল, আর মানব ভূগোলে প্রথমে বলেছি যে আমরা একটা ধরনের সংস্কৃতির কথা বলছি, যে মানুষের এক সংস্কৃতি থেকে যে ক্রমবর্ধমানভাবে মানুষ উন্নত হচ্ছে, তাহলে এইটা যে কিভাবে হচ্ছে এটা আলোচনা করা হয়। তাহলে চিকিৎসা ভূগোলে দেখা যাচ্ছে প্রাচীন থেকে বর্তমানে যে অনেক সমস্যা থেকে আমরা উত্তরণের পথে এসেছি সেগুলো আলোচনা করা হয়। তারপরে যদি আমরা পরের দিকে যাই, কৃষি ভূগোল। এখানে কৃষি ভূগোলে কি আলোচনা করে? কৃষি নিয়ে আলোচনা করা হয়, যে একটা কৃষি ব্যবস্থা কেমন, ওই দেশে ভূপ্রকৃতি কেমন, জলবায়ু কেমন, এগুলো নিয়ে। সম্পদ ভূগোল, যে একটা দেশের সম্পদ কি, কি সম্পদ আছে, সেই দেশটা কি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, খনিজ সম্পদে পরিপূর্ণ, এই জিনিসগুলো। শিল্প ভূগোল, বর্তমান যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগ এবং এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যুগের শিল্প গঠনের জন্য কি কি নিয়ামক থাকা দরকার, তার কাঁচামাল কেমন আছে বা শিল্পটা গড়ে আসলে ভালো সুযোগ সুবিধা আছে কিনা, এগুলো শিল্প ভূগোলে আলোচনা করায়। তারপর হচ্ছে বাণিজ্যিক ভূগোল। বাণিজ্যিক ভূগোলটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য। কেন? আমরা আন্তর্জাতিক বাণিজ্য বা মুক্ত বাণিজ্য অর্থনীতিতে বিশ্বাসী।
অনেক দেশগুলো যেগুলো একটা দেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট করে, তাহলে সে কিভাবে একটা দেশের সাথে একটা দেশের বাণিজ্য স্থাপন করবে সেটা এখানে আলোচনা করা হবে। অর্থাৎ তার কেমন কোটা সিস্টেম থাকবে, ট্যারিফ সিস্টেম থাকবে, ট্যাক্স থাকবে, এই জিনিসগুলো। তো হচ্ছে পরিবহন ভূগোল। পরিবহন ভূগোলটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ তুমি একটা দেশ থেকে আরেকটা দেশের সাথে বাণিজ্য করবে, এই বাণিজ্যটা কিভাবে করবে? তুমি কি সড়ক পথে করবে, সমুদ্র পথে করবে? এখন তোমার যদি কোনো সমুদ্র না থাকে, কোনো নদী বন্দর সমুদ্র বন্দর না থাকে, তাহলে তুমি কিভাবে করবে? বা একটা দেশ থেকে আরেকটা দেশে যাবে কিভাবে? এগুলো সেখানে আলোচনা করা হয়। তো এর বাইরে আরো কিছু জিনিস আছে যেগুলো দেখো সামাজিক ভূগোল। এই সামাজিক ভূগোলকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। মানে সামাজিক ভূগোলের ভিতরেও আচরণগত ভূগোল, সমাজ কল্যাণ ভূগোল, জেন্ডার ভূগোল, এগুলো আলোচনা করা হয়। আবার রাজনৈতিক ভূগোলের কয়েকটা ভাগ আছে। নির্বাচন সম্বন্ধে ভূগোল। নির্বাচন সম্বন্ধে ভূগোল বলতে বোঝাচ্ছে এই যে যখন কোনো ইলেকশন হয়, মানে ভোট হয়, তখন ভোটের একটা নির্দিষ্ট আসন থাকে, যে এই নির্বাচনী আসন বা নির্বাচনী সীমানা নির্ধারণ করে দেয়। তাহলে নির্বাচনী সীমানা নির্ধারণটা আমরা কোথা থেকে শিখতে পারি? নির্বাচন সম্বন্ধে ভূগোলতে থাকে। যদি ভূগোল মানে সীমানা বা মানচিত্র, তাহলে কোনো এমপি যদি হইতে হয়, তাহলে সেই এমপিকে আগে নলেজ থাকতে হবে যে তার আসনের সীমানাটা কতটুকু। সে কিভাবে শিখবে? এখান থেকে শিখবে। সামরিক ভূগোল, এটা হচ্ছে বহির্বিশ্বের থেকে নিজের দেশকে সুরক্ষা করার জন্য আমার সীমানাটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখাটাকেই আমরা সামরিক ভূগোল থেকে শিখতে পারবো। তারপরে এখানে আরো কিছু ভূগোলের কথা বলেছে। পর্যটন ভূগোল। বর্তমানে আমাদের পৃথিবীতে পর্যটন ভূগোল অনেক এগিয়ে যাচ্ছে, কারণ তুমি যদি কোনো স্থানে যেতে চাও, তুমি ইনফরমেশনটা পাবে কার মাধ্যম দিয়ে? এই পর্যটন ভূগোলের মাধ্যম দিয়ে, যে ওই দেশের ওই জায়গাটাতে কি আছে, কত সুন্দর জিনিস আছে, বা কিভাবে তুমি যাবে, সবগুলো পর্যটন ভূগোলের মাধ্যমে তুমি শিখতে পারবে। তারপর হচ্ছে সাংস্কৃতিক ভূগোল, যে পৃথিবীর কোন দেশের সংস্কৃতি কেমন। অর্থাৎ আমরা সবসময় ভালো সংস্কৃতিটা চাই, খারাপ সংস্কৃতিটা চাই না। তো আমার সাংস্কৃতিক ভূগোলে কি আলোচনা করা থাকবে? যে কোন দেশের সংস্কৃতিটা কেমন। তারপরে জনসংখ্যা ভূগোল, এটাও গুরুত্বপূর্ণ। জনসংখ্যা ভূগোলে কি বলা হয়? যে কোন দেশের জনসংখ্যা কেমন, কোন দেশের জনসংখ্যা কম। পৃথিবীর এমন অনেক দেশ আছে, অনেক বড় ভূখণ্ড, বাট জনসংখ্যা কম। আবার এমন দেশ আছে জনসংখ্যা অনেক বেশি, ভূখণ্ড কম। তাহলে অনেক দেশ কি করতে, অভিগমন করতে পারে, সেই দেশে যাইতে পারে, মাইগ্রেশন করতে পারে। ঐতিহাসিক ভূগোল, এটাও গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক ভূগোল বলতে বোঝায় পৃথিবীর ঐতিহাসিক যে কার্যক্রম ছিল, বা ঐতিহাসিক বিজয় যে জিনিসগুলো ছিল, বিভিন্ন ধরনের কার্যক্রম জিতে এসেছে, বা মানুষের বিবর্তন ইতিহাস, এগুলো সমস্ত এখানে আলোচনা করে। তাহলে মানব ভূগোলে এই শাখাগুলো আলোচনা করা হয়। তোমাদের পরীক্ষাতে এখানে ডিরেক্টলি কোশ্চেন করতে পারে যে সামাজিক ভূগোল বলতে কি বোঝায়। তাহলে সামাজিক ভূগোল বলতে কি বোঝায়? সামাজিক ভূগোল বলতে এটা বোঝায় মানুষ একটা সামাজিক প্রাণী, সমাজে মানুষ বসবাস করে। এই সমাজে বসবাস করার জন্য তার সামাজিক আচরণ, নিয়ম নীতি, নিষ্ঠা, এগুলো বজায় রাখতে হয়, এবং একটা মানুষের সাথে শিষ্টাচার থাকতে হয়। সামাজিক রীতিনীতি প্রথার উপর ভিত্তি করে গড়ে ওঠে। তাহলে কোন সমাজের প্রথা কেমন, কোন সমাজের রীতিনীতি কেমন, এগুলো আলোচনা করায়। আমরা যদি প্রথার কথাই বলি, তাহলে যুক্তরাজ্যের কথা বলতে পারি, সেখানে যে সংবিধান আছে সেটা প্রথার উপর গড়ে উঠেছে। ঠিক সেমন এই সামাজিক ভূগোলে কি আলোচনা করা হবে? মানুষ সামাজিক জীব বা সামাজিক প্রাণী হিসেবে কি আচরণ করবে সেগুলো। তাহলে সামাজিক ভূগোল কি? এখানে সামাজিক ভূগোল হচ্ছে মানব ভূগোল একটি অন্যতম শাখা, যা মূলত সামাজিক তত্ত্ব এবং সমাজ নিয়ে কাজ করে। তাহলে কি নিয়ে কাজ করে? সামাজিক তত্ত্ব এবং সমাজ নিয়ে কাজ করে। তারপর বলছে এছাড়া বিভিন্ন সামাজিক উপাদানের সাথে স্থানিক উপাদান, স্থানিক বলতে বোঝায় ওই স্থানের উপাদানের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করে। সামাজিক ভূগোলের বিভিন্ন উপবিভাগ হলো আচরণগত ভূগোল, সমাজ কল্যাণ ভূগোল, জেন্ডার ভূগোল। একটু আগে আমরা দেখেছি যে সামাজিক ভূগোলকে তিনটা ভাগে ভাগ করা হয়। সামাজিক ভূগোলে আলোচনার ক্ষেত্রগুলো মানব ভূগোলে অন্যান্য সঙ্গে মিশে যায়। মানে যেহেতু মানুষ নিয়েই আলোচনা করে সামাজিক ভূগোলে, আবার অন্য শাখাতেও যেহেতু মানুষ নিয়ে আলোচনা করে, তো কমন আছে। কমনগুলো কি কি? এই যে অর্থনৈতিক ভূগোল, নগর ভূগোল, সাংস্কৃতিক ভূগোল। এই সাংস্কৃতিক ভূগোলেও কি সামাজিক আচরণ নিয়ে আলোচনা করা হবে, তাহলে সামাজিক ভূগোলের সাথে সাংস্কৃতিক ভূগোলে মিল আছে। আবার নগর ভূগোলেও কি মানুষ যে একটা বড় দালান বা একটা বসবাস গড়ে তোলে, তাহলে ওইটার সাথেও কি সামাজিক ভূগোলের মিল আছে, কারণ সামাজিক ভূগোলে বাড়িঘর করা লাগবে। এবং অর্থনৈতিক ভূগোল, যেহেতু সামাজিক ভূগোলে মানুষ কি করবে, কাজকর্ম করবে, টাকা পয়সা আয় করবে। আবার অর্থনৈতিক ভূগোলে মানে কি, কাজকর্ম করে টাকা পয়সা আয় করবে। তাহলে পরীক্ষা আসতে পারে সামাজিক ভূগোলের সাথে মিল আছে কার কার? অর্থনৈতিক ভূগোলের মিল আছে, নগর ভূগোলের মিল আছে, সাংস্কৃতিক ভূগোলের বিষয়গুলোর সাথে মিল আছে। সামাজিক ভূগোল আলোচনার মূল বিষয়বস্তু, তোমাকে পরীক্ষায় কি পড়তে হবে? এই ভূগোলের আলোচনার মূল বিষয়বস্তুগুলো কি কি? তাহলে সামাজিক সম্পর্ক, একজনের সাথে আরেকজনের সম্পর্কটা কেমন হবে, মানে আমাদের প্রতিবেশী থাকে, প্রতিবেশীর সাথে কেমন সম্পর্ক হবে, বাবা মা ভাই বোন একজনের সাথে পরিবারে কেমন সম্পর্ক করবে সেটা। সামাজিক পরিচয় কেমন হবে, অসমতা, লিঙ্গ বৈষম্য, বয়স, শারীরিক অক্ষমতা, অপরাধ, দারিদ্র্য, সামাজিক বিচার ব্যবস্থা, নির্দিষ্ট অভিগমন, এগুলো নিয়ে আলোচনা করে। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তাহলে বিষয়বস্তুগুলো কি, এবং এখান থেকে পড়তে হবে সামাজিক যে ভূগোলের পড়ছি, সামাজিক ভূগোলের সাথে কোন কোন ভূগোলে মিল আছে, তাহলে আমরা এটা পড়তে পারবো। তারপরে আসি নগর ভূগোল, একদম সহজ জিনিস। নগর মানে কি, শহর বা শহরের মতো কাঠামোগত উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন। তাহলে এখানে সবসময় কি হবে, বড় বড় উঁচু দালান কোঠা বা নগরের বিষয় যে কাজকর্মগুলো থাকে, উন্নত বিষয়, সেগুলোর আলোচনা করা হবে।
তাহলে নগর ভূগোল বলতে নগর অর্থনীতি, বসতি কাঠামো, কেন্দ্রীয় অঞ্চল, নগরের জনসংখ্যা ঘনত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করে। তাহলে এখানে কি নগর অর্থনীতি, বসতি কাঠামো, কেন্দ্রীয় অঞ্চল, নগরের জনসংখ্যার ঘনত্ব এগুলো নিয়ে আলোচনা করা হবে। এখানে মানব ভূগোলের এই শাখা অনেক ক্ষেত্রে নৃবিজ্ঞান, নগর পরিকল্পনা এবং নগর সমাজ বিজ্ঞানের বিষয়বস্তু সামঞ্জস্যপূর্ণ। তাহলে এখানেও দেখছি মিল পাচ্ছি, কার সাথে মিল পাচ্ছি? নৃবিজ্ঞান, নগর পরিকল্পনা এবং নগর সমাজ বিজ্ঞানের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে সহজ বিষয় এখানে যে নগর কেন্দ্রিক বিষয় থাকলে সেটা কি হবে? একদম আমার এখানে নগর ভূগোলের সাথে মিলে যাবে। নগর ভূগোলের দুটি প্রধান দিক আছে, প্রথমত শহরের স্থানিক বন্টন এবং দ্বিতীয় শহরের আভ্যন্তরীণ অবকাঠামো বন্টন। তার মানে শহরের স্থানিক একটা বন্টন থাকবে, শহরের স্থানিক কাঠামোটা কেমন হইতে পারে, আর দ্বিতীয়টা হচ্ছে শহরের আভ্যন্তরীণ অবকাঠামো বন্টনের সম্পর্ক। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাজনৈতিক ভূগোল। তো রাজনৈতিক ভূগোলে প্রথমে বলেছি রাজনৈতিক ভূগোল বলতে শুধুমাত্র কি একটা দেশ না, বা রাজনৈতিক ভূগোল শুধু একটা রাজনীতি না, রাজনৈতিক ভূগোল বলতে ওই দেশটা কিভাবে কূটনৈতিক সম্পর্ক আদান প্রদান করছে এটাও তার সাথে রিলেটেড। যেমন রাজনৈতিক ভূগোল বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া ও স্থানিক পরিবেশের উপর তার প্রভাব নিয়ে আলোচনা করে। মূলত একটি মানুষ, রাষ্ট্র, ভূখণ্ড, তাহলে মানুষ, রাষ্ট্র ও ভূখণ্ডের মধ্যকার সম্পর্ক আলোচনা করে। রাজনৈতিক ভূগোলের শাখাগুলো হলো নির্বাচন সম্বন্ধীয় ভূগোল, নির্বাচন কখন করা হবে, নির্বাচনের নিয়ম কানুন কি হবে এগুলো, সামরিক ভূগোল, যুদ্ধবিদ্যা সম্পর্কিত ভূগোল ও ভৌগোলিক রাজনীতি, এগুলো এখানে আলোচনা করা হয়। তাহলে এটা দেখলাম রাজনৈতিক ভূগোল। এরপর আমরা দেখব বসতি ভূগোল। এটা খুবই সহজ জিনিস। বসতি ভূগোল বলতে বোঝাচ্ছে মানুষ কিভাবে বসবাস করছে বা কোন প্যাটার্নে বসবাস করছে। তুমি হঠাৎ করে দেখবা রাস্তা আছে, রাস্তার পাশে খুব মানুষ বসবাস করছে, আবার রাস্তা আছে, রাস্তার পাশে মানুষজন বসবাস করছে না। তার মানে কি আমরা যদি সুপেয় জল বা পানি পান করার ব্যবস্থা থাকে তাহলে মানুষজন সেখানে বসবাস করে। এই কারণে প্রাচীনকাল থেকে এটা হয়ে আসছে। আবার যেখানে দেখবে যে প্রচন্ড কঠোর অবস্থা, অর্থনৈতিক উন্নয়ন নাই, সেখানে মানুষজন বসবাস করে না। তাহলে সুযোগ সুবিধা থাকলে মানুষ বসবাস করবে, আর সুযোগ সুবিধা না থাকলে মানুষ বসবাস করবে না, এই প্যাটার্নে। তাহলে বসতি ভূগোলে পৃথিবীর সেই অংশ আলোচনা করা হয় যেখানে মানব বসতি তৈরি হয়েছে। মানব বসতি বলতে শহর, নগর ও গ্রামকে বোঝায় এবং তাদের সামাজিক, বস্তুগত, সমষ্টিগত, সাংস্কৃতিক বিষয়সমূহ এখানে আলোচিত হয়। বসতি ভূগোল দুই প্রকার, একটা হচ্ছে নগর আর একটা গ্রাম বসতি ভূগোল। তাহলে নগরে বসবাস করতে পারে, গ্রামে বসবাস, এগুলো নিয়ে আলোচনা করা হয়। এখন অর্থনৈতিক ভূগোল, এটা খুবই সহজ জিনিস। অর্থনৈতিক ভূগোলে কি করা হবে? অর্থনৈতিক ভূগোলে একটা মানুষের অর্থনৈতিক কার্যাবলী আলোচনা করা হবে, সে কিভাবে তার পেশাকে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছে, বা অর্থনৈতিক কার্যাবলী কিভাবে তার সমৃদ্ধি করছে, এগুলো আলোচনা করা হয়। তাহলে অর্থনৈতিক ভূগোল হচ্ছে বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ডের অবস্থান, বন্টন, স্থানিক সংগঠন সমিত অধ্যয়ন। অর্থনৈতিক ভূগোলে আলোচিত বিষয়সমূহ হচ্ছে শিল্পের অবস্থান, যাতায়াত ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য, নগর অর্থনীতি, নিগোষ্ঠীগত অর্থনীতি, গ্রাম অর্থনীতি, পরিবেশ অর্থনীতি, সম্পর্ক এবং বিশ্বায়ন। তার মানে টোটালি এখানে অর্থনৈতিক ভূগোল বলতে বোঝানো হচ্ছে একটা দেশের টোটাল অর্থনৈতিক চিত্র নিয়ে আলোচনা করা হবে। আর অর্থনৈতিক ভূগোলের উপবিভাগ আছে কৃষি ভূগোল, সম্পদ ভূগোল, শিল্প ভূগোল, বাণিজ্যিক ভূগোল এবং পরিবহন ভূগোল। তাহলে অর্থনীতি রিলেটেড যেগুলো বিষয় সেগুলো আবার এর সাথে অ্যাকুমুলেটেড করা, মানে যোগ করা। উন্নয়ন সম্পর্কিত ভূগোল, এটা খুবই সহজ জিনিস। উন্নয়ন সম্পর্কিত ভূগোল কি? একটা দেশের উন্নয়নের প্যারিমিটারগুলো আলোচনা করা হয়েছে, যে কিভাবে উন্নয়ন করেছে বা যে দেশগুলো উন্নয়ন করে নাই সেগুলো নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ উন্নয়ন সম্পর্কিত ভূগোল হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষের জীবনযাত্রার মান নিয়ে আলোচনা করা হয়। তাহলে এখানে এক কথায় বলা যায় যে পৃথিবীর কোন দেশের মানুষের জীবনযাত্রার মান ভালো আর কোন দেশের মানুষের জীবনযাত্রার মান ভালো না। অর্থাৎ তুমি এখন চিন্তা করো কোন একটা বাইরের দেশে পড়ালেখা করতে যাবে, পড়ালেখা করতে গেলে তুমি কি চিন্তা করবে? ওই দেশের মানুষের জীবনযাত্রার মান কেমন। যদি জীবনযাত্রার মান ভালো হয় তাহলে তুমি যাবে, নাহলে যাবে না। তাহলে তুমি কি করবে? মানব ভূগোল পড়বে বা বিষয়টা দেখবে যে এই দেশটা ভালো, এই দেশে যাবো, এই দেশটা ভালো না, এই দেশে আমি যাবো না। ঐতিহাসিক ভূগোল, ঐতিহাসিক কি? আমরা যেহেতু মানুষ এবং আমাদের ঐতিহাসিক অনেক বিজয় আছে, ঐতিহাসিক অনেক সংস্কৃতি আছে, এই ঐতিহাসিক ভূগোলে এই জিনিসগুলো আলোচনা করে। চিকিৎসা ভূগোল, একটু আগে আমরা বলেছি চিকিৎসার মানে ভৌগোলিক প্রেক্ষাপটে অনেক সময় অনেক রোগের টিকা আবিষ্কার হয় নাই, কিন্তু বর্তমানে আবিষ্কার হয়েছে এবং চিকিৎসা শাস্ত্র কি অনেক বিকশিত হয়েছে। তাহলে যেহেতু মানুষ নিয়ে আমরা পড়ছি, তাহলে মানুষের কাজকর্ম নিয়ে আমাদের পড়তে হচ্ছে, তাহলে মানুষের রোগ, অসুখ, রোগের টিকা, এগুলো নিয়ে আমরা পড়ছি। যেহেতু চিকিৎসা শাস্ত্র এখন অনেক উন্নত হয়েছে, তাহলে চিকিৎসা শাস্ত্রের আগে কি ছিল, বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে, এগুলো নিয়ে চিকিৎসা ভূগোল আলোচনা করে। যেমন এখানে দেওয়া আছে যে চিকিৎসা ভূগোলে বিভিন্ন ভৌগোলিক তথ্য উপাত্ত, দৃষ্টিভঙ্গি, তত্ত্ব পদ্ধতি ব্যবহার করে স্বাস্থ্য সম্পর্কিত বাস্তব ও প্রয়োগসম্মত ধারণা দেওয়া হয়।
তারপর আছে সাংস্কৃতিক ভূগোল। সাংস্কৃতিক ভূগোল কি? সংস্কৃতির কথা। তাহলে একটা দেশের সংস্কৃতি কি হবে, বা অন্য দেশের সংস্কৃতি কেন ভালো, বা এই দেশের সংস্কৃতি এত খারাপ কেন, বা আমরা যদি অন্য কোনো দেশের সংস্কৃতির সাথে মিলাইতে চাই, প্রত্যেকটা দেশে কিছু না কিছু সংস্কৃতি থাকে। তাহলে সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয় কোথায়? সাংস্কৃতিক ভূগোলে। যেমন স্থানভেদে বিভিন্ন সাংস্কৃতিক উপাদান। আমরা যদি একটা দেশের কথাও চিন্তা করি, যেমন চিটাগাং একটা মানুষের কথাবার্তার সাথে সিলেটে একটা মানুষের কথাবার্তা মিল পাওয়া যাবে না। তাহলে এই যে সংস্কৃতির মেলবন্ধন, ওই দেশের সঙ্গে ওই অঞ্চলের সংস্কৃতি ওদের কাছে ভালো লাগে, আবার এই অঞ্চলের সংস্কৃতি এর কাছে ভালো লাগে। তাহলে এই সংস্কৃতির যদি একটা মেলবন্ধন ঘটাইতে চাই, বা আমি ওই সংস্কৃতি আমি নিতে চাই, তাহলে এই সংস্কৃতির জন্য আমাকে কি করতে হবে? মানব ভূগোলের এই সাংস্কৃতিক ভূগোলটা পড়তে হবে। তাহলে এই সাংস্কৃতিক ভূগোলটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। স্থানভেদে বিভিন্ন সাংস্কৃতিক উপাদান, আচার আচরণ, রীতিনীতি সম্বন্ধে ভূগোলের শাখায় আলোচনা করে। তাহলে এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে, কি কি আলোচনা করা হয়। তারপর জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোল কি? আমরা জনসংখ্যা ভূগোলে দেখব জনসংখ্যার গাণিতিক বিশ্লেষণ। জনসংখ্যার গাণিতিক বিশ্লেষণ কি? অর্থাৎ তোমাকে ছক কেটে খুব সুন্দর করে গ্রাফ আঁকিয়ে দিবে, বা একটা দেশের পরিসংখ্যান ব্যুরো থেকে যখন দেখানো হবে যে বাংলাদেশের জনসংখ্যা এত, শুধুমাত্র তোমাকে ডিরেক্ট বলা হবে বাংলাদেশের জনসংখ্যা এত। এখানে তোমাকে সামারি করে বলা হবে বাংলাদেশের জনসংখ্যা এত, বাংলাদেশের বিভাগ ওয়াইজ জনসংখ্যা এত, জেলা ওয়াইজ এত, ছেলে মেয়ে এত, কর্মক্ষম জনসংখ্যা এত, জনসংখ্যার ঘনত্ব এত, শিশু জন্মহার এত, শিশু মৃত্যুহার এত, সমস্ত ডাটা আমাদেরকে দিবে। সেই ডাটার উপর বলতে পারি জনসংখ্যা ভূগোলে সেখানে আলোচনা করে। কেন এটা আমাদের ইম্পর্টেন্ট? কারণ আমাদের যখন কোনো কাজকর্ম করা হবে ইন ফিউচার, যে কারোর জন্য কাজ করা হবে, তখন আমি ওই ডাটাটা ওখান থেকে নিয়ে কাজটা করতে পারবো। তারপর হচ্ছে পর্যটন ভূগোল। পর্যটন ভূগোলে কি করে? পর্যটন ভূগোলে আলোচনা করে কোন দেশের পর্যটন সেক্টরে কি কি আছে, বা পর্যটন এখানে দেখার মতো আকর্ষণীয় জায়গা আছে কিনা, বা সেই এলাকাকে যদি আরো বিকশিত করতে হয় তাহলে কি করতে হবে, এগুলো নিয়ে আলোচনা করা হয়। তাহলে স্থানিক, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যটন কেন্দ্রসমূহের বিস্তার, এখানে বৈশ্বিকও বলেছে। শুধুমাত্র এক কথায় যেহেতু আমরা পড়ছি মানব ভূগোল, তাহলে শুধুমাত্র দেশ না, দেশের বাইরের কথা থাকবে। তাহলে কেন্দ্রসমূহের বিস্তরণ, গড়ে ওঠার কারণ, পর্যটন গমনাগমন, সমস্যা ও সম্ভাবনার ভূগোলের শাখা বিশ্লেষণ করে। তাহলে পর্যটন ভূগোল বলতেই বোঝাচ্ছে পর্যটন ভূগোলে তোমার টুরিস্ট যে হাব বা টুরিস্ট অ্যাট্রাকশনের যে কেন্দ্রবিন্দু সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তারপরে এতক্ষণ পরে আমার যেটা এটা পরীক্ষার জন্য ঘ নম্বর আসবে, সর্বাধিক গুরুত্বপূর্ণ আসবে, খুবই গুরুত্বপূর্ণ। বলছে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা কি? লাইব্রেরি সম্বন্ধে একটা প্রবন্ধ ছিল, পরে বলেছিল লাইব্রেরিতে কেন যাব এই কথাটা। তো ঠিক সিমিলারলি মানব ভূগোল পড়ার পর এখন যদি বলি মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা কি, মানব ভূগোল আমরা কেন পড়বো, কি কারণে মানব ভূগোল দরকার, মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা কি, এটা ঘ নম্বর পরীক্ষার প্রশ্নে আসবে। মানুষ প্রতিনিয়ত পৃথিবীর সম্পদ ও ভূমির উপর পরিবর্তন ঘটাচ্ছে। যেখানে সমভূমি ছিল সেখানে হঠাৎ করে মনে করে সেই মাটিগুলো কেটে ওখানে পুকুর তৈরি করছে, বা পুকুর ছিল পুকুরটাকে ভরাট করে বাড়িঘর তৈরি করছে। তাহলে তুমি চিন্তা করো, এই যে জাস্ট ইমাজিন করো ওখানে পুকুর ছিল, পুকুরটাকে তুমি ভরাট করে বাড়ি করছো, তাহলে তোমাকে নগর বসতি সম্পর্কে ধারণা লাগবে যে পুকুরটাকে আমি ভরাট করব, ভরাট করার পর যে বাড়ি করব, তাহলে বাড়িটা করতে হলে কি করা লাগবে, তাহলে মনের আন্দাজে তোমাকে কি পড়া লাগবে, মানব ভূগোলের নগর ভূগোল সম্পর্কে পড়া লাগবে। তারপর তুমি যখন বাড়ি ঘর করলে, বাড়ি ঘর প্রকৃতি থাকবে, তাই একজনের সাথে তুমি আরেকজন আচরণ করবে, তাহলে তোমার কি সামাজিক ভূগোল লাগবে, অর্থাৎ সমাজের রীতিনীতি লাগবে। এখন তুমি ওখানে তো থাকলে তোমার তো টাকা পয়সা দরকার, টাকা পয়সার জন্য কি দরকার, টাকা পয়সা তো খেতে পারবে না, তার মানে তো অর্থনৈতিক ব্যবস্থা দরকার, তার তোমার কি দরকার, অর্থনৈতিক ভূগোল জানতে হবে। তার মানে দেখো আমরা অতপ্রতভাবে ভূগোলের বিভিন্ন শাখার সাথে রিলেটেড। আবার তুমি যে ওই জায়গায় বাড়ি করলে, কেন বাড়ি করলে, বসতির কি ধরনের বাড়ি করলে, তাহলে দেখো সবগুলোই কিন্তু চলে আসে একটার সাথে একটা রিলেটেড। তাহলে এই যে জিনিসগুলো আমি বললাম, তাহলে এই জন্য আমাদের মানব ভূগোল পড়তে, তাহলে মানব ভূগোল পড়ার প্রধান যদি আমি কারণ বলি, তাহলে মানব সমাজের স্থানিক বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান লাভ। অর্থাৎ আমি পৃথিবীর কোথাও যদি বাড়ি করতে চাই, পৃথিবীর কোথাও যদি আমি যেতে চাই, তাহলে ওই জায়গা সম্পর্কে আমাকে জ্ঞান লাভ করতে হবে। অর্থাৎ মনে করো আমি এখন কোনো একটা জায়গায় ছুটিতে বেড়াইতে যেতে চাই, মনে করো সেই এলাকাটা প্রচণ্ড পরিমাণে শীত প্রধান দেশ, কিন্তু আমি জানি না, কিন্তু ওখানে যদি মনে করো বাংলাদেশের গরম আর ওখানে আছে শীত, তাহলে এখন যদি আমি ওই দেশে চলে যাই, ভাবছি বাংলাদেশে গরম ওখানেও গরম হবে, তাহলে কি হবে, হবে না। তাহলে আমাকে ওই স্থান সম্পর্কে আগে জ্ঞান লাভ করতে হবে, যে ওই স্থানের আবহাওয়া কেমন, ওই স্থানের জলবায়ু কেমন, বা ওই স্থানের মানুষ কেমন, তারপরে ওই স্থানে যেতে হবে। তাহলে এই কাজগুলো করার জন্য হেল্প করবে কি, মানব ভূগোল। তাহলে মানব সমাজের স্থানিক বৈশিষ্ট্য সম্পর্কে আমি এখানে ধারণা পাবো। দ্বিতীয়টি হচ্ছে বাস্তব সম্বন্ধীয় জ্ঞান লাভ। আমরা অনেক সময় বিভিন্ন গল্পের বই পড়ি, রূপকথার বই পড়ি, সেখানে অনেক অলৌকিক কথা বলা হয়ে থাকে, হঠাৎ করে একজন দৈত্য চলে এসছে বা হঠাৎ করে কিছু ঘটে গেছে, কিন্তু মানব ভূগোলে এমন হঠাৎ করে কোনো কিছু ঘটবে না। এখানে বাস্তব সম্বন্ধীয় জ্ঞান লাভ করা হবে, মানে যেগুলো সত্য, যেগুলো প্রমাণিত, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। কোথায় করা হবে, বাস্তব সম্বন্ধীয় জ্ঞান লাভ হবে, এবং সেটা মানব ভূগোলে আলোচনার বিষয়। তাহলে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা 3 নম্বরে যদি বলি কেন পড়বো, বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ হবে। পৃথিবীর সব সংস্কৃতি যে আমরা গ্রহণ করবো এমন কিছু না,
হইতে পারে পৃথিবীর এমন সংস্কৃতি আছে তাদের জন্য ভালো, যেমন পশ্চিমে অনেক সংস্কৃতি আছে তাদের কাছে ভালো, কিন্তু ওই সংস্কৃতি আমাদের জন্য ভালো না। তাহলে আমরা কি করব, ভালো সংস্কৃতিটা নিব আর খারাপ সংস্কৃতি থেকে দূরে থাকবো। তাহলে এই যে এখন যে আমাদের অর্থনীতি বলো, জীবন জীবিকা বলো, তাহলে আমরা এখন যেহেতু আন্তরিক পরিমণ্ডলে আছি, তাহলে একজনের সাথে একজনের যোগাযোগ খুব তাৎক্ষণিক সময়ের মাধ্যমে হয়ে যায়। তাহলে তার সাথে আমার যে সংস্কৃতির মেলবন্ধনটা হবে, ভালোটা আমরা নিব আর খারাপটা থেকে দূরে থাকবো। তাহলে এই পাঠের প্রয়োজন থেকে তার ভালো সংস্কৃতি আমরা নিচ্ছি, তাহলে এটা পজিটিভ। চানো ঐতিহাসিক পরিবেশ সম্বন্ধে জ্ঞান লাভ, অর্থাৎ এই যে আমরা এখন যে জেনারেশনটা রয়েছি, এই জেনারেশনে মনে করো আমরা প্রাচীন ইতিহাস যদি না জানি, তাহলে পৃথিবীর ইতিহাস, পৃথিবীর মানুষ কর্মের যে অনেক ইতিহাস আছে, এগুলো যদি না জানি তাহলে তো হবে না। আর এগুলো জানার উপায়টা কি? এগুলো জানার উপায় হচ্ছে মানব ভূগোল পড়তে হবে। তাহলে মানব ভূগোল হচ্ছে মানব জাতির যে অনেক বিখ্যাত বিখ্যাত ইতিহাস আছে, ইতিহাসগুলো আমরা এখান থেকে নিতে পারবো। আর ইতিহাসগুলো যখন আমরা সমৃদ্ধ করতে পারবো নিজের জ্ঞান আহরণের মাধ্যমে, তখন নিজের ভিতরে এক ধরনের মোটিভেশন কাজ করবে। ওকে, তারপর কি পৃথিবীর বিভিন্ন অঞ্চল সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো, যে পৃথিবীর কোন অঞ্চলটা কেমন বা কোন অঞ্চলে পরিমণ্ডল কেমন সেগুলো পড়তে হবে। ভূগোলবিদগণ গবেষণা কার্যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের উপর বিশেষ গুরুত্ব প্রদান করে থাকেন, যেমন দক্ষিণ আমেরিকা, ইউরোপ অথবা এশিয়া অন্য কোনো দেশ। যেহেতু বিভিন্ন দেশের মানুষ তাদের সংস্কৃতি গবেষণা করতে হয়, সেহেতু ওই সকল স্থানের সমাজ, সংস্কৃতি, সভ্যতা, ইতিহাস সম্পর্কে জানা যায়। অর্থাৎ মানব ভূগোল পড়ে আমরা বলতে পারবো যে এই দেশের মানুষ এমন, এই দেশের জনসংখ্যা এমন, সংস্কৃতি এমন। এক কথায় মানব ভূগোল পড়ে ওই দেশটা সম্পর্কে ওভারভিউ করতে পারবো, ওই সে আমরা না গেলেও। তারপর হচ্ছে পরিবেশের সাথে মানুষের সম্পর্কে জ্ঞান লাভ করতে পারো, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা। তোমরা মনে রাখবে, যদি কোনো মানুষ বিশেষ করে পর্বতের পাশে বসবাস করে বা পাহাড় এলাকায় বসবাস করে, তারা খুবই পরিশ্রমী ও কর্মঠ হয়। নেপালের মানুষ, যে মানুষটা একটা মানুষ যে পরিশ্রম করবে, বিশেষ করে বাংলাদেশের সমভূমি এলাকায় যে মানুষ বসবাস করে, তার চাইতে নেপালের মানুষটা অনেক যথেষ্ট বেশি পরিশ্রমী, কর্মঠ এবং শক্তিশালী বেশি। কারণ তাদের যে পরিবেশটা, ওই পরিবেশে সে খাপ খাইয়ে নিতে পারছে। আমরা সকলেই জানি আমরা পরিবেশের বিরূপ পরিবেশে খাপ খাইয়ে নিতে অনেক বেশি শক্তিশালী হয়ে যাব। তো ওরা ওই পরিবেশটা ওখানে অনেক বেশি কি একটা বিরূপ পরিবেশ, ওই বিরূপ পরিবেশে কাজকর্ম করতে নিজে খাপ খাইয়ে নিয়েছে, অনেক শক্তিশালী হয়ে গেছে। ঠিক সিমিলারলি আমরা তাহলে বুঝতে পারবো কোন এলাকার মানুষ কেমন, যে শীত প্রধান এলাকার মানুষ কেমন, গ্রীষ্ম উষ্ণ প্রধান এলাকার লোক কেমন, বা নেপালের এলাকার মানুষ কেমন, এভারেস্টের মানুষ কেমন। বিষয়টা এমন, এক কথা এটা দ্বারা বোঝাচ্ছে যে কোন এলাকার মানুষ কেমন সেটা সম্পর্কে একটা সম্বন্ধে ধারণা পাবো এখান থেকে। পরিবেশের সাথে মানুষের সম্বন্ধে জ্ঞান লাভ। তাহলে মানব ভূগোল অবিচ্ছেদ্য অংশ হলে সাংস্কৃতিক ভূগোল ও সাংস্কৃতিক বস্তুবিদ্যা। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে কিভাবে তার প্রতিকার করা যায় তা মানব ভূগোল আলোচনা করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে যেভাবে আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তাহলে ক্লাইমেট চেঞ্জ হলে, গ্লোবাল ওয়ার্মিং হলে, তাহলে বিষয়টা আমাদের জন্য কী রূপ দাঁড়াবে। বিশেষ করে আমাদের যদি সুন্দরবনের এই অংশগুলো নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কিভাবে, বা আমাদের যদি প্রচণ্ড পরিমাণে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কীভাবে টিকে থাকবো, এই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়। তাই মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা পরিবেশের সঙ্গে মানুষের মধ্যকার সম্পর্ক সম্বন্ধে ধারণা পেতে পারি। তাহলে এটা একটু খুব ভালো করে আমরা পড়বো, কারণ কোশ্চেন যদি একটু ট্রিকি করতে পারি এখান থেকে দিতে পারে যে আমরা কিভাবে এই কাজটা করতে পারি। তারপর আমরা দেখি মানুষের জীবনযাত্রা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে মানুষের প্রফেশন, মানুষের কাজকর্ম, মানুষের জীবনযাত্রা কোন এলাকায় কেমন। যেহেতু আমরা অনেক সময় কি করি, এক দেশ থেকে আরেক দেশে টাকা পয়সা উপার্জন করার জন্য যাই, তাহলে আগে থাকতে যদি আমার নলেজ থাকে যে এই দেশে গেলে এই কাজকর্মগুলো করলে এই টাকা পয়সা পাবো, তাহলে অনেক সময় দেখা যায় কেউ অনেক বেশি কাজকর্ম করে কম টাকা পাচ্ছে, আবার কেউ অনেক কম কাজ করে অনেক বেশি টাকা পাচ্ছে। তাহলে তার কি আছে, নলেজ আছে যে আমি এখানে গেলে এই কাজটা করতে পারবো, অনেক বেশি টাকা পাবো। তাহলে এটা মানব ভূগোল পড়লে পারবো। আচ্ছা, অর্থনীতি সম্বন্ধে জ্ঞান লাভ করব। এখন অর্থনীতি সম্বন্ধে জ্ঞান লাভ করলে তোমার শুধু অর্থনীতি পড়লেই হবে না, অর্থনীতির পাশাপাশি তোমার মানব ভূগোলও পড়তে হবে। কারণ মানব ভূগোল পড়লে বোঝা যাবে যে মানব ভূগোলের অর্থনীতির যে সেক্টরগুলো আছে সেখানেও আলাদা করে বর্ণনা করা আছে। মানুষের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারবো, কারণ মানুষের যে দৃষ্টিভঙ্গির কথা আমরা বলি, যে মানুষের দৃষ্টিভঙ্গি কেমন। যদি কে সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিতে পারে, যে পৃথিবী, যে আমরা যে আমেরিকাকে অনেক বলি তারা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে, তার মানে তারা সকল কিছুকে কি করে, পর্যবেক্ষণে রাখে যে কি কি করছে, তাদের দৃষ্টিভঙ্গি। যে তাহলে আমরা এই মানব ভূগোল পাঠের মাধ্যমে যে আন্তর্জাতিক রাজনীতি আছে, এই আন্তর্জাতিক রাজনীতিটা ভালো করে পর্যবেক্ষণ করতে পারবো, যে কোন দেশের ভূ রাজনীতি কেমন, কোন দেশের সীমানা কেমন, বা কোন দেশ কি কাজকর্ম করছে, আমাদের জন্য কি এটা পজিটিভ না নেগেটিভ, আমাদের ফুল ভূ রাজনৈতিক ব্যবস্থাটা আমরা এখানে নিতে পারবো। ফলে আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তনও হবে, আবার একটা পজিটিভ হবে, ফলে আমাদের দেশটা একদিক থেকে উন্নত হবে এবং আমার যে কাজকর্ম সেটা সমৃদ্ধ হবে। তারপর হচ্ছে অভিগমনের প্রকৃতি ধরন সম্পর্কে জ্ঞান লাভ করবো। অভিগমন মানে কি, মাইগ্রেশন। তাহলে আমি যদি এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে চাই, তাহলে সেই জায়গাটাকে আমার জন্য কি আসলে ভালো না খারাপ, সেটা আমরা মানব ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারবো।
অর্থাৎ তোমরা একটা জিনিস ভালো করে মনে রাখো যে যারা অ্যাডমিশন টেস্ট দাও, তো অ্যাডমিশন টেস্টের সময় কি এক জায়গা থেকে আরেক জায়গায় আসো, তো এই আসার সময় যে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছে, তাহলে এই জায়গার আবহাওয়াটা কেমন, জলবায়ু কেমন, বা মানুষ কেমন, খাদ্যাভ্যাস কেমন, জীবনযাপন কেমন, এগুলো সম্পর্কে আগে থেকে তুমি ধারণা কোথা থেকে পাবা? মানব ভূগোল থেকে পাবা। তো জনসংখ্যার জনমিতিক উপাদান বিশ্লেষণের ক্ষেত্র, অর্থাৎ এখন মনে করো সরকার কোনো একটা প্রণোদনা দেবে, প্রণোদনা কি? শিশুদেরকে টিকা দিবে বা আদার্স কিছু দিবে। এখন শিশুদের যদি টিকা দিতে হয়, তাহলে সরকার কি শিশুদের খুঁজবে কোত্থেকে? এই জনসংখ্যা জনমিতিক উপাদান থেকে। এখানে ডাটাবেস থাকবে যে এই জেলায় এতজন শিশু আছে, এই জেলায় এতজন শিশু আছে, সরকার এখান থেকে সেই কাজকর্মগুলো করতে পারবে এবং আমরাও দেখতে পারবো যে কোন জায়গায় কত জনসংখ্যা আছে। তার মানে জনসংখ্যা জনমিতিক উপাদান মানব ভূগোল পাঠ করে আমরা পেতে পারি। এতক্ষণের পরে আমরা এখন যেটা আসবো পৃথিবীর রাজনৈতিক অঞ্চল সমূহ। রাজনৈতিক অঞ্চল বলতে এমন না যে অঞ্চলটা শুধুই রাজনীতি করে। রাজনৈতিক অঞ্চল বলতে বোঝা যাচ্ছে একটা দেশের রাজনৈতিক ব্যবস্থা কেমন, বা কয়েকটা দেশ মিলে একটা তাদের রাজনীতি কেমন, বা কোনো অর্গানাইজেশনের ভিতর গেলে, বা একটা মহাদেশের রাজনীতি কেমন। তাহলে এখানে রাজনৈতিক অঞ্চল বলতে সামষ্টিক ক্ষেত্রকে বোঝানো হয়েছে, যে তাদের একটা সামষ্টিক চিন্তা ভাবনা, সামষ্টিক রাজনৈতিক চিন্তা চেতনা সেটা। তাহলে পৃথিবীর রাজনৈতিক অঞ্চল সমূহ আমরা একটু পড়ি। রাজনৈতিক অঞ্চল পলিটিক্যাল রিজিয়ন, যেমন ইউরোপীয় ইউনিয়নের কথা আমরা বলতে পারি, ওটাও একটা রাজনৈতিক অঞ্চল। ন্যাটোতে যারা আছে এটাও একটা রাজনৈতিক অঞ্চল। সার্কে যারা আছে এটাও একটা, ব্রিক্সে যারা আছে রাজনৈতিক অঞ্চল। শুধুমাত্র একটা দেশও একটা রাজনৈতিক অঞ্চল। রাজনৈতিক অঞ্চল বলতে বোঝাচ্ছে মোটা দাগে তাদের রাজনৈতিক কার্যক্রমের প্রবণতা, একটা সামষ্টিক চিন্তা চেতনা। রাজনৈতিক পরিস্থিতি বা অস্তিত্ব রয়েছে ভূপৃষ্ঠের এমন অংশ বিশেষকে রাজনৈতিক অঞ্চল বলে। তার মানে যেখানেই রাজনৈতিক পরিস্থিতি বা অস্তিত্ব রয়েছে ভূপৃষ্ঠের এমন অংশ বিশেষকে কি বলে? রাজনৈতিক অঞ্চল বলে। রাজনৈতিক অঞ্চলে সাধারণ মুখ্য উপাদান হচ্ছে রাজনৈতিক পরিচয় সম্পন্ন কোনো ভূখণ্ড। তার মানে রাজনৈতিক একটা তোমার ভূখণ্ড লাগবে এবং এই ভূখণ্ডে রাজনৈতিক বিষয়ে আলোচনা থাকা লাগবে, তাহলে সেটা হচ্ছে রাজনৈতিক অঞ্চল হিসেবে বিবেচনা করা হবে। ভূখণ্ড বলতে আবার এটা মনে রেখো না, ভূখণ্ড বলতে শুধু মাটিকে বোঝানো হয়। ভূখণ্ড বলতে সাধারণত জল, স্থল এবং অভ্যন্তরীণ সমগ্রতা এর অন্তর্ভুক্ত, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমানা। এই সীমানায় তোমার জল থাকবে, স্থলজ থাকবে, আকাশ থাকবে। আকাশপথ তিনটাই, জলজ, স্থলজ এবং আকাশপথ তিনটাই, জলপথ, স্থলপথ এবং আকাশপথ। রাজনৈতিক অঞ্চলের প্রধান পারিসরিক বৈশিষ্ট্য হচ্ছে তার অবস্থান, অভিগম্যতা, আয়তন, আকৃতি, সীমানা। প্রত্যেক ভূগোলবিদের অঞ্চল সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক। তার মানে এখানে কিছুই না, এখানে জাস্ট পৃথিবীর রাজনৈতিক অঞ্চল কি, পৃথিবীর যে ভূখণ্ডেই রাজনীতি নিয়ে আলোচনা করায় সেটা হচ্ছে রাজনৈতিক অঞ্চল। তারা যদি একটা দেশ হয় তাহলে শুধু একটা দেশ, যদি কয়েকটা দেশ মিলে একটা অর্গানাইজেশনে যুক্ত হয় তাহলে সেটা একটা রাজনৈতিক অঞ্চল হয়ে যাবে। আইদার সেটা মহাদেশও হয়ে যেতে পারে, যে টোটাল একটা মহাদেশের অঞ্চল নিয়ে বিবেচিত হয়। যেমন ইউরোপ মহাদেশে প্রায় সমস্ত দেশগুলোই কি একটার সাথে রিলেটেড, তাহলে এটা একটা রাজনৈতিক অঞ্চল। অথবা তুমি ব্রিক্সের কথা বলতে, নেটোর কথা বলতে পারো। হ্যাঁ, এগুলো রাজনৈতিক অঞ্চলে দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে ভৌগোলিক উপাদান আর একটা হচ্ছে রাজনৈতিক উপাদান। ভৌগোলিক উপাদানের ভিতরে কি কি থাকে? তার অবস্থান থাকে, সে কোথায় অবস্থান করছে। অবস্থান রাজনৈতিক অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অবস্থান যদি তোমার না থাকে তাহলে তুমি রাজনীতি করতে পারবে না। অবস্থানগত তারতম্য, প্রাকৃতিক পরিবেশ, সম্পদ চলাচল, সংযোগ, এগুলো নিয়ে এখানে আলোচনা করায়। মানে কার অবস্থান কোন জায়গায় তার উপর ডিপেন্ডেন্ট করে এখানে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অবলম্বন করা হয়। মনে করো এখানে 4টা দেশ আছে, 4টা দেশে অনেক কি পাওয়ারফুল, বাট এই 4টা দেশের কি নেই? কোনো সমুদ্র বন্দর নাই। কিন্তু এমন একটা ছোট দেশ আছে, সেই দেশের সমুদ্র বন্দর আছে। তাহলে ওই 4টা দেশের যদি সমুদ্র বন্দর নেই, ওই ছোট দেশটার কি প্রিয়রিটি বেড়ে যাবে, যে আমার সমুদ্র বন্দর আছে আপনি ব্যবহার করুন। তখন দেখা যায় ছোট দেশটাকে অনেক প্রিয়রিটি বেড়ে যাবে। তাহলে এই রাজনৈতিক ভূগোলে অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান বাংলাদেশের অবস্থানটা এমন একটা পর্যায়ে, এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়ায় এমন একটা পর্যায়ে যে বাংলাদেশের কদর অনেক দিনকে দিন বেড়ে যাচ্ছে, যে অন্যান্য যে দেশগুলো আছে বাংলাদেশের প্রতি কি অনেক আন্তরিক। তারপরে কি অভিগম্যতা। অভিগম্যতা বলতে বোঝাচ্ছে রাজনৈতিক ভূগোলে যে একটা দেশ থেকে আমি আরেকটা দেশে যে যাব, সেই দেশের অবস্থানটা কেমন, সেই দেশটার রাজনৈতিক স্থিতিশীলতা কেমন। তার মানে আমার একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়ার যে প্রসেস, আমি ওই দেশে কেন যাচ্ছি, যদি ওই দেশটা ভালো থাকে তাহলে যাবো, আর যদি খারাপ থাকে তাহলে যাবো না। তাহলে এখানে অভিগম্যতাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদি ভালো হয় তাহলে যাবে আর খারাপ হলে যাবে না। আচ্ছা, আয়তন। আয়তনটাও কি গুরুত্বপূর্ণ, যে রাজনৈতিক অঞ্চলে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বৈশিষ্ট্য হচ্ছে আয়তন বা আকার। এখন তোমার আয়তন যদি খুবই ছোট হয় তাহলে তুমি তো বড় বড় রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারবে না। তার মানে আয়তনটা তোমার একটা ভালো পরিমাণে থাকা লাগবে। আবার খুব বেশি আয়তন থাকলেও যে তুমি পারবে এমন কথা না, তবে একটা নির্দিষ্ট পরিমাণ তোমার আয়তন থাকা লাগবে, যা তোমার জন্য তার প্রতি ভালোভাবে তুমি টিকে থাকতে পারবে এর জন্য। তাহলে কতিপয় অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন বাণিজ্যিক, কৃষি,
যোগাযোগ ব্যবস্থা, বিমান পরিবহন, শিল্প, আবহাওয়া গবেষণা, বেতার সংযোগ প্রতির জন্য বিস্তৃত পরিসরে বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। মানে আয়তনটা গুরুত্বপূর্ণ, মানে ছোট একটা দেশ হলে তোমার হবে না, একটু বড় আয়তন লাগবে। মানে অনেক ছোট দেশ হয়ে গেলে কি হবে, তোমার যে জিনিসগুলো তোমার প্রয়োজনীয় দরকার, তত জনসংখ্যায় মানুষ থাকবে কোথায় বা আদার্স কাজকর্ম তুমি করবে কোথায়, এই জন্য একটা নির্দিষ্ট পরিমাণ আয়তন থাকা লাগবে। তারপর আকৃতিগত বৈশিষ্ট্য, আকৃতিগত বৈশিষ্ট্য হচ্ছে তোমার দেশটা এমন হয়ে গেল যে খুবই সরু আকৃতির একটা দেশ হলো, যে চিলির মতন দেশ হলো, চিলি বলে একটা দেশ আছে খুবই সরু আকৃতির, এমন দেশ হলে তোমার আকৃতিগত হিসাবে তোমার অনেকগুলো দেশের সাথে সীমানা থাকবে, ফলে তোমার সীমানার জন্য সবসময় সৈন্য রাখা লাগবে, তুমি অনেক বিপদে পড়বে। তাহলে আকৃতিগত বৈশিষ্ট্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে আমরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যে বিজয় অর্জন করেছিলাম আকৃতিগত বৈশিষ্ট্যের কারণে, কারণ এখানে অনেক ছড়িয়ে ছিটিয়ে নদী আছে, তো যে কোনো দেশ আমাদেরকে অ্যাটাক করলে আমরা কি জিতে যেতে পারবো, কারণ সেই দেশ আমাদের সম্পর্কে অত কিছু জানে না, কারণ এখানে ছড়িয়ে ছিটিয়ে নদী আছে, তো নদীতে অ্যাটাক করার ওই ক্ষমতা তাদের নাই। তাহলে আকৃতিগত বৈশিষ্ট্য তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অঞ্চলে আকৃতিগত বৈশিষ্ট্য দুই ধরনের থাকে, সংখ্যাবদ্ধ ও অসংঘবদ্ধ। তাহলে এটা আমরা দেখলাম এখানে দিয়েছে, এই ধরনের রাষ্ট্রগুলো একাধিক দ্বীপ নিয়ে গঠিত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ। অর্থাৎ মেইনলি এখানে বেসিক্যালি যে কথাটা বলা আছে যে তোমার দেশটা কেমন, দেশটা কি সুন্দর কাঠামোবদ্ধ আছে বা এর ভিতরে অন্য কিছু আছে কিনা। যেমন অনেকগুলো আছে, যেমন দেশ আছে যেমন দ্বীপ নিয়ে গঠিত, এই যে ইন্দোনেশিয়া, মালদ্বীপের কথা বলা আছে। তো সীমানা, সীমানা খুবই গুরুত্বপূর্ণ। সীমানা বলছে এখানে সীমানা বিষয়টা মাথায় মনে রাখতে হবে, যদি একটি দেশের সাথে পার্শ্ববর্তী অনেকগুলো দেশের সীমানা থাকে তাহলে ওই দেশটা অনেক সমস্যায় থাকে। কেন সমস্যায় থাকে? কারণ যুদ্ধ, বিগ্রহ, সামরিক অবস্থা, অনেক বিপর্যয় থাকতে পারে। কিন্তু একটা দেশের সাথে যদি কম দেশের সীমানা থাকে তাহলে সেই দেশটা যুদ্ধ তেমন লাগে না বা দেশটা খুব সুন্দরভাবে থাকতে পারে, এটা এখানে বলছে। এখন এখানে পরীক্ষায় এই জায়গার থেকে অনেক সময় এমসিকিউ আসে এবং আসবে যে কোন দেশটাকে কি বলা হয়। বর্তমান পৃথিবীর একাধিক রাজনৈতিক অঞ্চলে বিভক্ত, মানে এর আগে থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রগুলোকে বা রাজনৈতিক অঞ্চলকে বিভিন্ন কাঠামোগতভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে উপনিবেশ, উপনিবেশ কলোনি। কলোনি কি? একটা দেশের উপর যখন আরেকটা দেশ হস্তক্ষেপ করে সেটাকে বলে উপনিবেশ। যেমন আমরা ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা আসছিল, একসময় ব্রিটিশের সূর্য কখনো অস্তমিত হতো না, সব জায়গায় ব্রিটিশরা কি করতো, তাদের উপনিবেশবাদ গ্রহণ করতো বা জারি রাখতো, তো সেটা হচ্ছে উপনিবেশ। যেমন এখানে দিচ্ছে 1947 পূর্ববর্তী ভারত উপমহাদেশ ছিল ব্রিটিশদের উপনিবেশ। তারপর আছে স্বশাসিত কমনওয়েলথ। স্বশাসিত কমনওয়েলথ কি? এটা ইম্পর্টেন্ট। বলছে আয়তনে বড় ও জনবহুল উপনিবেশগুলোই হলো ইদানিকালে স্বায়ত্তশাসন লাভ করেছে। মানে আগে উপনিবেশ ছিল, বর্তমানে কি হচ্ছে, স্বায়ত্তশাসন লাভ করছে, তাহলে তারা স্বশাসিত। এগুলোর মধ্যে রয়েছে ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন গ্রিনল্যান্ড দ্বীপ, ফ্রান্সের বৈদেশিক প্রশাসনিক অঞ্চল সহ মার্কিন কমনওয়েলথ এলাকাগুলো। তার মেইন কথা হচ্ছে এখানে স্বশাসিত কমনওয়েলথ। স্বশাসিত কমনওয়েলথ বলতে আগে উপনিবেশবাদ ছিল কিন্তু বর্তমানের উপনিবেশবাদ নাই, এখন তারা স্বশাসিত, নিজেরাই নিজেদেরকে শাসন করে এমনগুলো। অধিরাজ্য বা ডমিনিয়ন, ডমিনিয়নগুলো এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে তারা স্বাধীন হয়ে গেছে বাট তারা মাথার উপরে সে আগের মানুষটাকে রেখে দিয়েছে এবং আগের মানুষটাকে অতটা পাওয়ার দেয় নাই। তাহলে আমরা এখানে তিনটা রাষ্ট্রের কথা মনে রাখতে পারি, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তিনটা দেশই তারা স্বশাসিত, নিজেরাই নিজেদেরকে শাসন করে, কিন্তু তারা তাদের রাষ্ট্রপ্রধানকে যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধানকে এই যে যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধানকে রেখে দিয়েছে। যুক্তরাজ্যের রাজা বা রানীকে তারা ক্ষমতার প্রধান বিন্দুতে রেখে দিয়ে তাদের সরকারটা কার্যক্রম পরিচালনা করে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, অধিরাজ্য বা ডমিনিয়নে বলতে পারি এখানে যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান প্রধান, কিন্তু তা সত্ত্বেও এই রাষ্ট্রগুলো কি নিজেদের রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমতায় রাখে তাদেরকে সম্মানার্থে। এরপর আছে বাফার রাষ্ট্র। বাফার রাষ্ট্র কি? মনে করো এখানে একটা রাষ্ট্র আছে, এখানে একটা রাষ্ট্র আছে, এটাও যুদ্ধ করে, এটাও যুদ্ধ করে, কিন্তু মাঝখানে একটা ক্ষুদ্র রাষ্ট্র আছে, সে যুদ্ধ করে না, সেটা হচ্ছে বাফার রাষ্ট্র। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স ও জার্মানির মধ্যবর্তী লুক্সেমবার্গ, ব্রিটিশ ভারত ও রাশিয়ার মধ্যবর্তী আফগানিস্তান, ফরাসি ইন্দোচীন ও ব্রিটিশ দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের মধ্যবর্তী থাইল্যান্ড ছিল জাতীয় রাষ্ট্র। মানে এটার সাথে যুদ্ধ করবে, মাঝখানে যে যুদ্ধ করবে সেটা হচ্ছে বাফার রাষ্ট্র। হ্যাঁ, তারপর হচ্ছে কনফেডারেশন রাষ্ট্র কি? বা রাষ্ট্রীয় মিত্র সংঘ। কনফেডারেশন কয়েকটা রাষ্ট্র মিলে যখন গঠন করবে, কয়েকটি স্বাধীন রাজনৈতিক অঞ্চলে এক শিথিল বন্ধনাবদ্ধ রাষ্ট্রকে কনফেডারেশন বলা হয়। বর্তমানকালে একমাত্র সুইজারল্যান্ডই কনফেডারেশন রাষ্ট্র হিসেবে ক্রিয়াশীল রয়েছে, মানে কয়েকটা স্বাধীন বা রাজনৈতিক অঞ্চল মিলে গঠন করে। তাহলে এখানে বাফার রাষ্ট্রটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় আসে যে দুটা যুদ্ধ করছে এমন রাষ্ট্রের মাঝখানে যেটা থাকবে সেটা বাফার রাষ্ট্র। এখন আমরা দেখব পৃথিবীর রাজনৈতিক অঞ্চল সমূহের মহাদেশগুলোর ভিতরে বিভিন্ন কোন দেশ মহাদেশ কেমন বা কোন দেশটা কেমন। প্রথমে আমরা দেখব এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের রাজনৈতিক ভূগোল,
এশিয়া মহাদেশের রাজনৈতিক ভূগোল। এখান থেকে আমরা যদি খুব ভালোভাবে পড়তে পারি তাহলে কিছুদিন পরে তোমরা অ্যাডমিশন টেস্ট দিবে, ওই অ্যাডমিশন টেস্টে এত কষ্ট করে পড়া লাগবে না, এই পড়া দিয়ে তুমি অ্যাডমিশন টেস্টে অনেক ভালো করতে পারবা, বিশেষ করে আন্তর্জাতিকটা। তো এশিয়া মহাদেশটা কি, এখানে দেখো এটি আয়তনে বিশ্বের সর্ববৃহৎ মহাদেশ, আয়তনে সবচাইতে বড় কি, এশিয়া মহাদেশ সবচাইতে বড়। মহাদেশটি রাজনৈতিক অত্যন্ত বিচিত্র জটিল, মানে এখানে যে দেশগুলো আছে এক একটা দেশে এক এক রকম রাজনীতি বিদ্যমান। দেখবা এখানে সাংবিধানিক রাজতন্ত্র আছে, আবার নিরঙ্কুশ রাজতন্ত্র আছে। নিরঙ্কুশ রাজতন্ত্র কি, রাজার ছেলেই রাজা হবে, যেমন সৌদি আরবে। আর সাংবিধানিক রাজতন্ত্র কি, সংবিধান অনুসারে, যেমন নেপালে ছিল, থাইল্যান্ডে আছে, এইগুলো, যুক্তরাজ্য আছে। আবার একদলীয় শাসন ব্যবস্থা, এমন দেশ আছে সেখানে শুধুমাত্র একটা দলই শাসন করে, যেমন চীনের কথা আমরা বলতে পারি, উত্তর কোরিয়ার কথা আমরা বলতে পারি। আবার যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা আছে, যেমন যুক্তরাষ্ট্রে আছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, প্রত্যেকটা প্রদেশে একজন করে মুখ্যমন্ত্রী থাকে, আবার মুখ্যমন্ত্রী হেডকে রাষ্ট্রপতি, এমন। অধীনস্থ প্রশাসনিক অঞ্চল আছে, উদারপন্থী গণতন্ত্র আছে, সামরিক একনায়ন্ত্র ইত্যাদি সব ধরনের রাজনৈতিক কাঠামো আমরা এখানে দেখতে পাই। তাহলে এই যে আমি যে দেশগুলোর কথা বললাম, এই উদাহরণগুলো একটু মনে রাখবো, পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটাই কোনটা দেখা যায়, নিরঙ্কুশ রাজতন্ত্র কোথায় দেখা যায়, সাংবিধানিক রাজতন্ত্র কোথায় দেখা যায়। এছাড়াও রয়েছে বেশ কিছু রাষ্ট্র যেগুলো নিজেদের রাষ্ট্র, যেমন নিজেরা নিজেদেরকে স্বীকৃতি দিতে পারে না অন্য একটা দেশের জোরকে দখলের বিষয়টা, যেমন তিব্বত হিসেবে দাবি করলেও পার্শ্ববর্তী দেশ, শক্তিশালী দেশ যেমন চীন, তা স্বীকার করে না। তার মানে কি আছে, হস্তক্ষেপ করে, এক দেশ আরেকটা দেশকে হস্তক্ষেপ, যেমন তাইওয়ানের সমস্যা চলছে। তার মানে এখানে দেখলাম তিব্বতকে কে অ্যাটাক করছে, চীন অ্যাটাক করছে। এশিয়া মহাদেশে আয়তন জনসংখ্যা এটা লাগবে, আয়তনটা মনে রাখবা। তাহলে আয়তন এত, জনসংখ্যা এত, এটা একটু মনে রাখবা। অনেক সময় পরীক্ষা দেয়, আমরা যখন পরীক্ষা দিচ্ছি আমাদের টাইমে আয়তনটা চলে আসছিল, তাহলে আয়তনের জনসংখ্যা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষা এমসিকিউতে চলে আসতে তখন কিছু করতে পারবে না। তো এখন দেখো এশিয়ার পর আমরা যেটা যাবো সেটা হচ্ছে ইউরোপ মহাদেশে। তাহলে ইউরোপ মহাদেশের রাজনৈতিক ভূগোল, পৃথিবীর প্রাচীনতম মহাদেশগুলো একটা হচ্ছে ইউরোপ মহাদেশ। আয়তন এটি ষষ্ঠ হলেও রাজনীতি এর আয়তনটা অত বেশি না, আয়তন এটা ষষ্ঠ, তবে রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর অত্যাধুনিক একটা মহাদেশ ইউরোপ মহাদেশ, মানে প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন বা সবকিছু থাকে যে ইউরোপ মহাদেশে ঘুরতে যাবে, পড়ালেখা করতে যাবে, এবং এর আয়তন পৃথিবীর ষষ্ঠ, কিন্তু সামগ্রিকভাবে বিবেচনায় আমরা যদি আনতে পারি প্রথমের দিকে আনতে পারি, শীর্ষের দিকে। ইউরোপের নানা ধরনের জাতীয় সংস্কৃতি রয়েছে, এখানে গণতন্ত্র, সংসদীয় প্রজাতন্ত্র আছে, শুধু প্রজাতন্ত্র আছে, সংসদীয় গণতন্ত্র আছে, রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র। এক কথা আমরা যে গণতন্ত্রের কথা বলি, এই গণতন্ত্র ইউরোপ থেকেই বর্তমানে সব জায়গায় ছড়িয়ে এসছে। সেখানে সাংবিধানিক রাজতন্ত্র ভিত্তিক শাসন ব্যবস্থাও বিদ্যমান। তাহলে আমরা একটু আগেও দেখলাম এশিয়াতে সাংবিধানিক রাজতন্ত্র ছিল, যেটা ইউরোপেতেও আছে। ইউরোপ মহাদেশে অনেক দেশে একসময় বিশ্বব্যাপী উপনিবেশ ছিল, আসলে সত্য কথা। কারণ ইউরোপের কথা যদি আমরা বলতে পারি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমেই তো বাংলাদেশে, ভারত বা এক কথায় ভারত উপমহাদেশের কথা যদি আমরা বলি, এখানে কি উপনিবেশবাদ এসেছিল। তাহলে এক কথায় আমরা বলতে ইউরোপ থেকে এখানে এসেছিল। তাহলে পর্তুগালের উপনিবেশ ছিল কোথায়, ব্রাজিল। যুক্তরাজ্য উপনিবেশ ছিল কোথায়, ভারত। ইউরোপের দেশমের সর্ববৃহৎ অর্থনৈতিক জোট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। ইউরোপ দেশমের সর্ববৃহৎ অর্থনৈতিক জোট, কি জোট, অর্থনৈতিক জোট, তার নাম কি, ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন কিসের জোট, অর্থনৈতিক জোট। অর্থনীতি, তারা অর্থনৈতিক জোট বলতে তারা এক দেশের সাথে আরেক দেশে কি করে, বাণিজ্য করে, ট্রেড ফ্রি বলা হয়, ডিউটি ফ্রি। এগুলো 1995 সালে একজন ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত, এটা খুবই ভালো মনে রাখতে। কত সালে, 1995 সালের 1 জানুয়ারি, খুবই ইম্পর্টেন্ট। 1995 সালের 1 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময় ইউরোপীয় ইউনিয়নের সদস্য ছিল কতটি, 15টি, এবং বর্তমান সদস্য 27টি দেশ। এটা অনেক সময় ভ্যারি করে, এটা চেক করে রাখবা। অনেক সময় দেখা যায় ডেট কোনো দেশ আবার অ্যাড হইতে পারে, তো পরীক্ষা এক পত্রে চেক করবা। তাহলে প্রথমে কতটি ছিল, 15টি ছিল, বর্তমানে কতটি দেশ, 27টি দেশ। অনেক সময় পরীক্ষা আসতে পারে সর্বশেষ দেশ কোনটি। হ্যাঁ, ইউরোপ মহাদেশে আয়তন, জনসংখ্যা এগুলো লাগবে না, এশিয়া মহাদেশে জানলে হবে। তারপরে নাইস টু নো, যদি মনে রাখতে পারো ভালো। তো এশিয়া মহাদেশের জনসংখ্যা আয়তন মনে রাখবা। আর এখান থেকে কি মনে রাখবে, এখান থেকে ইউরোপ মহাদেশের অর্থনৈতিক জোটের নাম ইউরোপীয় ইউনিয়ন। এটা 1995 সালে 1 জানুয়ারি গঠন করা হয়। সদস্য ছিল প্রথমে 15টা, পরবর্তীতে 27টি দেশ। তারপর আফ্রিকা মহাদেশের রাজনৈতিক ভূগোল। হ্যাঁ, আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, এটা মনে রাখতে হবে। আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা, ষষ্ঠ কে ছিল, ইউরোপ। এটি ভূমধ্যসাগরের মাধ্যমে ইউরোপ থেকে বিস্তৃত, খুবই ভালো মনে রাখতে, অনেক সময় পরীক্ষা আসতে পারে। ভূমধ্যসাগর এবং ইউরোপ, এই দুইটা জায়গার মাঝখানে কি অবস্থান করে, আফ্রিকা। তাহলে ভূমধ্যসাগর এবং ইউরোপ থেকে এটি বিচ্ছিন্ন। আফ্রিকার দেশসমূহে রাষ্ট্রপতি শাসিত রাজতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, প্রজাতন্ত্র, সংসদীয় সরকার পদ্ধতি প্রচলিত রয়েছে। আফ্রিকা মহাদেশে অনেক সময়, একসময় ফ্রান্স, ব্রিটেন, পর্তুগালের উপনিবেশ ছিল।
বর্তমানে আফ্রিকা মহাদেশের জাতিসংঘের সদস্যভুক্ত স্বাধীন দেশের সংখ্যা কত? 54টি। তার মানে এখানে এই ইনফরমেশনটা আর এই ইনফরমেশনটা তোমার জন্য জানা একেবারেই মাস্ট। এখানে স্বাধীন দেশের সংখ্যা কতটি? 54টি। আফ্রিকা মহাদেশ কত? দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আরেকটা ইনফরমেশন যেটা বলেছিলাম, এটা কাকে কাকে বিচ্ছিন্ন করছে? ভূমধ্যসাগর এবং ইউরোপ থেকে বিচ্ছিন্ন। তাহলে ভূমধ্যসাগর এবং ইউরোপের মাঝখানে এটা আছে। এখন আমরা দেখব দক্ষিণ আমেরিকার রাজনীতি। দক্ষিণ আমেরিকা পৃথিবীর কততম বৃহত্তম মহাদেশ? চতুর্থ বৃহত্তম মহাদেশ। দক্ষিণ আমেরিকায় রাষ্ট্রপতি শাসিত সরকার, প্রজাতন্ত্র, গণতন্ত্র ভিত্তিক শাসন ব্যবস্থা দেখা যায়। আমরা যারা ফুটবল খেলা দেখি এবং ফুটবল খেলায় অভ্যস্ত, এই যে আর্জেন্টিনা, ব্রাজিল, এই দুইটি দেশই কোথায় আছে? দক্ষিণ আমেরিকায় আছে। তাহলে এইভাবে মনে রাখবা, যারা ফুটবল কেন্দ্রিক, এটা কোথায়? দক্ষিণ আমেরিকায়। দক্ষিণ আমেরিকার অধিকাংশ দেশ যেমন আর্জেন্টিনা, ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া, চিলি, প্যারাগুয়ে, ভেনেজুয়েলা স্পেনের উপনিবেশ ছিল। তাহলে এই ভেনেজুয়েলা স্পেনের উপনিবেশ ছিল। এতগুলো দেশ কার ছিল? স্পেনের। এবং ব্রাজিলের ছিল পর্তুগালের উপনিবেশ স্থান। তাহলে চিন্তা করো, যারা ফুটবল খেলো দেখো, যারা ফুটবল দেখো তারা বলতে পারবা ব্রাজিল এবং পর্তুগালের যখন ডিফারেন্সিয়েশন করবে, দেখো ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশ, আর আর্জেন্টিনা, ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া, চিলি, প্যারাগুয়ে, ভেনেজুয়েলা স্পেনের উপনিবেশ। তার মানে এখান থেকে আমরা অনেকগুলো দেশের নাম মনে রাখতে পারবো। তাহলে যারা ফুটবল খেলাটাকে অনেক প্রাধান্য দেয় বা ফুটবল যারা অনেক ভালো খেলে যে দেশগুলো, তারা কোথায়? দেখো দক্ষিণ আমেরিকায়। আর্জেন্টিনা আছে, ব্রাজিল আছে, পর্তুগাল আছে, স্পেন আছে। তাহলে এইভাবে মনে রাখতে হবে, তোমাকে মনে রাখতে হবে এগুলো। আর্জেন্টিনার এই সিকোয়েন্সগুলো ছিল স্পেনের উপনিবেশ এবং ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশ। দক্ষিণ আমেরিকাতে দীর্ঘ সময়ের উপনিবেশের শাসনের ফলে সেখানে অর্থনৈতিক উন্নয়ন ধীর গতিতে হয়েছে। কারণ একটা দেশের যখন উপনিবেশ চলবে, মানে অন্য একটা দেশ যখন তোমার শাসন করবে, সে দেশ কখনোই তোমাকে ভালো চাবে না। তোমার কাঁচামালটা তার নিজের দেশে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর কি করবে? তার দেশকে অনেক উন্নত করবে এবং তোমাকে কি করবে? শেষ করে দিবে। যেমন বাংলাদেশের নীল চাষ করার মাধ্যমে যেটা করা হয়েছিল। দক্ষিণ আমেরিকায় এই ধরনের উপনিবেশের প্রধান কারণ ছিল কৃষি। দক্ষিণ আমেরিকায় এই ধরনের উপনিবেশের প্রধান কারণ কি ছিল? কৃষি ছিল। বর্তমানে দক্ষিণ আমেরিকায় 12টি দেশ জাতিসংঘের সদস্যভুক্ত। মহাদেশটির আয়তন, জনসংখ্যা এত দেওয়া আছে। এখানে নাইস টু নো, জানতেও পারো। কৃষিভিত্তিক উৎপাদন, খনিজ সম্পদের প্রাচুর্য থাকেন। দক্ষিণের দেশগুলোর সামাজিক ঘাট বাণিজ্য রয়েছে। তার কৃষিভিত্তিক উৎপাদন ও খনিজ সম্পদের প্রাচুর্য, এখানে কি আছে? কৃষিভিত্তিক যে উৎপাদন এবং খনিজ সম্পদের প্রাচুর্যতা আছে। তারপরে আঞ্চলিক সংস্থাগুলোর মধ্যে রয়েছে দেখো ইউনিয়ন অফ সাউথ আমেরিকান নেশনস, G3 মুক্ত বাণিজ্য চুক্তি। এইটা ভালো করে পড়তে হবে। G3 মুক্ত বাণিজ্য চুক্তি, মেক্সিকো, কলম্বিয়া, ভেনেজুয়েলা, এই তিনটা খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা পরবর্তী মহাদেশ দেখি। এরপর পরবর্তী আমাদের মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকার মহাদেশ। এটি পৃথিবীর একটা বস কান্ট্রি বলতে পারি আমরা। উত্তর আমেরিকার রাজনৈতিক ভূগোল কি আছে? উত্তর আমেরিকার আয়তন এত দেওয়া আছে বর্গ কিলোমিটারে এবং বর্গ মাইলে দেওয়া আছে। এটা জানা প্রয়োজনীয় এবং নাইস টু নো, আসবে না পরীক্ষায়, আসলে এশিয়া মহাদেশে আসবে। তবে এতটুকু জানা উচিত, পৃথিবীর মোট আয়তনে কত পার্সেন্ট, এটা একদম ম্যান্ডেটরি মুখস্থ রাখা যেতে পারে। এটা মোট আয়তনে 16.3%। এখানে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? 15 জন লোক বাস করে। তাহলে চিন্তা করো, বাংলাদেশে যত মানুষজন আছে তাকে সেখানে নিয়ে যাওয়া উচিত। এখানে মাত্র প্রতি বর্গ কিলোমিটারে 15 জন লোক বসবাস করে। উত্তর আমেরিকায় রাষ্ট্রপতি শাসিত সরকার, প্রজাতন্ত্র এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত আছে। উত্তর আমেরিকার অধিকাংশ দেশ ইউরোপের, স্পেন, ব্রিটেন এদের উপনিবেশ ছিল। তার মানে স্পেন, ব্রিটেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি এমন কোনো দেশ নাই যেখানে কি ছিল না? ব্রিটেনের উপনিবেশ ছিল না। 1700 এবং 18 শতকে উত্তর আমেরিকার দেশসমূহ স্বাধীনতা লাভ করে। তাহলে 17 এবং 18 শতকে উত্তর আমেরিকার স্বাধীনতা লাভ করে। বর্তমানে উত্তর আমেরিকার স্বাধীন দেশের সংখ্যা কতটি? 23টি। অঞ্চলের ভিত্তিতে আবার উত্তর আমেরিকার দেশসমূহকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জভাবে ভাগ করা হয়। এটি আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। এটি কত? তৃতীয় বৃহত্তম মহাদেশ। আমরা যদি একটু যাই, চতুর্থ কে ছিল? দক্ষিণ আমেরিকা ছিল। আর এখন পড়ছে উত্তর আমেরিকা, তাহলে এটা তৃতীয়। তাহলে এটা তৃতীয়, ওটা চতুর্থ। এটা ভালোভাবে মনে থাকতে হবে। উত্তর আমেরিকা তৃতীয়, দক্ষিণ আমেরিকা চতুর্থ। তাহলে কীভাবে মনে রাখবা? ইউএসএ মানে তো বস, তাহলে ইউএসএ আগে আর পরের দেশগুলো পরে। তাহলে ইউএসএ মানে আমেরিকা, আমেরিকা কত? তৃতীয়। আর আমরা একটু আগে দেখলাম দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা কত? চতুর্থ। উত্তর আমেরিকার দেশসমূহের সংগঠন আছে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট, OAS। অনেক সময় পরীক্ষা OAS কোন মহাদেশের? OAS হচ্ছে উত্তর আমেরিকার, OAS। আর এখানে কি ছিল? এখানে আরেকটা জিনিস ছিল G3। দক্ষিণ আমেরিকায় কি ছিল? G3। এগুলো ভালো করে পড়তে হবে। তারপরে কি আছে এখানে? OAS এর মূল লক্ষ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে কি করা? শান্তি, নিরাপত্তা নিশ্চিতকরণ, দ্বন্দ্ব নিষ্পত্তি। যেহেতু এখন বর্তমানে কি আছে? ডোনাল্ড ট্রাম্প আছে, সে সবসময় দ্বন্দ্ব নিষ্পত্তি করতে চাচ্ছে। তার মানে দেখো OAS এর কি আছে? নিষ্পত্তি করছে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক
উন্নয়ন সম্পদের যথাযথ ব্যবহার, মহাদেশটির জনসংখ্যাও এখানে দেওয়া আছে। এগুলো মুখস্থ রাখা লাগবে না। এখান থেকে কি কি দেখবে, পৃথিবীর মোট আয়তনের 16.3%, এখানে প্রতি বর্গ কিলোমিটারে 15 জন লোক বসবাস করে। এখানে স্বাধীনতা লাভ করেছে 1700 এবং 1800 শতকে। তারপর এখানে উত্তরের স্বাধীন দেশের সংখ্যা কত, 23টি। তারপরে এখানে আমেরিকাকে 3টে ভাগে ভাগ করা হয়, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। এটি পৃথিবীর 3য় বৃহত্তম মহাদেশ। এদের সংগঠনে ওএএস এর কাজগুলো কি কি, এগুলো পড়তে হবে। তারপর আসুন অস্ট্রেলিয়া মহাদেশের রাজনৈতিক ভূগোল। অস্ট্রেলিয়া মহাদেশ একটা মহাদেশ নিয়ে একটা দেশের নাম আমরা বলতে পারি। অস্ট্রেলিয়া মহাদেশ আবার কি একটা অস্ট্রেলিয়া দেশের নাম। পৃথিবীর 7ম ও ক্ষুদ্রতম মহাদেশ, তাহলে পৃথিবীর 7ম মহাদেশ অস্ট্রেলিয়া এবং সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া, এটা মনে রাখতে হবে। এটার অপর নাম কি, ওশেনিয়া। অস্ট্রেলিয়া অথবা ওশেনিয়া, দুইটা মনে রাখতে হবে। অস্ট্রেলিয়া মহাদেশ অথবা কি মহাদেশ, ওশেনিয়া। আর অস্ট্রেলিয়ার ওশেনিয়া মহাদেশ কততম মহাদেশ, 7ম মহাদেশ। তৃতীয় কে ছিল উত্তর আমেরিকা, চতুর্থ কে ছিল দক্ষিণ আমেরিকা। এখন আমরা পড়ছি কি 7ম মহাদেশ। 7ম মহাদেশ কোনটা, 7ম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। মহাদেশটির আয়তন দেওয়া আছে, জনসংখ্যা দেওয়া আছে, এটা মুখস্থ করতে হবে না, তবে এখানটা খুবই মনে রাখতে হবে, এটি মূলত দ্বীপ মহাদেশ। তাহলে অস্ট্রেলিয়া মহাদেশ কি মহাদেশ, একটা দ্বীপ মহাদেশ, পরীক্ষা আসতে পারে। নিচের কোনটি দ্বীপ মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ। আর অস্ট্রেলিয়া মহাদেশের অপর নাম কি, অস্ট্রেলিয়া মহাদেশের অপর নাম হচ্ছে ওশেনিয়া মহাদেশ। মহাদেশটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সমূহ নিয়ে গঠিত। তাহলে প্রশান্ত মহাসাগরের যে দ্বীপ আছে, এই দ্বীপগুলো নিয়ে অস্ট্রেলিয়া মহাদেশ গঠিত। অন্যান্য মহাদেশ থেকে দূরে অবস্থান করলেও বিশ্ব রাজনীতিতে এই মহাদেশের দেশগুলোর বিশেষ ভূমিকা রয়েছে। অস্ট্রেলিয়া অনেক পাওয়ারফুল। অস্ট্রেলিয়া যদিও অনেক দূরে অবস্থান করছে, তারপরে বৈশ্বিক বা ভূ রাজনীতিতে এই মহাদেশটির ভূমিকা অনস্বীকার্য। এই মহাদেশ দেশগুলোতে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা আছে। এই যে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা এখানে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর যে উন্নত দেশগুলো সেখানে সবসময় একটা গণতান্ত্রিক ব্যবস্থা আছে। আয়তনে এই মহাদেশের বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়া মহাদেশের বৃহত্তম দেশের নামে হচ্ছে অস্ট্রেলিয়া। এবং দীর্ঘতম একটা নদী আছে, দীর্ঘতম নদীর নাম আছে মারে। এই দুইটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। আঞ্চলিক অবস্থান অনুসারে অস্ট্রেলিয়া মহাদেশের দেশসমূহ কি কি আছে, এখানে অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, পলিনেশিয়া অঞ্চলে বিভক্ত। এই মহাদেশের অন্তর্ভুক্ত মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ আগ্নেয় দ্বীপ অঞ্চল। এই তিনটা মুখস্থ রাখতে হবে তোমাকে খুব ভালো করে। মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, পলিনেশিয়া, প্রশান্ত মহাসাগরে অবস্থিত বিস্তীর্ণ আগ্নেয় দ্বীপাঞ্চল। তাহলে এখান থেকে তুমি কি পড়বে, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ। কততম মহাদেশ, 7ম মহাদেশ। এখানে অস্ট্রেলিয়া মহাদেশকে কি বলা হয়, ওশেনিয়া মহাদেশ বলা হয়। এটি কি এক মহাদেশ, দ্বীপ মহাদেশ। এবং প্রশান্ত মহাসাগরের দ্বীপসমূহ নিয়ে এগুলো গঠিত। এই মহাদেশে কি আছে, সংসদীয় গণতন্ত্র আছে। তারপর এখানে বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া এবং দীর্ঘতম নদীর নাম মারে। তারপরে আর যেগুলো পড়বা, এখানে কয়েকটা আগ্নেয় দ্বীপাঞ্চল আছে, সেগুলোর নাম হচ্ছে মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া এবং পলিনেশিয়া। এই ইনফরমেশনগুলো পড়লেই হবে। এরপর আমাদের যেটি বাকি আছে সেটি হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীর 5ম মহাদেশ এবং পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত। পৃথিবীর কোন প্রান্তে, দক্ষিণ প্রান্তে। এটার আয়তন এখানে দেওয়া আছে 1,33,40,000 বর্গ কিলোমিটার। দক্ষিণ মেরুর চারদিকে অবস্থিত সুবিশাল বরফাবৃত অ্যান্টার্কটিকা মহাদেশকে পৃথিবীর শীতলতম মহাদেশ বলা হয়। তাহলে একটু আগে দেখলাম ওই অস্ট্রেলিয়া মহাদেশকে দ্বীপ মহাদেশ বলা হয়, আর এটাকে কি বলে, শীতলতম মহাদেশ। কেন শীতলতম মহাদেশ বলা হয়, এখানে বরফাবৃত। তাহলে এই মহাদেশে কি আছে, বরফ আছে, বরফ দ্বারা আবৃত, বরফাবৃত। হ্যাঁ, বরফ দ্বারা আবৃত। মহাদেশটিতে কোনো স্থায়ী জনবসতি নেই। তাহলে পরীক্ষা আরো একটা কোশ্চেন আসতে পারে, এই অ্যান্টার্কটিকা মহাদেশে কি নেই, কোনো জনবসতি নেই, মানে কোনো মানুষ নাই, কোনো জনবসতি নেই। এই যে একটু আগে আমরা পড়ছিলাম মানব ভূগোল, কেন পড়বো, মানব ভূগোল পড়লে আমরা জানতে পারবো কোথায় মানুষ আছে, কেমন আছে, কিভাবে আছে। তাহলে এই যে মানব ভূগোল পড়ে দেখলাম যে জনবসতি নাই, জনবসতি কোথায় নাই, অ্যান্টার্কটিকা মহাদেশে নাই। অ্যান্টার্কটিকার ভারত মহাসাগরীয় অঞ্চল অস্ট্রেলিয়া ও ফ্রান্সের এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যুক্তরাষ্ট্র নিউজিল্যান্ড শাসন অন্তর্গত। তাহলে অ্যান্টার্কটিকা মহাদেশ একটা বড় মহাদেশ। এই মহাদেশে তো কারো একটা অন্তর্গত থাকা লাগবে, মানে কেউ ক্ষমতা বা রুল করবে। তাহলে অ্যান্টার্কটিকার ভারত মহাসাগরীয় অঞ্চল সেটা কার অধীনে, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের অধীনে। এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যুক্তরাজ্য নিউজিল্যান্ডের শাসনের অন্তর্গত। এইগুলো ভালো কেমন রাখতে পারি, কিন্তু এমসিকিউতে আসবে। এতক্ষণ আমরা দেখলাম, এতক্ষণ আমরা মহাদেশ দেখেছি। এখন আমরা দেখবো ইন্ডিভিজুয়াল এক একটা দেশ। এই দেশ নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং সৃজনশীল প্রশ্ন আসবে। এবং সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে আসবে, সৃজনশীল প্রশ্নগুলো এইভাবে আসবে যে একটা তোমাকে উদ্দীপকের প্রশ্ন দিয়ে দিবে বা তার বৈশিষ্ট্য দিয়ে দেবে, দিয়ে বলবে উদ্দীপকে কোন দেশকে নিয়ে আলোচনা করা হয়েছে, এবং তারপরে বলবে উদ্দীপকের কৃষি ব্যবস্থা কেমন হতে পারে, অর্থনৈতিক ব্যবস্থা কেমন হতে পারে। সো তোমাকে এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। তবে পৃথিবীর রাজনৈতিক অঞ্চল সীমার প্রথমে কাছে ভারত আছেন, তার অবস্থান ও সীমানাটা আমরা দেখি। এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ
এর নাম হচ্ছে রিপাবলিক অফ ইন্ডিয়া বা ভারতীয় প্রজাতন্ত্র। এখানে 28টি রাজ্য ও 9টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত। এই রাজ্য অঞ্চলগুলো আবার 610টি জেলা, এটা আসবে না। ভারতের সীমান্তের মোট পরিসীমা এটাও আসবে না। 47 সালে ভারত বিভাজনের ফলে সৃষ্ট। এখন 1947 সালে ভারতের যে বিভাজন এটা কিভাবে হয়, এটা রেড ক্লিফ লাইন অনুসারে, এটা মনে রাখতে হবে, রেড ক্লিফ লাইন অনুসারে এটা পাকিস্তান এবং তৎকালীন পূর্ব পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে ভারতের সীমানা নির্ধারিত হয়েছে। তাহলে কোন লাইন অনুসারে? রেড ক্লিফ লাইন অনুসারে। আর বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলে এতটুকু জানলে হবে এখান থেকে, এতটুকুর ভিতরে। 1947 সালের ভারত বিভাজনকালে রেড ক্লিফ লাইন অনুসারে 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত, এবং এটি রেড ক্লিফ লাইন এবং বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, এতটুকু এখান থেকে পড়লে হবে। এর আয়তন জনসংখ্যা পরীক্ষা আসবে না। তারপর আমরা যাই, এটা হচ্ছে ভারতের একটা মানচিত্র দেওয়া আছে। তারপরে আমরা যদি দেখি ভারত, আমাদের বাংলাদেশের যদি সীমানা চিন্তা করি, বাংলাদেশের সাথে 2টি দেশের সীমানা আছে, একটা আছে ভারতের এবং একটা আছে মায়ানমারের। ভারত বাংলাদেশের সীমান্তের মোট দৈর্ঘ্য হচ্ছে 4053 কিলোমিটার, এটা ভালো করে পড়তে হবে। ভারত ও গণপ্রজাতন্ত্রী চীনের মধ্যবর্তী সীমান্ত রেখা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত। এখন আমরা যেহেতু বলছি বাংলাদেশের সাথে 2টা দেশের সীমানা আছে, বাংলাদেশের কোন 2টি দেশের সীমানা? ভারতের এবং মায়ানমারের। ঠিক সিমিলারলি এখন আমরা যেহেতু ভারত পড়ছি, ভারতের সাথে অনেকগুলো দেশের সীমানা আছে। ভারতের ভিতরে একটা দেশের সীমানা কি? চীনের আছে। ভারত ও গণপ্রজাতন্ত্রী চীনের মধ্যবর্তী সীমান্ত রেখা একটা সীমা রেখার নামে পরিচিত, সেটা হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত। তাহলে ভারতের সাথে চীনের যে সীমান্ত রেখা সেটার নাম হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ বরাবর 4057 কিলোমিটার জুড়ে এই সীমান্ত প্রসারিত। তাহলে কোন কোন জায়গায় এটা মনে রাখার দরকার নেই, এটা মনে রাখলে হবে। নাম কি? প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। কার সাথে? ভারতের সাথে চীনের সাথে। উভয় রাষ্ট্রই কাশ্মীরের উত্তর পূর্বাঞ্চলের উপরে নিজ কর্তৃত্ব দাবি রাখে। তাহলে আমরা বলতে পারি এই যে অরুণাচল, সিকিম, হিমাচল, এইগুলো নিয়ে বিরোধ আছে। কার কার বিরোধ আছে? ভারতের সাথে চীনের। তাহলে পরীক্ষা আসতে পারে ভারতের সাথে চীনের বিরোধপূর্ণ অঞ্চলের নাম কি? তাহলে এই যেগুলো মনে রাখবা, অরুণাচলের কথা মনে রাখবা, হিমাচলের কথা মনে রাখবা। 1962 সালে ভারত চীন যুদ্ধ, এটা ভালো করে পরীক্ষা আসতে পারে। কত সালে ভারত এবং চীনের যুদ্ধ হয়? 1962 সালে। যুদ্ধের পর এই অঞ্চল চীনের দখলে চলে যায়। এছাড়াও ভারতের সাথে নেপাল, ভুটান, পাকিস্তান, মায়ানমার সীমান্ত আছে, বাংলাদেশের সাথে আছেও। এছাড়াও ভারতের সাথে নেপাল, ভুটান, পাকিস্তান, মায়ানমার এবং তার সাথে কার সীমানা আছে? বাংলাদেশের আছে। তাহলে এই দেশগুলো মনে রাখতে হবে। তারপর আমরা আসি জলবায়ু, যেহেতু আমরা জলবায়ুটা দেখবো। এই দেশের জলবায়ু কি? জলবায়ু বলতে বোঝায় কোনো একটা স্থানে 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার একটা সামগ্রিক অবস্থাকে। ভারতে একদিকে অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আছে, মানে প্রচন্ড বৃষ্টিপাত হয়। কোথায় কোথায় বৃষ্টিপাত হয়? মৌসিনরাম, চেরাপুঞ্জি, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। কিন্তু ভারতের কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়? মৌসিনরাম, চেরাপুঞ্জিতে সর্বাধিক বৃষ্টিপাত হয়। অপরদিকে মরুভূমি রাজস্থানের উষ্ণতা রয়েছে, তাহলে এবং এখানে মরুভূমি রাজস্থানে কি বৃষ্টিপাত কম হয়? তাহলে কোথায়? রাজস্থানে। একদিকে উপকূল ভাগে মৃদু ভাবাপন্ন জলবায়ু, অপরদিকে অভ্যন্তরভাগ পাঞ্জাব, রাজস্থান অঞ্চলে মহাদেশীয় জলবায়ু বিরাজ করে। আবার হিমালয় পর্বতে অবস্থান ভারতের জলবায়ু প্রভাবিত করছে। তার তুমি এখানে জানবে কি? জানবে 2টা জিনিস। সবচেয়ে বৃষ্টিপাত বেশি কোথায় হয়? মৌসিনরাম, চেরাপুঞ্জিতে, এবং সবচেয়ে কম বৃষ্টিপাত বা মরুভূমি কোথায়? রাজস্থানে। এরপর আমরা যদি ভূপ্রকৃতির কথা বলতে পারি, যেমন আমরা যদি ভূপ্রকৃতির কথা বলি, বাংলাদেশের এখানে তিনটা স্তর ভাগ করতে বাংলাদেশের ভূপ্রকৃতি। কিন্তু আমরা ভারতকে কয়টা ভাগে ভাগ করছি? 5টা ভাগে। এখানে পার্বত্য অঞ্চল আছে, উপকূলীয় সমভূমি অঞ্চল আছে, মরুভূমি অঞ্চল আছে, উত্তরে বিশাল সমভূমি আছে, দক্ষিণাতে মালভূমি অঞ্চল আছে। সাধারণত এই 5টা অঞ্চলে আমরা ভাগ করতে পারি। এখন তাদের যদি কৃষি ও কৃষি সম্পদের কথা আমরা বলি, তাহলে দেখবো ভারত একটা কৃষি প্রধান দেশ। ভারত কি দেশ? কৃষি প্রধান দেশ। কৃষি ভারতীয় অর্থনীতির ভিত্তি স্বরূপ। ভারতের শতকরা প্রায় 60 থেকে 70 জন অধিবাসী কৃষির উপর নির্ভরশীল। তাদের জাতীয় আয়ের শতকরা 16 থেকে 17 ভাগ কৃষি আনুষঙ্গিক কার্যকলাপ থেকে আসে। খনিজ উত্তোলন ও খনিজ সম্পদ। খনিজ সম্পদে ভারত মোটামুটি সমৃদ্ধ। ভারত উৎপাদিত খনিজগুলোকে আমরা 3টা শ্রেণীতে ভাগ করি। এটা হচ্ছে জ্বালানি খনিজ, এটা ধাতব খনিজ, এটা অধাতব খনিজ। জ্বালানি খনিজ কি কি? কয়লা, খনিজ, তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম ও থোরিয়াম প্রভৃতি। তার মানে এখানে জ্বালানি খনিজ বলতে বোঝায় কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম ও থোরিয়াম ইত্যাদি। আর ধাতব খনিজ বলতে বোঝাচ্ছে ধাতু যেগুলো আকরিক লৌহ, তামা, সোনারূপা, বক্সাইট, সীসা, দস্তা, ম্যাগনেস, উলফাম, নিকেল। আর অধাতব বলতে অভ্র, চুনাপাথর, জিপসাম, ডলোমাইট, ফসফেট, গন্ধক, এগুলো। তাহলে এখান থেকে জাস্ট মোটা থেকে 3টা মনে রাখলেই হবে। জ্বালানি খনিজ কি, ধাতব খনিজ কি, অধাতব খনিজ কি। জ্বালানি বলতে যেগুলো জ্বালানি রূপে ব্যবহার করা হয়,
কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। আর ধাতব বলতে আকরিক, লোহা, তামা, সোনা, রূপা, এগুলো ধাতু পর্যায়ে আছে। আর অধাতবগুলো যে অভ্র, চুনাপাথর, এগুলো। এখন হচ্ছে শিল্প। এখানে কি কি শিল্প আছে? ভারতের প্রধান শিল্পগুলো আছে লৌহ ইস্পাত শিল্প, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মোটর, ওষুধ, টেক্সটাইল, কার্পাস বয়ন, পাট, চিনি, কাগজ, তামাক, এই ধরনের শিল্পগুলো ওখানে আছে। আর তাদের যে বাণিজ্যের কথা আমরা বলি, আমদানি দ্রব্য, তারা কি কি আমদানি করে? পেট্রোলিয়াম আমদানি করে, পেট্রোলিয়াম দ্রব্য আমদানি করে, যন্ত্রপাতি পরিবহনের সাজ সরঞ্জাম, লৌহ ইস্পাত, ধাতব মুদ্রা, মুক্তা, অন্যান্য পাথর, খাদ্যশস্য, ভোজ্য তেল, বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য, কৃত্রিম সার, কৃত্রিম যন্ত্র, প্লাস্টিক দ্রব্য, মেশিনারিজ, কপার ও জিঙ্ক প্রভৃতি, এগুলো তারা কি করে? আমদানি রপ্তানি করে। তাহলে বাণিজ্য দেখলাম, আমদানির মধ্যে কি কি আছে? এইগুলো আছে যে পেট্রোলিয়াম দ্রব্য, যন্ত্রপাতি পরিবহনের সাজ সরঞ্জাম, লৌহ ইস্পাত, ধাতব পাথর, এগুলো সবগুলোকে আমদানি করে। এতক্ষণ আমরা কি দেখেছি? ভারত দেখেছি। এখন আমরা যেটা দেখবো দক্ষিণ কোরিয়া দেখবো। আমরা দেখছি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া দুটো পাশাপাশি। হ্যাঁ, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার এখানে আমরা কি দেখছি? দক্ষিণ কোরিয়া দেখছি। দক্ষিণ কোরিয়া অনেক বছর জাপানের উপনিবেশ ছিল। দক্ষিণ কোরিয়া কার উপনিবেশ ছিল? জাপানের উপনিবেশ। এটা পড়িয়ে প্রায় আসে, জাপানের উপনিবেশ। এটা খুব ভালো করে পড়তে হবে। 1953 সালে কোরিয়া ও দক্ষিণ কোরিয়া দুই ভাবে বিভক্ত। এটা খুব ইম্পর্টেন্ট। কোনটা ইম্পর্টেন্ট? 1953 সালটা মনে রাখবো। 1953 সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াটা কি হয়ে যায়? বিভক্ত হয়ে যায়। দুই কোরিয়ার সাংস্কৃতিক ও ঐতিহাসিক ভিত্তি এক থাকলেও রাজনৈতিক অর্থনৈতিক দিক থেকে বিস্তর পার্থক্য ছিল। মানে দুটোরই সাংস্কৃতিক, মানে দেখতে একরকম, তাদের কালচার একরকম, কিন্তু দুই এলাকার রাজনৈতিক ও অর্থনৈতিক থেকে বিস্তর পার্থক্য ছিল। কারণ উত্তর কোরিয়া ছিল হচ্ছে সমাজবাদী এবং তারা রাশিয়ার সাথে সংশ্লিষ্ট, আর দক্ষিণ কোরিয়া ছিল পুঁজিবাদী যুক্তরাষ্ট্রের সাথে। তো এই কারণে বিভক্তিটা হয়। বিভক্তি 1953 সালে। উত্তর কোরিয়া বিশেষভাবে সোভিয়েত ইউনিয়নের সংস্কৃতি ও রাজনীতি দ্বারা প্রভাবিত ছিল। অন্যদিকে দক্ষিণ কোরিয়া অনেক বেশি প্রভাবিত যুক্তরাষ্ট্রের অর্থনীতি, রাজনীতি। যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী আর সোভিয়েত সমাজতান্ত্রিক। হ্যাঁ, এটা মনে রাখবা। এখন তাদের অবস্থান যদি দেখি, তারা কোথায় অবস্থান করে? দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার একটি দেশ। কোন এশিয়ার? পূর্ব এশিয়ার। এর উত্তরে উত্তর কোরিয়া, পূর্বে জাপান সাগর, দক্ষিণে কোরিয়া প্রণালী, পশ্চিমে পিত সাগর অবস্থিত। ভৌগোলিক অবস্থান কত দেখো? 33 ডিগ্রি উত্তর থেকে 39 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 124 ডিগ্রি পূর্ব থেকে 130 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। কোরিয়া প্রণালী জাপান থেকে দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে। এটা মনে রাখতে হবে। কোন প্রণালী? কোরিয়া প্রণালী জাপান থেকে দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে। কোরিয়া প্রণালী খুব ইম্পর্টেন্ট। এটা কি প্রণালী? কোরিয়া প্রণালী। কোরিয়া প্রণালী কাকে কাকে পৃথক করেছে? জাপান থেকে দক্ষিণ কোরিয়া। তার মানে এই পাশে মনে করো জাপান আছে আর এই পাশে হচ্ছে দক্ষিণ কোরিয়া। কোরিয়া প্রণালী জাপান এবং দক্ষিণ কোরিয়া পৃথক করেছে। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি? সিউল। এদেশের মোট আয়তন, জনসংখ্যা, এটা নাইস টু নো। তাহলে এখান থেকে তুমি কি দেখবা? দক্ষিণ কোরিয়া ছিল জাপানের উপনিবেশ। 1953 সালে কোরিয়া এবং উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া পৃথক হয়ে যায়। কেন পৃথক হয়ে যায়? উত্তর কোরিয়া ছিল রাশিয়ার সাথে সংশ্লিষ্ট, তার মানে সমাজতান্ত্রিক। দক্ষিণ কোরিয়া ছিল যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট, বা ওই ভাবদর্শ মতদর্শ ইয়ে করতো, ভালো লাগতো ওদের, কারণ ওরা ছিল কি? পুঁজিবাদী। এই কারণে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া পৃথক হয়ে গেল। কত সালে পৃথক হয়ে গেল? 1953 সালে পৃথক হয়ে গেল। এবং এখান থেকে পড়তে হবে যে দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি? সিউল। জাপান এবং দক্ষিণ কোরিয়ার মাঝখানে কি আছে? কোরিয়া প্রণালী আছে। এগুলো পড়লেই হবে এখানে। তারপর এর প্রাকৃতিক অঞ্চল যদি আমরা দেখি, ভূপ্রকৃতিক গঠন ও উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে এই দেশকে আমরা 5টি প্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করি। কয়টি? 5টি। দক্ষিণ পূর্ব, পার্বত্য, পূর্বাংশের উপকূলীয়, উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম, এই অঞ্চলগুলোকে আমরা বিভক্ত করতে পারি। এর যদি জলবায়ুর কথা আমরা যদি চিন্তা করি, দেশের দক্ষিণাংশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র, উষ্ণ এবং আর্দ্র। অবশিষ্ট অংশ সমভাবাপন্ন। অনেক সময় পরীক্ষা আসছে সমভাবাপন্ন জলবায়ু কার? তাহলে তোমাকে বলতে হবে সমভাবাপন্ন জলবায়ু হচ্ছে দক্ষিণ কোরিয়ার। গ্রীষ্মকালে দক্ষিণ পূর্ব দিক থেকে এবং শীতকালে উত্তর পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়। এটা সাধারণত শীতকালে উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হয়। গ্রীষ্মের মৌসুমী বায়ুর প্রভাবে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়। এই জিনিসটা মনে রাখতে হবে, কখন বৃষ্টিপাত হয় এখানে। আর এর খনিজ সম্পদের কথা যদি আমরা চিন্তা করি, এদেশের চুনা পাথর, রূপা, দস্তা, টাংস্টেন, আকরিক লৌহ, তামা, সীসা, গ্রাফাইট, কয়লা পাওয়া যায়। এদেশে অ্যানথ্রাইট কয়লা বিপুল পরিমাণে উত্তোলন। তার মানে সবসময় এক্সেপশনাল জিনিসগুলো মনে রাখবা। অ্যানথ্রাইট কয়লা এখানে সবচেয়ে পাওয়া যায়। কোন কয়লা পাওয়া যায়? অ্যানথ্রাইট কয়লা পাওয়া যায়। এখানে শিল্পের কথা যদি বলি, কয়লা ও আকরিক লৌহ বর্তমান থেকে শিল্প বিকাশ লাভ করছে। সুতি ও পশমি বস্তু দেশটির প্রধান শিল্প। তাহলে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। এখানে যে প্রধান শিল্প কোনটা? সুতি ও পশমি বস্ত্র। প্রধান শিল্প কোনটা? সুতি ও পশমি বস্ত্র। সুতি
ও পশমি বস্ত্র, এটা ভালো করে মনে রাখবে, সুতি ও পশমি বস্ত্র। পরীক্ষা কিন্তু আসবে, তুমি সবসময় এক্সেপশনাল জিনিসগুলো মনে রাখবা। সব দেশে যেগুলো লোহা কি ছিল, ভারতেও ছিল, দক্ষিণ কোরিয়ার লোহা আছে, এটা পরীক্ষা দিবে না। তাহলে বলবে যে এখানে সবচেয়ে বেশি কোথায় কি পাওয়া যায়, সুতি ও পশমি বস্ত্র। এছাড়া দক্ষিণ কোরিয়ার রাসায়নিক তন্তু, পেট্রোকেমিক্যাল যন্ত্রপাতি, সিমেন্ট, জাহাজ নির্মাণ এবং ইলেকট্রনিক শিল্প প্রসার লাভ করছে। বাণিজ্যের কথা যদি বলি, দেশে চাল, সয়াবিন, রেশম, মাছ, উন্নত মানের পোশাক, ইলেকট্রনিক্স, কম্পিউটার যন্ত্রাংশ, বিদেশে রপ্তানি এবং লোহা, ইস্পাতজাত, কলকবজা, কাগজ, ঔষধ ও উন্নত মানের তুলা আমদানি করে। এরপর আমরা দেখব জাপান। তাহলে একটু তোমাদের আবার রিকল করি, জাপান এবং দক্ষিণ কোরিয়া দুইটাকে বিভক্ত করছে কে? কোরীয় একটা কথা বলেছিলাম, সেই কথাটা কি ছিল এখানে দেওয়া আছে, এই যে কোরীয় প্রণালী। তাহলে এই জিনিসটা দেখো, এখন আবার আমরা কোথায় পাইছি, জাপানে পাইছি। তো দেখো জাপান পড়ি, জাপানে সংসদীয় গণতন্ত্র বিরাজমান। কি বিরাজমান? সংসদীয় গণতন্ত্র। এখানে সম্রাট প্রতীকী রাষ্ট্রপ্রধান। ওই যে একটু আগে আমরা পড়ছিলাম 3টা রাষ্ট্রের কথা বলেছিলাম, যে রাষ্ট্র তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে যুক্তরাজ্যের প্রধানকে পাঠাইছিল, যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধানকে ক্ষমতার প্রধানে বসাইছিল, কিন্তু তারা নিজেরা রাষ্ট্রপ্রধান হিসেবে চালনা করে, মানে প্রতীকী হিসেবে। ঠিক সিমিলার জাপানেও কি আছে, এখানে প্রতীকী রাষ্ট্রপ্রধান ক্ষমতায় থাকে, মানে মানে এই আজ্ঞাবহ হিসেবে, বাট তার পাওয়ার নাই। পাওয়ার কি? সংসদীয় গণতন্ত্রের। এই যে সংসদীয় গণতন্ত্র। জাপানের স্থানীয় সরকারগুলোর উপর কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ আছে। তারপরে স্থানীয় সরকারগুলোর উপরে কেন্দ্রীয় সরকার বা নিয়ন্ত্রণ আছে। তবে জাপানের 47টি দপ্তর এবং কয়েক হাজার বড় শহর, ছোট শহর ও গ্রামের স্থানীয় সরকারগুলো স্থানীয় বিষয়গুলো যথেষ্ট ক্ষমতা রাখে। এটা জানা দরকার, জাস্ট নাইস টু নো। জাপানের এক্সক্লুসিভ মৎস্য এলাকা 200 নটিক্যাল মাইল, এটা একটু জানবা, 200 নটিক্যাল মাইল, এবং আঞ্চলিক সময়টা 12 নটিক্যাল মাইল। এটা প্রায় বাংলাদেশের সাথে মিল আছে, একটু আমরা পড়বো জাপানের সাথে। তাহলে এখানে কি হবে, জাপান এক্সক্লুসিভ মৎস্য এলাকা 200 নটিক্যাল মাইল এবং আঞ্চলিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। জাপানের সাথে আঞ্চলিক দ্বন্দ্ব রয়েছে ইত্রিউ, কুনাসারি এবং শিকাতো দ্বীপের, যা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। তাহলে এখানে পরীক্ষায় আসতে পারে জাপানের সাথে কার দ্বন্দ্ব আছে? জাপানের সাথে রাশিয়ার দ্বন্দ্ব আছে। জাপান আর রাশিয়া এই দুইটার দ্বন্দ্ব আছে, মনে থাকে জানো, জাপান আর রাশিয়ার দ্বন্দ্ব আছে। আর কোশ্চেন যদি আরো ডিপ করে যদি বলে কিনে দ্বন্দ্ব আছে, তাহলে ইত্রিউ, কুনাসরি এবং শিকাতোর দ্বীপ নিয়ে। এবং এগুলো কার দখলে আছে? বর্তমানে রাশিয়ার দখলে আছে। জাপান দ্বীপসমূহ নিয়ে নিজের দাবি করে। জাপানের পার্লামেন্টের ডায়েট, এটা ভালো করে পড়তে। জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। বাংলাদেশের পার্লামেন্টের যেমন জাতীয় সংসদ, জাপানের পার্লামেন্টের নাম আছে ডায়েট। এর অবস্থান আয়তনটা একটু ভালোভাবে মনে রাখবে। জাপান দক্ষিণে 24 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 46 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং পূর্বে 128 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে পশ্চিমে 146 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা বিস্তৃত। এর আয়তন এত। জাপান দেশটি সমুদ্র বেষ্টিত, এটা মনে রাখতে হবে, জাপান দেশটি সমুদ্র বেষ্টিত। এর চারিদিকে পানি ভাগ বিভিন্ন নামে পরিচিত। জাপানের বর্তমান জনসংখ্যা এতটুকু, নাইস টু নো। তাহলে এখান থেকে তুমি কি মনে রাখবা, জাপানের সংসদীয় গণতন্ত্র আছে, কিন্তু এখানে একটা রাষ্ট্রপ্রধান যিনি থাকেন, মানে যেটাকে আমরা কি বলি প্রতীকী রাষ্ট্রপ্রধান, কে থাকেন? সম্রাট থাকেন। এবং এখানে কেন্দ্রীয় সরকারের সমস্ত পাওয়ার থাকে, যেহেতু তারা স্থানীয় সরকারের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। এবং জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। এবং জাপানের সাথে রাশিয়ার বিরোধ আছে, এবং বর্তমানে সেই বিরোধপূর্ণ এলাকাগুলো রাশিয়ার দখলে। এবং সেই বিরোধপূর্ণ এলাকার ভিতর এলাকাগুলো কি কি? দ্বীপটা আছে ইত্রিউ, কুনাসারি এবং শিকাতোর, এগুলো মনে রাখতে হবে। এবং জাপান একটি সমুদ্রবেষ্টিত দেশ। এরপরে আমরা তার ভূপ্রকৃতির কথা যে চিন্তা করি যে কোথায় কি আছে, তাহলে আমরা বলতে পারি জাপানের অধিকাংশ স্থান, শতকরা 85% পার্বত্য ভূমির অন্তর্গত। পার্বত্য ভূমি মানে কি? উঁচু। জাপানের পর্বতগুলো দুটি সমান্তরাল শ্রেণীতে বিভক্ত করা হয়, উত্তর দক্ষিণে ধনুকের আকারে। তাহলে এর মানে উত্তর দক্ষিণে যেটা, সেটা ধনুকের আকারে। এর একটি শ্রেণী পূর্ব প্রান্তে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর এবং অপর শ্রেণীটি পশ্চিম প্রান্তে জাপান সাগরের উপকূল বরাবর অবস্থান করেছে। আর এদের মাঝে যেটি রয়েছে কয়েকটি নিম্ন উপত্যকা, সমতল ভূমি। তাহলে এখান থেকে আমরা কি পড়তে পারি, জাপানের অধিকাংশ স্থান পার্বত্য ভূমি। পরীক্ষা আসছে নিচের কোন দেশটি পার্বত্য শ্রেণীর অন্তর্ভুক্ত? তাহলে পার্বত্য শ্রেণীর অন্তর্ভুক্ত কি? জাপান। আর এই পার্বত্য শ্রেণীকে কয়টা ভাগ করছে? 2টা, এতটুকু মনে রাখলে হবে, পরে 2টা ভুলে গেলেও। তাহলে এখানে 85% জাপানের পার্বত্য ভূমি, এবং পার্বত্য ভূমি 2 প্রকার। তাদের জলবায়ু দেখি, জাপান দেশটি নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত, এটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে নাতিশীতোষ্ণ মণ্ডলে কে অবস্থিত? জাপান অবস্থিত। জলবায়ুর পার্থক্য অনুসারে জাপানকে 3টে অঞ্চলে ভাগ করি, উপমেরুদেশীয়, আর্দ্র মহাদেশীয়, আর্দ্র উপক্রান্তীয়। কোশ্চেন যদি আরো কঠিন করে এই 3টা দিবে, আর যদি না সহজ করে তাহলে জাপান এর জলবায়ু কেমন? নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। এখন আমরা যে জাপানের কৃষির কথা বলি, মনে রাখবা পৃথিবীর প্রত্যেকটা দেশ কেউ না কেউ কৃষির উপর ডিপেন্ডেন্স আছে, মানে নির্ভরতা আছে। কৃষি যদি কথা বলি, জাপানের মোট কৃষিযোগ্য জমির পরিমাণ হচ্ছে কত? 12.33%। ধান চাষের জন্য ব্যবহৃত হয়। তাহলে এখানে মোট জমির 12.33% ধান চাষের জন্য ব্যবহৃত হয়। দক্ষিণ
জাপান ধান চাষের প্রধান অঞ্চল। তাই এটা ভালো করে মনে রাখতে হবে, জাপানের ভিতর কোন এলাকাটা? দক্ষিণ জাপান। দক্ষিণ জাপান হচ্ছে ধান চাষের জন্য ফেমাস বা বিখ্যাত। এদেশে হেক্টর প্রতি ধানের উৎপাদন এত মনে রাখা লাগবে না। এছাড়া এখানে গম, যব, সয়াবিন, রাই, ওট ও তুঁত গাছের চাষ করা থেকে বর্তমানে ভুট্টা, ইক্ষু, কার্পাস, আলু প্রভৃতি উৎপাদন করে। জাপানের নানা রকম ফল উৎপাদনের মধ্যে কোন জাস্ট এতটুকু মনে রাখতে হবে। এখানে কতটুকু ধান চাষ করা হয়? 12.33। দক্ষিণ জাপান ধান চাষের জন্য বিখ্যাত। জলবায়ু নাতিশীতোষ্ণ মণ্ডল। জাপান পার্বত্য শ্রেণীর 85% এখানে উঁচু, পার্বত্য শ্রেণীর 2 প্রকার। এতটুকু মনে রাখলেই হবে। এরপরে আমরা তাদের খনিজ সম্পদ দেখি। খনিজ সম্পদ বলতে বোঝায় প্রকৃতি থেকে যে সম্পদটা আহরণ করে তাকে কি বলে? খনিজ সম্পদ বলা হয়। জাপান খনিজ সম্পদে বিশেষ সমৃদ্ধ নয়। তাহলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমার পেয়ে, জাপান পরীক্ষা আসতে পারে নিচে কোন দেশ খনিজ সম্পদে সমৃদ্ধ নয়? কে? জাপান। বিশেষভাবে তারা সমৃদ্ধ নয়। খনিজ দ্রব্যের মধ্যে কয়লা, তামা, গন্ধক, চীনামাটি, অ্যান্টিমনি। এটা ভালো করে, অ্যান্টিমনি। হ্যাঁ, অ্যান্টিমনি কোথায় পাওয়া যায়? জাপানে পাওয়া যায়। সীসা, ক্রোমাইট, সোনা, রূপা। হ্যাঁ, ক্রোমাইট আর অ্যান্টিমনি দুইটা মনে রাখবা। এছাড়া লোহা ও খনিজ তেলও এদেশে পাওয়া যায়। তাহলে এখানে আমরা দেখলাম জাপান বেশিরভাগ খনিজ সম্পদে বিশেষভাবে উল্লেখযোগ্য না, তবে এখানে দুইটা জিনিস খুব ভালো পাওয়া যায়, একটা হচ্ছে অ্যান্টিমনি এবং একটা ক্রোমাইট। আর এর প্রধান শিল্পের কথা যদি আমরা বলি, এদেশের কার্পাস, রেশম, লোহা শিল্প, লৌহ ইস্পাত, জাহাজ নির্মাণ, কাগজ প্রভৃতি শিল্প খুবই উন্নত। বর্তমানে গাড়ি, টেলিফোন, রেডিও, ক্যামেরা, ঘড়ি, ক্যালকুলেটর প্রভৃতি ইলেকট্রনিক যন্ত্র উৎপাদন জাপান প্রচুর উন্নতি করেছে। শিল্পের অবনমনের সাফল্যের জন্য জাপানকে প্রাচ্যের ম্যানচেস্টার বলে। এটা পরীক্ষার প্রশ্ন। শিল্পের অবনমনের সাফল্যের জন্য জাপানকে কি বলা হয়? প্রাচ্যের ম্যানচেস্টার বলে। প্রাচ্যের ম্যানচেস্টার কাকে বলা হয়? জাপানকে বলে প্রাচ্যের ম্যানচেস্টার। হ্যাঁ, মনে রাখবে, প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়। ম্যানচেস্টার, ম্যানচেস্টার বলা হয় কাকে? প্রাচ্যের ম্যানচেস্টার, জাপানকে। বাণিজ্য, জাপানের বাণিজ্যের বৈশিষ্ট্য হলো কাঁচামাল আমদানি এবং শিল্পজাত পণ্য রপ্তানি। এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে জাপানের যে একটা বৈশিষ্ট্যটা এখানে দিয়েছে, তারা কাঁচামাল আমদানি করে আর শিল্পজাত পণ্য রপ্তানি করে। তাহলে কাঁচামাল আমদানি করবে, শিল্পজাত পণ্য রপ্তানি করবে। জাপানের আমদানি 45% আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তাহলে আমদানির বেশিরভাগ 45% মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, এবং রপ্তানি 40% এশিয়া দেশসমূহ। এটা মনে রাখতে হবে, 45% আসে কোথা থেকে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এই রপ্তানি 40% যায় কোথায়? এশিয়ায়। তাহলে এশিয়ায় বেশি তারা রপ্তানি করে। জাপানের মধ্যে তুলা, খনিজ তেল, কয়লা, চাউল, অন্যান্য খাদ্যশস্য, পশম প্রভৃতি আমদানি করে। এবং বস্ত্র, ইস্পাত, রাসায়নিক দ্রব্য, চীনামাটি, বাসনপত্র, যন্ত্রপাতি, ইলেকট্রনিক দ্রব্যাদি, ক্যামেরা প্রভৃতি রপ্তানি করে। তারপরে তুমি এই স্লাইডে কি পড়বা? বাণিজ্য। তাহলে কি করে তারা? কাঁচামাল আমদানি করে। কি রপ্তানি করে? শিল্পজাত পণ্য। তারা সবচেয়ে বেশি আমদানি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, বেশি রপ্তানি করে কোথায়? এশিয়া থেকে। প্রধান শিল্পসমূহ, জাপানকে কি বলা হয়? জাপানকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়। খনিজ সম্পদে তারা বেশি উন্নত না। তারপরে অ্যান্টিমনি, ক্রোমাইট, তারা বেশি খনিজ সম্পদ থেকে আহরণ করে। তাহলে এগুলো এখান থেকে পড়লেই হবে। এরপর আমরা আসবো যুক্তরাজ্যে। যুক্তরাজ্য এটা খুবই পাওয়ারফুল রাষ্ট্র ছিল, এখন পাওয়ারফুল আছে। এবং যুক্তরাজ্যের একসময় অনেক উপনিবেশ ছিল। চ্যানেল দ্বীপপুঞ্জ, ম্যান দ্বীপ, বারমুডা, উত্তর আটলান্টিক, সেন্ট হেলেনা, দক্ষিণ আটলান্টিক, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, জিব্রাল্টার, দক্ষিণ স্পেন, দিয়েগো গার্সিয়া, ভারত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর অঞ্চলসমূহে যুক্তরাজ্যের এখনো উপনিবেশ আছে। তার মানে এই যে এলাকাগুলো আমরা বললাম, এই এলাকাগুলোতে এখনো উপনিবেশ ব্যবস্থা গড়ে তুলে রেখেছে কে? যুক্তরাজ্য। এগুলো মনে রাখতে হবে। যুক্তরাজ্যের শাসন ব্যবস্থা শাসনতান্ত্রিক রাজতন্ত্র। কি? শাসনতান্ত্রিক রাজতন্ত্র, নিয়মতান্ত্রিক না, শাসনতান্ত্রিক রাজতন্ত্র। যুক্তরাজ্যের এক্সক্লুসিভ মৎস্য এলাকা 200 নটিক্যাল, মনে রাখতে এক্সক্লুসিভ 200 নটিক্যাল মাইল, এবং আঞ্চলিক সমুদ্র সীমা আছে 12 নটিক্যাল মাইল। যুক্তরাজ্যের সাথে কয়েকটি রাষ্ট্রের সীমানা বিরোধ আছে, খুবই ইম্পর্টেন্ট। এটা যদি এখন পড়ে রাখো, পরবর্তী জীবনে কাজে দিবে, যে কোন রাষ্ট্রের সাথে কার বিরোধ আছে। আমরা একটু বলছি জাপানের সাথে কার বিরোধ আছে? রাশিয়ার বিরোধ আছে। এগুলো কার দখলে আছে? এগুলো দখলে আছে রাশিয়ার। ভারতের সাথে চীনের বিরোধ আছে। ভারতের সাথে চীনের যুদ্ধ কত সালে লাগছিল? 62 সালে লাগছিল। এবং অরুণাচল নিয়ে। এখানে দেখো আয়ারল্যান্ডের সাথে উত্তর আয়ারল্যান্ড। এখানে দেখো যুক্তরাষ্ট্রের কয়েকটি রাষ্ট্রের সীমানা নিয়ে বিরোধ আছে। আয়ারল্যান্ডের সাথে উত্তর আয়ারল্যান্ড, স্পেনের সাথে জিব্রাল্টার নিয়ে। তাহলে আয়ারল্যান্ডের সাথে বিরোধ আছে, তার কার সাথে বিরোধ আছে? আয়ারল্যান্ডের সাথে বিরোধ আছে। কি নিয়ে বিরোধ আছে? উত্তর আয়ারল্যান্ড নিয়ে। এই উত্তর আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড বলে উত্তর আয়ারল্যান্ড আমার, আর উত্তর আয়ারল্যান্ড আর ব্রিটেন বলে যে উত্তর আয়ারল্যান্ড আমার। তাহলে এই কি নিয়ে বিরোধ আছে? উত্তর আয়ারল্যান্ড নিয়ে বিরোধ আছে। কার সাথে বিরোধ আছে? আয়ারল্যান্ডে বিরোধ আছে। স্পেনের সাথে জিব্রাল্টার, এই জিব্রাল্টার একটা জায়গা, এই জায়গা নিয়ে স্পেনের সাথে যুক্তরাজ্যের বিরোধ আছে। তাহলে জিব্রাল্টারকে নিয়ে বিরোধ আছে। আর্জেন্টিনার সাথে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পরীক্ষায় প্রায় আসে, এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে নিয়ে বিরোধ আছে। কার আছে? আর্জেন্টিনার সাথে যুক্তরাজ্যের।
দক্ষিণ জর্জিয়া ও দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ, এছাড়া ডেনমার্ক, আয়ারল্যান্ডের সাথে সীমানা সম্পর্কিত বিরোধ রয়েছে। তার মানে এত পর্যন্ত আমরা যা যা পড়লাম এখানে দেখলাম সবসাথে বেশি বিরোধ আছে যুক্তরাজ্যের। যুক্তরাজ্যের বিরোধ দেখো অনেক বেশি মানুষের সাথে। তাহলে ভালো করে পড়বা, আয়ারল্যান্ডের সাথে উত্তর আয়ারল্যান্ড নিয়ে, স্পেনের সাথে জিব্রাল্টার নিয়ে, আর্জেন্টিনার সাথে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে, দক্ষিণ জর্জিয়া ও দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ, এছাড়া ডেনমার্ক, আয়ারল্যান্ডের সাথে সীমানা সম্পর্কিত বিরোধ রয়েছে। এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা যদি তার অবস্থানটা একটু দেখি, যুক্তরাজ্য দক্ষিণে 49 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 59 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং 8 ডিগ্রি পশ্চিম থেকে 2 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। এটা একটু মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট। দেশটি ইউরোপের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত, চারিদিক সমুদ্র দিয়ে ঘেরা। তাহলে ভালো করে পড়বা, চারিদিক কি সমুদ্র দিয়ে ঘেরা। এর প্রতিবেশী দেশকে ফ্রান্স ও আয়ারল্যান্ড, এটা ভালো করে মনে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট। ফ্রান্স এবং আয়ারল্যান্ড মনে এমনি রাখা যাবে, ফ্রান্স এবং আয়ারল্যান্ড একটু আগে পড়লাম আমরা। যুক্তরাজ্যের রাজধানীর নাম কি? লন্ডন। যুক্তরাজ্যের রাজধানীর নাম কি? লন্ডন। লন্ডনে গ্রিনিচ মান মন্দির ও হাসপাতালের জন্য প্রসিদ্ধ। অর্থাৎ এটাকে যদি আমরা পৃথিবী ধরি, যে পৃথিবীর এইভাবে যে আমরা রেখা কল্পনা করছি, যে গ্রিনিচ মান মন্দির যেটাকে আমরা 0 ডিগ্রি ধরি ওখানে, হ্যাঁ, ওই গ্রিনিচ মান মন্দিরটা কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত। এই যে মূল মধ্যরেখা স্থানের উপর দিয়ে গেছে, মূল মধ্যরেখা, এই স্থানে মূল মধ্যরেখা, এটাকে আমরা মূল মধ্যরেখা বলি, মূল মধ্যরেখা বলি। যুক্তরাজ্য 11টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত। পরীক্ষা আসতে পারে কতটি প্রশাসনিক? 11টি প্রশাসনিক। যুক্তরাজ্যের আয়তন জানা দরকার নেই, জনসংখ্যা জানার দরকার নাই, এর ভূপ্রকৃতিটা পড়তে হবে। যুক্তরাজ্যের ভূপ্রকৃতিতে ভিন্নতা দেখা যায়। এর উত্তর পশ্চিমের উঁচু ভূমি বাদ দিয়ে অধিকাংশই কি নিম্নভূমি, এটা পড়তে হবে। হ্যাঁ, এর উত্তর পশ্চিমের উঁচু ভূমি বাদ দিয়ে সবগুলোই কি নিম্নভূমি। এর জলবায়ু যদি বলি, সাধারণত উত্তরের তুলনায় দক্ষিণ অংশ গরম, বার্ষিক গড় বৃষ্টিপাত 300 সেন্টিমিটার, দেশটিতে বছরে প্রায় 100 দিন বৃষ্টিপাত সংঘটিত হয়। তার মানে এখানে কি পড়বা? যুক্তরাজ্য কোথায় অবস্থান করছে? এর পাশের দেশকে, যুক্তরাজ্যের রাজধানী লন্ডন, এটা আমরা সকলেই জানি। এখানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে গ্রিনিচ মান মন্দির, এটা কোথা দিয়ে গেছে? এটা মূল মধ্যরেখা এই স্থান উপর দিয়ে গেছে। সেটা কোথায়? লন্ডনের। লন্ডন গ্রিনিচ মান মন্দির হাসপাতালের জন্য বিখ্যাত, মূল মধ্যরেখা স্থান দিয়ে গেছে, মানে লন্ডনের উপর দিয়ে গেছে। ওকে, তারপর আমরা দেখি এর কৃষি কি, খনিজ সম্পদ কি, শিল্প কি। কৃষি, যুক্তরাজ্যের কৃষি আধুনিক প্রযুক্তি নির্ভর। পরীক্ষা আসতে পারে কৃষি মানে সবসময় যে পুরাতন এমন কিছু না, কৃষি আধুনিক হতে পারে। আধুনিকটা কোথায়? এখানে। কারণ তোমরা সকলেই জানো যে শিল্প বিপ্লব হয়েছিল 1680 সালে। কোথায় শিল্প বিপ্লব হয়েছিল? ব্রিটেনে হয়েছিল বা যুক্তরাজ্যে হয়েছিল। তাহলে যুক্তরাজ্যে যদি শিল্প বিপ্লব হয়, বিপ্লব মানে কি? বিপ্লব মানে পুরাতন চিন্তা চেতনা, ধ্যান ধারণা বাদ দিয়ে নতুন চিন্তা চেতনা। তার মানে সেখানে নতুন যন্ত্রপাতি আবিষ্কার হয়েছিল। তার মানে অবশ্যই যেখানে কৃষি হবে, তাহলে ওই কৃষিটা হবে আধুনিক কৃষি। সে আধুনিক কৃষিটা কোথায় হয়েছিল? যুক্তরাজ্যে। তাহলে এই যুক্তরাজ্যে কি কৃষি আধুনিক প্রযুক্তি নির্ভর। দেশটির প্রধান শস্য কি? গম এবং জব। আর খনিজ সম্পদ কি? যুক্তরাজ্যে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়। কি? কয়লা পাওয়া যায়, পেট্রোল পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, জিপসাম, সিলিকা, লোহা, টিন, সিলভার, সোনা, এগুলো পাওয়া যায়। আর শিল্প কি? যুক্তরাজ্য শিল্পোন্নত দেশ, আমরা সকলে জানি। যুক্তরাষ্ট্র একটি উন্নত দেশ এবং তার সাথে কি? শিল্পোন্নত। হ্যাঁ, উন্নত প্লাস শিল্পোন্নত। স্টিল ও ধাতু নির্বাহিত দ্রব্যাদি, গাড়ি, জাহাজ নির্মাণ, ব্যাংকিং, বিমা, যন্ত্রাংশ তৈরি, রাসায়নিক দ্রব্য, ইলেকট্রনিক্স প্রভৃতি শিল্পের উপর দেশের অর্থনীতি নির্ভরশীল। তাহলে এইখান থেকে এই জিনিসগুলো পড়লেই হবে। এখন আমরা যুক্তরাজ্যের পরে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়ে থাকে। নিউ ইংল্যান্ড রাষ্ট্রসমূহ, মধ্য আটলান্টিক রাষ্ট্রসমূহ, দক্ষিণ পূর্ব রাষ্ট্রসমূহ, মধ্য পশ্চিম রাষ্ট্রসমূহ, সমতল রাষ্ট্রসমূহ, পার্বত্য রাষ্ট্রসমূহ, দক্ষিণ পশ্চিম রাষ্ট্রসমূহ, সর্বদক্ষিণী রাষ্ট্রসমূহ। এতটুকু তুমি যা জানার জন্য পরীক্ষা আসবে না এখান থেকে। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক রাজনৈতিক পদ্ধতির মধ্যে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক রাজনৈতিক পদ্ধতি এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। তার মানে এখানে গণতন্ত্র আছে, আবার ওই গণতন্ত্র বলতে ওই সরকার ব্যবস্থার যে হেড তাকে বলে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। তার মানে এখানে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা আবার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। তোমরা যারা পৌরনীতির আছো তারা অবশ্যই জানো যে কোনো দেশে রাষ্ট্রপতি প্রধান আর কোনো দেশে প্রধানমন্ত্রী প্রধান। তো সেই হিসেবে আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশে কি প্রধানমন্ত্রী ক্ষমতা যদিও চালায়, কিন্তু রাষ্ট্রপতি কিন্তু সংবিধান অনুসারে প্রধান। ঠিক সিমিলারলি যুক্তরাষ্ট্রের কথা যদি তুমি চিন্তা করো, যুক্তরাষ্ট্রকে রাষ্ট্রপতি প্রধান। আবার পৃথিবীর অনেক দেশ আছে রাষ্ট্রপতি প্রধান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কথা বলতে পারো, অনেক কানাডার প্রধানমন্ত্রী। তারপর দেখো যুক্তরাষ্ট্রের উপনিবেশ শাসিত অঞ্চলগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের উপনিবেশ শাসিত অঞ্চল, মানে যুক্তরাষ্ট্র যেগুলোকে উপনিবেশ চালিয়েছে: পানামা, ভার্জিন দ্বীপপুঞ্জ, ক্যারিবীয় অঞ্চল, গুয়াম, মার্কিন সামোয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের 13টি অঙ্গরাজ্য উপনিবেশ গড়ে তুলেছে। ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের 13টি, মানে আমাদের যেমন আসলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক সিমিলারলি ব্রিটেনের বণিক সম্প্রদায়
যুক্তরাষ্ট্রের 13টি অঙ্গরাজ্য উপনিবেশ গড়ে তুলেছিল। এইটা মনে রাখতে পরীক্ষা আসবে। 1776 সালে 4 জুলাই যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে। 1776 সালে 4 জুলাই প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে। 1776 সালে 4 জুলাই যুক্তরাষ্ট্রের এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চলে 200 নটিক্যাল মাইল, আঞ্চলিক সমুদ্র সীমানা 12 নটিক্যাল মাইল, সামুদ্রিক সীমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব আছে কানাডা ও হাইতি। এটা মনে রাখতে হবে। তাহলে যুক্তরাষ্ট্রের সাথে কার দ্বন্দ্ব আছে? কানাডা এবং হাইতির। তার অবস্থান এবং আয়তনটা আমরা একটু দেখি। এই দেশটি উত্তরে আছে 49 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 25 ডিগ্রি 30 সেকেন্ড অক্ষাংশ পর্যন্ত এবং পূর্বে 66.5 ডিগ্রি পশ্চিম দেড়গ্রাম থেকে 125 ডিগ্রি পশ্চিম দেড়গ্রামে বিস্তৃত। এতটুকু জানলেও চলবে, না জানলেও চলবে, সমস্যা নেই। দেশটি উত্তর আমেরিকার মধ্যে ঠিক মধ্যভাগে অবস্থিত। কারণ এইগুলো যদি তুমি এখন মুখস্থ রাখো, অ্যাডমিশনে তোমার কষ্ট করা লাগবে না। সো এখন আমার মনে হয় এগুলো পড়ে রাখা ভালো। দেশটির উত্তর আমেরিকা মহাদেশের ঠিক মধ্যভাগে অবস্থিত। এই দেশটির উত্তরে এটা পড়ো একটু, এটা পরীক্ষা আসবে। দেশটির উত্তরে কানাডা, দক্ষিণে মেক্সিকো উপসাগর ও মেক্সিকো, পূর্বে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত। দেশটির আয়তন এতটুকু। জনসংখ্যা দেওয়া আছে, লাগবে না। জলবায়ু কি? যুক্তরাষ্ট্রের সুবিশাল দেশের জলবায়ু বৈচিত্র্য হয় স্বাভাবিক। দেশের অভ্যন্তরের কোনো কোনো স্থানে সমুদ্র উপকূল থেকে এত কিলোমিটার দূরত্ব অবস্থায়, ফলে সেসব স্থান জলবায়ু চরম ভাবাপন্ন। তাহলে এটা মনে রাখতে হবে। আবার মেক্সিকো হাডসন উপসাগর দেশের দক্ষিণ উত্তর কিছু ঢুকে আসার ফলে বৃহৎ হ্রদগুলো অবস্থান প্রভাবে উপকূলের জলবায়ু সম্পূর্ণ হয়। এবং এখানে জাস্ট তুমি এই অংশটুকু পড়লে হবে। এখানে জাস্ট একটু মনে রাখবা যে এসব স্থানে জলবায়ু চরম ভাবাপন্ন। কেন চরম ভাবাপন্ন? কারণ যুক্তরাষ্ট্রের সমুদ্র উপকূল থেকে 1500 কিলোমিটার অধিক দূরে অবস্থিত, মানে সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত, সেই কারণে এলাকাটা চরম ভাবাপন্ন। আচ্ছা, এর যদি ভূপ্রকৃতি বলি, ভূপ্রকৃতি আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। পশ্চিমের পার্বত্য অঞ্চল বা পশ্চিম কার্ডিলেরা, মধ্যভাগের বিশাল সমভূমি, পূর্বের উচ্চভূমি বা অ্যাপেলসিয়ান, আর উপকূলীয় নিম্নভূমি। এগুলো পরীক্ষা কিন্তু আসতে পারে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয় যে নিচের কোন ভাগটি যুক্তরাষ্ট্রের জন্য বা নিচের কোন ভাগটি যুক্তরাজ্যের জন্য। যদি তুমি এইগুলো না জানো তাহলে পরীক্ষা পারবে না। খনিজ সম্পদের কথা যদি আমরা বলি, পৃথিবীর অন্য দেশগুলোর তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র খনিজ সম্পদে অনেক বেশি সমৃদ্ধ। তোমাকে আরও একটা ইনফরমেশন দিই, পৃথিবীর যে দেশে খনিজ সম্পদের বেশি পরিমাণ সমৃদ্ধ, সেই দেশে আগে তোমার যুক্তরাষ্ট্র এখন কি করছে? হস্তক্ষেপ করছে। যেমন কিছুদিন আমরা কি দেখলাম, ভেনেজুয়েলাতে দেখলাম কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, আকরিক লোহা, তামা, রূপা, সীসা, দস্তা, লবণ, ফসফেট প্রভৃতি দেশের উল্লেখযোগ্য খনিজ দ্রব্য। তাহলে আমরা দেখলাম যুক্তরাষ্ট্র হচ্ছে খনিজ সম্পদে পরিপূর্ণ, এবং যে দেশে খনিজ সম্পদ আছে সে দেশের জন্য যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ রয়েছে। শিল্প কি? মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষিযোগ্য ভূমি, অরণ্য, মৎস্যক্ষেত্র, খনিজ কোনো সম্পদে অভাব নাই। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষিযোগ্য ভূমি, অনেক ভূমি আছে। অরণ্য মানে অনেক বাগান আছে, এক কথা কি বৃক্ষ আছে বা অনেক বড় কি অরণ্য আছে। মৎস্যক্ষেত্র, খনিজ কোনো সম্পদেরই কি অভাব নাই। শিল্প উৎপাদনের ক্ষেত্রে এই দেশ পৃথিবীর উপর সর্বাধিক প্রভাব ফেলেছে। শিল্প দেশগুলোর শীর্ষে অবস্থান করে দেশ, মানে শিল্প উন্নত দেশগুলোর ভিতর প্রথমে কি আছে? যুক্তরাষ্ট্র। শিল্প নিয়ে যুক্তরাষ্ট্রের উন্নতির ফলে ভৌগোলিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ রয়েছে। কি কারণ আছে? ভৌগোলিক কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে, রাজনৈতিক কারণ আছে। অর্থাৎ তুমি যদি উপরে উঠতে চাও, তোমার অনেকগুলো কাজ বা প্রভাবক হিসেবে কাজ করবে। যেমন আজকে যুক্তরাষ্ট্র বস, কারণ ভৌগোলিক একটা তার অবস্থান আছে, মানে তার দেশটা এমন একটা জায়গায়, ভালো একটা জায়গায়, মানে কাঠামোটা ভালো, অর্থনীতি, তার দেশের শিল্পোন্নত, রাজনীতি, তার দেশের রাজনীতি পাওয়ারফুল, এই কারণে সে বস। এখন আমরা চলে এসেছি আমাদের খুব ইম্পর্টেন্ট টপিকসে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল। এখান থেকে ধরে রাখো পরীক্ষায় প্রশ্ন আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র, পরীক্ষা আসবে। বাংলাদেশ কোথায়? দক্ষিণ পূর্ব এশিয়ায়, দক্ষিণ পশ্চিম এশিয়ায়? বাংলাদেশের দক্ষিণ এশিয়ায়। এটা ভালো মনে করো। বাংলাদেশ কোন এলাকার দেশ? দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন দেশ, যার আনুষ্ঠানিক নাম কি পরীক্ষা আসতে পারে? আনুষ্ঠানিক হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কি নাম? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যখন লিখবে একটু ভালো করে লিখো, বানান যেন ভুল নয়। গণপ্রজাতন্ত্রী। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান হয়, তখন ভারত উপমহাদেশে 2টা রাষ্ট্র হয়, একটা হচ্ছে পাকিস্তান, একটা ভারত। পাকিস্তান হয় পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আর ভারত হয় 14ই আগস্ট পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, 15ই আগস্ট ভারত। তারপর 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ হয়। তাই দেওয়া আছে বিশ্বের জনবহুল দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান 8ম। তার মানে বিশ্বের যত জনসংখ্যা বেশি, এই জনসংখ্যায় বাংলাদেশ কত? 8ম। কিন্তু আয়তনে দেখো বিশ্বের 92তম। তাহলে জনসংখ্যায় হচ্ছে 8ম, আয়তনে 92তম। ফলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। তারপর এখানে আমাদের ভালোকে ভৌগোলিক অবস্থান পড়তে হবে। বাংলাদেশ 20 ডিগ্রি 34 উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 উত্তর অক্ষাংশে, এই যে এখানে দেওয়া আছে 20 ডিগ্রি 34 উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষাংশে
এবং 88°01 থেকে 92°41 পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। এটা একটানা মুখস্থ রাখতে হবে। অনেক সময় পরীক্ষা আসে বলে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে লিখতে, তাহলে বলবা বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত বা দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এখানে এশিয়ার দক্ষিণ পূর্বাংশে অবস্থিত, এক কথায় সেম জিনিস, দক্ষিণ এশিয়ায় আবার দক্ষিণ পূর্বাংশে। যদি কেউ কনফিউজ হয় এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বাংশে বলবা বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থান করে। কোথায়? বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে। তাহলে আর কনফিউজ হওয়ার কোনো চান্স নেই। বাংলাদেশ কোথায় অবস্থান করে? দক্ষিণ এশিয়ায় অবস্থান করে। বাংলাদেশের অবস্থানের পরে এটা মনে রাখবে কত অক্ষাংশ হয়? 20°34 উত্তর অক্ষাংশ থেকে 26°38 উত্তর অক্ষাংশ, আর 88°01 পূর্ব দ্রাঘিমা থেকে 92°41 পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। বাংলাদেশের মাঝামাঝিতে কি গেছে? কর্কট ক্রান্তি রেখা চলে গেছে, অর্থাৎ দেশটি ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত? ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশে প্রায় 3 দিকেই ভারত রাষ্ট্র। 3 দিকে কি ভারত? দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত, এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কুচবিহার, আসাম, মেঘালয়। এটা একটা মুখস্থ রাখতে হয়। পূর্বে কি আছে? ভারতের আসাম ও ত্রিপুরা এবং মায়ানমার। আর পশ্চিমে কি আছে? ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর। তার মানে এইটুকু অংশ তোমার জন্য একদম মুখস্থ করা ফরজ। বাংলাদেশের 3 দিকে কি আছে? ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে কি আছে, পূর্বে কি আছে, পশ্চিমে কি আছে, সব পড়া লাগবে। বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। দুইটাই মুখস্থ রাখতে হবে, 1,47,570 বর্গ কিলোমিটার এবং 56,977 বর্গ মাইল। বাংলাদেশের আঞ্চলিক সমুদ্র সীমা বা টেরিটোরিয়াল সি, এইটাও মনে রাখবে। অনেক সময় বলতে পারে টেরিটোরিয়াল সি কত? টেরিটোরিয়াল বা আঞ্চলিক সমুদ্র সীমা প্রায় 22 কিলোমিটার বা 12 নটিক্যাল মাইল। এবং দেশের অর্থনৈতিক অঞ্চল বা সমুদ্র সীমা রেখে গভীর সমুদ্র পর্যন্ত 322 কিলোমিটার বা 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। ভালোভাবে পড়তে হবে। অনেক সময় বাংলাদেশের উপরে বাংলাদেশের কি করলো, প্রথমে একটা উদ্দীপকে দিল, দিয়ে বললো এই দেশটি কোন দেশকে নির্দেশ করে, তখন বাংলাদেশকে, তখন যদি বলে এই দেশটাকে আলোচনা করতে বা এই দেশটা বর্ণনা দিতে, তো তুমি কি এই করবে। আরেকটা কাজ করো, তুমি যদি বাংলাদেশের মানচিত্রটা প্রথমে যদি এখানে মানচিত্র মানচিত্র এখানে যদি আঁকাই দিতে পারো, মানে বাম পৃষ্ঠায় মানচিত্র আর ডান পৃষ্ঠায় তুমি লিখতে পারো, তাহলে পরীক্ষায় 4-এ 4 পাবা। অনেকে বলতে পারো এত সময় কিভাবে পাবো? তুমি খাতাটা সুন্দর করে লেখো, বিশেষ করে তুমি প্রথমে মানচিত্রটা বাংলাদেশে আঁকালে, আঁকিয়ে এখানে অল্প আরেক পৃষ্ঠায় সুন্দর করে তার বর্ণনাটা দিয়ে দিলে, তাহলে তুমি এখানে 4-এর ভিতর 4 পাবা। আর এখানে ঘ নম্বরে আসবে, এটা খুবই ইম্পর্টেন্ট এটা। তারপরে দেখো জনসংখ্যা। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত ছিল? দেখো প্রায় 14,97,00,000। এটা বাংলাদেশ পরিসংখ্যানের সর্বশেষ। আর সর্বশেষ 2018 হিসেবে বর্তমান বাংলাদেশের জনসংখ্যা 16.17 কোটি। তাহলে সর্বশেষ কত সালে এসে? 2018 সালে আদমশুমারি। সর্বশেষ 2018 সালে আদমশুমারি, পরিসংখ্যান, আদমশুমারি তো না, পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো সর্বশেষ 2018 সালে হিসাব মতে বাংলাদেশের জনসংখ্যা 16.17 কোটি, যার মধ্যে পুরুষ ছিল 8.10 কোটি এবং মহিলা ছিল 8.07 কোটি। আর জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার 1015 জন। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার কত? 1015 জন। আর এই ডাটাটা কোত্থেকে নিয়ে এসেছে? এই ডাটাটা হচ্ছে bangladesh.gov.bd। এটা হচ্ছে পরিসংখ্যান ব্যুরো, হ্যাঁ, পরিসংখ্যান ব্যুরো হচ্ছে। আর জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ কত? পৃথিবীর 8ম। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর কততম দেশ? 8মতম দেশ। এখন আমরা যদি ভূপ্রকৃতির কথা বলি, বাংলাদেশের ভূপ্রকৃতি আমি প্রথমেই বলেছিলাম যে 3 প্রকার। বাংলাদেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাংশের পাহাড়ি অংশ ব্যতীত প্রায় সমগ্রশীল নদ নদী পলল দ্বারা গঠিত সমভূমি, মানে উত্তর পূর্ব একরকম দেখতে আর দক্ষিণ পূর্ব দেখতে একরকম। তাছাড়া সমস্ত এলাকা বাংলাদেশের সমভূমি টাইপের। ভূমির অবস্থা এবং গঠনের সময়ক্রমিক দিক থেকে বাংলাদেশের ভূপ্রকৃতি 3টি শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে টারশিয়ারি যুগের, এটা প্লাইস্টোসিন কালে, এটা সাম্প্রতিক কালে। টারশিয়ারি মানে কি? অনেক পুরাতন। টারশিয়ারিটা কি? যে কালে ওই যে এভারেস্ট হয়েছিল, ওই এভারেস্টের সমবয়স, মানে এভারেস্ট যখন এভারেস্ট পর্বতটা হয়েছিল, যে সময় ওই বয়সের সাথে যদি মিল থেকে বাংলাদেশে এমন কোনো পর্বত থাকে, সেগুলো টারশিয়ারি বলা হয়। আর প্লাইস্টোসিন কাল তার থেকে অনেক কম। আর সাম্প্রতিক কাল আছে প্লাবন সমভূমি, বর্তমান যেগুলো হয়েছে। বাংলাদেশের জলবায়ুর কথা আমি একটু দেখি। বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, মানে গরম, আর্দ্র এবং সমভাবাপন্ন। মৌসুমী জলবায়ুর প্রভাব আছে এখানে। এই দেশের জলবায়ুর এত অধিক প্রভাব ফেলে যে এই দেশের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয়। দেখবা এক ঋতুতে এক এক রকমের আবহাওয়া। মৌসুমী জলবায়ু বৈশিষ্ট্য হচ্ছে একটি ভিন্ন ঋতুর আবির্ভাব। এই যে মৌসুমী জলবায়ু ঋতুর কারণে আমরা বলতে পারি কখনো গ্রীষ্মকাল, কখনো শীতকাল, বর্ষা, এমন। তাহলে এখানে কি পাওয়া যায়? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ওই যে বাংলাদেশের মাঝখান দিয়ে ক্রান্তীয় রেখা চলে গেছে, এই কারণে। একটি হতে আরেকটি ঋতুর তাপমাত্রা, বায়ু প্রভাব, বৃষ্টিপাত সম্পূর্ণ পৃথক থাকে। বাংলাদেশে বর্তমানে বছর 3টি ঋতু দেখা যায়। অনেক এই কোশ্চেনটা প্রায় ইদানিং দিচ্ছে, ভালো করে মনে রাখবে। বাংলাদেশের যদিও 6টি ঋতু, কিন্তু বর্তমানে 3টি ঋতু দেখা যায়।
কি কি দেখা যায়? শীত, গ্রীষ্ম, বর্ষা। শীত দেখা যায়, গ্রীষ্ম দেখা যায়, বর্ষা দেখা যায়। শুষ্ক আরামদায়ক শীতকাল, উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। আর প্রশাসনিক আমরা বিভাগের কথা যদি চিন্তা করি, বাংলাদেশ একটি একক এবং অখণ্ড রাষ্ট্র, এর কোনো স্বায়ত্তশাসিত প্রদেশ বা রাজ্য নেই। বাংলাদেশের একটি অখণ্ড। অন্যান্য দেশে কি করা হয়, একটা দেশকে টোটাল কয়েকটা অংশে ভাগ করা হয়, ধরো 10টা অংশে ভাগ করা হয়। এই 10টা অংশে আলাদা আলাদা কী করে, একটা স্থানীয় সরকার থাকে, বা স্থানীয় সরকারকে আবার একটা মেইন সরকার থাকে, সেটাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বা রাষ্ট্রপতি শাসিত সরকার বলে। কিন্তু বাংলাদেশে এই ব্যবস্থা নাই। বাংলাদেশের একজনই গভর্নমেন্ট এবং টোটাল বাংলাদেশকে একটা ইউনিটি পরিচালনা করা হয়। যদিও বাংলাদেশের বিভাগ আছে, কিন্তু বিভাগগুলোকে কি করা নাই, ওই বিভাগের একটা সরকার নাই। রাজধানী ঢাকা কেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থা দ্বারা সমগ্র দেশ পরিচালিত হয়। প্রশাসনিক কাজের সুবিধার জন্য বাংলাদেশে 8টা বিভাগ আছে। বাংলাদেশের সর্বশেষ 8টা বিভাগ আছে, হ্যাঁ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রংপুর। সর্বশেষ বিভাগ কোনটা? ময়মনসিংহ। হ্যাঁ, প্রতিটি বিভাগের রয়েছে অনেকগুলো জেলা। বাংলাদেশের জেলার সংখ্যা মোট 64টি। জেলা আছে, ক্ষুদ্রতম প্রশাসনিক অঞ্চল আছে উপজেলা বা থানা। সারা দেশে উপজেলা কতটি আছে? 491টি আছে। মোট ইউনিয়ন আছে 4554টি। উপজেলা বা থানাগুলো এখানে দেওয়া আছে এবং গ্রামও দেওয়া আছে, এগুলো পড়বে। এবং এখানে কিছু জিনিস আছে যেগুলো তোমাকে পড়া একেবারে বাধ্যতামূলক। যে বিভাগ এখানে দেওয়া আছে ঢাকা বিভাগ, তোমাকে আয়তন এটা 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 3টা পড়তে হবে না। তুমি কি পড়বে? ঢাকাতে কয়টা জেলা আছে? 13টি জেলা আছে। তারপর ময়মনসিংহে কয়টা? 4টা জেলা আছে। রাজশাহীতে কয়টা? 8টা। রংপুরে 8টা। চট্টগ্রামে কয়টা? 11টা। সিলেটে কয়টা? 4টা। খুলনাতে কয়টা? 10টা। বরিশালে কয়টা? 6টা। এইখানে কোনটায় কয়টা জেলা আছে তোমাকে ভালো করে পড়তে হবে। আয়তন, জনসংখ্যা ঘনত্ব কিছু পড়া, কোনটায় কোন জেলা পরীক্ষায় দিয়ে দিতে পারে যে এখানের এই জেলাটা কোন জেলায় আছে, তাহলে এইগুলো একটু মুখস্থ রাখতে হবে। বা এখানে বলতে পারে যে সর্বাধিক জেলা কোথায় আছে, তাহলে আমরা এখানে দেখলাম সর্বাধিক জেলা আছে কোথায়? 13টি। এই 13টি জেলা কোথায় আছে? ঢাকাতে। তারপরে আবার 13টির পরে এখানে দেখলাম যে 4টি জেলা কোথায় আছে? ময়মনসিংহে। দিয়ে দিতে পারে যে নেত্রকোনা কোন বিভাগে অবস্থিত। তার মানে আমাকে প্রচন্ড ধারণা রাখতে হবে যে পরীক্ষা কোথায় কোথায় কোশ্চেন আসবে। এতক্ষণ আমরা যা পড়লাম এই অধ্যায়ের প্রধান শব্দ ভিত্তিক সার সংক্ষেপে যদি আমরা আসি, আজকে আমরা কি পড়েছি? মানব ভূগোল। তো মানব ভূগোলে যে বিষয়টা ছিল, মেইন যে বিষয়টা ছিল যে আমরা কি, পৃথিবী, এটা এই পৃথিবীতে কে থাকে? মানুষ থাকে। আর মানুষের যে কাজকর্ম, মানুষের কাজকর্ম প্লাস তার যে প্রভাব, এইগুলো নিয়ে বেসিক্যালি যে আলোচনাটা সেটা হচ্ছে মানব ভূগোল। এটার যে আলোচনা সেটাই হচ্ছে মানব ভূগোল। আর আমরা শিখেছি যে মানব ভূগোল, এই মানব ভূগোলে আবার কয়েকটা শাখা আছে, সেই শাখাগুলো তো এখানে কি বলছে? মানব ভূগোলে মানুষ ও স্থান সম্পর্কিত জ্ঞান, এর মাধ্যমে মানুষ ও পরিবেশের সম্পর্ক, মানব গোষ্ঠীর অবস্থানিক বিন্যাস ও বন্টন, প্রকৃতি উৎপাদন, উপজীবিকা এবং অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কে বিস্তার ধারণা লাভ করা যায়। মানব ভূগোল মানুষের কর্মকাণ্ডের উপর অধিক গুরুত্ব প্রদান করা হয়। যেহেতু মানব ভূগোলে কি মানুষই হেড, তাহলে মানুষের কর্মের অধিক গুরুত্ব প্রদান করা হয় এবং সেই সাথে স্থান সময় ভেদে তার বিশ্লেষণ করা হয়। অর্থাৎ এক একটা সময় এক এক রকম মানুষের কার্যক্রম থাকে, সেই জন্য এক এক সময় এক এক ধরনের আলোচনা করা হয়। মানব ভূগোলের আলোচনায় প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন বিষয় সম্পর্কে গুরুত্ব প্রদান করে। তোমরা এটা মনে রাখবা, মানুষ এই প্রকৃতির উপরেই থাকে এবং প্রকৃতির থেকে সব কিছু নেই। ধরো প্রকৃতি থেকে কি খনিজ সম্পদ নিবে অথবা সমুদ্র দিয়ে মৎস্য আহরণ করবে, তাহলে প্রকৃতি যদি না থাকতো মানুষ থাকতে পারতো না। তার মানে মানুষ এবং প্রকৃতি একই সাথে রিলেটেড। তাহলে প্রাকৃতিক ভূগোল বাদে মানব ভূগোল কখনো চিন্তাই করা যাবে না। প্রাকৃতিক ভূগোলের সাহায্য ছাড়া মানব ভূগোলে বর্ণনা করা সম্ভব নয়, কেননা মানুষের সব ধরনের কর্মকাণ্ডের সাথে ভৌগোলিক পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানব ভূগোলের পরিধির মধ্যে সাংস্কৃতিক ভূগোল, অর্থনীতি ভূগোল, চিকিৎসা ভূগোল, ঐতিহাসিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, নগর ইত্যাদি আলোচিত হয়। যেহেতু আমরা পড়েছি যে কোন ভূগোলকে কোনটা ভাগে ভাগ করা হয়। এরপরে মানব ভূগোলের বিষয়বস্তু শাখা নিয়ে আমরা আলোচনা করেছি। মানুষ হলো মানব ভূগোলের প্রধান উপাদান। এটা পরীক্ষায় প্রায় আসে, খুব সহজ কোশ্চেন হলে অনেকে ভুল করে। মানুষ হলো মানব ভূগোলের প্রধান উপাদান। মানুষের কর্মকাণ্ড, বিভিন্ন কর্মকাণ্ডে স্থানিক প্রভাব নিয়ে এটা আলোচনা করা থাকে। মানব ভূগোলের প্রধান শাখাগুলো আমরা পড়েছি, যেমন সামাজিক ভূগোল, নগর ভূগোল, বসতি ভূগোল, জনসংখ্যা ভূগোল, পর্যটন ভূগোল, অর্থনৈতিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, ঐতিহাসিক ভূগোল, উন্নয়ন সম্বন্ধে ভূগোল ইত্যাদি, এগুলো আমরা দেখেছি। তো রাজনৈতিক অঞ্চলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল এবং এই রাজনৈতিক অঞ্চলের ভিতরে তোমাদের আমি যেটা পড়াইছিলাম যে বাফার রাষ্ট্র কি, বাফার রাষ্ট্র হচ্ছে 2টা রাষ্ট্র থাকবে, রাষ্ট্রের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে বাফার রাষ্ট্র। তারপরে কমনওয়েলথভুক্ত দেশ কোনটা বা স্বশাসিত রাষ্ট্র কোনটা, তারপরে আমরা আরও পড়েছি যে কোনটা কোন মহাদেশে অবস্থিত বা কোন মহাদেশকে কি বলা হয়, কততম মহাদেশ, এইগুলো। তো
তাহলে এখানে আমরা রাজনৈতিক অঞ্চলকে বলেছি, রাজনৈতিক অঞ্চলের মুখ্য উপাদান হচ্ছে রাজনৈতিক পরিচয় জ্ঞাপক কোনো ভূখণ্ড। অর্থাৎ একটা ভূখণ্ড থাকলেই সে অবশ্যই কি করবে, রাজনীতি করবে। কেন রাজনীতি করবে না, কেন রাজনীতি করবে, তার কারণ হচ্ছে পাশের যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্র তার সাথে কি সম্পর্ক করছে, বা তার সামরিক কূটনৈতিক আজ্ঞাবহতা আছে কিনা, এই ধরনের কাজে। পৃথিবীর রাজনৈতিক অঞ্চলসমূহ প্রকৃতি অনুযায়ী নামীয় এবং রাষ্ট্রীয় অঞ্চলে বিভক্ত। প্রধান নামীয় অঞ্চলগুলো হচ্ছে এশীয়, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। এগুলো নামীয় কেন বলা হয়েছে, এই কারণে বলা হয়েছে এই যে এরা এশিয়া মহাদেশে থাকে, তাহলে এশিয়ার একটা টোটাল মানে বাউন্ডারি। তাহলে এশিয়া মানে আমরা যখন কোনো একটা বাসা করি তখন আমাদের বাড়ির সাথে আরেকজনের বাড়ির কি থাকে, একটা দূরত্ব থাকে, মানে দেওয়াল দিয়ে আটকানো থাকে। তাহলে তাদের সাথে আমাদের এক ধরনের কথাবার্তা আচার আচরণ হয়ে থাকে। তাহলে ঠিক সিমিলারলি আমরা যে মহাদেশটার কথা বলছি, এশিয়া মহাদেশটা আরেকটা মহাদেশ দূরে আছে। তাহলে এশিয়া মহাদেশের রাজনীতি আর ইউরোপ মহাদেশের রাজধানী আলাদা হবে। আমরা সকলেই জানি ইউরোপ মহাদেশের প্রত্যেকটা দেশ সুশৃঙ্খল এবং সুগঠিত। যদি ইউরোপ মহাদেশের কোনো একটা দেশের সাথে কেউ ঝামেলা করে, আরেকটা দেশ সেই লড়াইয়ে যুক্ত হয়ে যায়। যেমন ন্যাটোর কথা আমরা বলতে পারি, ন্যাটোতে যদি কোনো দেশে ন্যাটোর সদস্যদের কোনো একটা দেশের সাথে কেউ যুদ্ধ করে, তার মানে সেটা দ্বারা বোঝায় ন্যাটোকেই হামলা করা। ন্যাটোর পূর্ণ ভাষা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। হ্যাঁ, তার মানে এইটা দ্বারা বোঝাচ্ছে এই যে রাজনৈতিক অঞ্চলগুলো, এই রাজনৈতিক অঞ্চলগুলো একটা মুখ্য ভূমিকা পালন করে পুরো একটা বিশ্বকে কন্ট্রোল করার জন্য। আর রাষ্ট্র হচ্ছে ভূভাগের এবং মানবগোষ্ঠীর একটা অংশ, যে একটা নির্দিষ্ট স্বতন্ত্র আদর্শের ভিত্তিতে অখণ্ড একটি বিশেষ। এখন রাষ্ট্র হইতে আবার কয়েকটা জিনিস লাগে। রাষ্ট্র হতে কি লাগে, জনসংখ্যা ম্যান্ডেটরি থাকবে, জনসংখ্যা যদি না হয় সে রাষ্ট্র হতে পারবে না। জনসংখ্যার পরে সেখানে কি লাগবে, সার্বভৌমত্ব লাগবে। সার্বভৌমত্বের পরে কি লাগবে, তার একটা নির্দিষ্ট ভূখণ্ড লাগবে। নির্দিষ্ট ভূখণ্ডের পরে কি সরকার লাগবে। তাহলে রাষ্ট্র গঠন হওয়ার জন্য 4টা উপাদান লাগবে, জনসংখ্যা লাগবে, নির্দিষ্ট ভূখণ্ড লাগবে, সার্বভৌমত্ব লাগবে, আর এই রাষ্ট্রটাকে টিকানোর জন্য কিনা সরকার লাগবে। তাহলে এখানে দেখলাম আমরা কি পৃথিবীর রাজনৈতিক অঞ্চলসমূহ প্রকৃতি অনুযায়ী নামীয় এবং রাষ্ট্রীয় অঞ্চলে বিভক্ত। নামীয় বলতে যেমন কি একটা টোটাল বাউন্ডারির মধ্যে থাকা, যেমন প্রত্যেকটা দেশ যদি এশিয়া থাকে তাহলে এশিয়া মহাদেশের ভিতরে। আর রাষ্ট্রীয় অঞ্চল বলতে বোঝায় ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন ভাগে, যেমন একটা দেশ। প্রশাসনিক অঞ্চল কি, প্রশাসনিক অঞ্চল বলতে বোঝায় আমার শাসন ব্যবস্থা আমি যে টিকিয়ে রাখবো। ধরো একটা অনেক বড় দেশ, সে যদি ভালোভাবে শাসনভাবে না চালাতে পারে তাহলে সে ছোট ছোট অংশকে ভাগ করবে। এখন মনে করো বাংলাদেশ ছোট্ট একটা দেশ, বাংলাদেশে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, অর্থাৎ ঢাকা থেকে সবকিছু পরিচালনা করা পসিবল। কিন্তু এটা যদি এমন হতো যে প্রত্যেকটা দেশে এই প্রত্যেকটা বিভাগে আবার আলাদা আলাদা সরকার থাকতো, যেমন খুলনা বিভাগে একটা, সিলেট বিভাগে একটা, চট্টগ্রাম বিভাগে একটা, তখন সেটাকে প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হতো। কিন্তু এটা যেহেতু ছোট সেহেতু করা লাগে নাই। তাহলে বলছে কোনো দেশের প্রশাসনিক কাজের সুবিধার জন্য যে অঞ্চল ভিত্তিক বিভাজন করে, তাহলে কি অঞ্চল ভিত্তিক বিভাজন, সেগুলোকে প্রশাসনিক অঞ্চল নামে পরিচিত। বাংলাদেশ একটি একক এবং অখণ্ড রাষ্ট্র। এর আনুষ্ঠানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রশাসনিক সুবিধার জন্য বাংলাদেশকে 8টি বিভাগ এবং 64টি জেলায় বিভক্ত করা হয়। আমরা জানি 64টি জেলার ভিতরে 3টি পার্বত্য জেলা আছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। এর কোনো স্বায়ত্তশাসিত প্রদেশ বা রাষ্ট্র নাই। এর কোনো স্বায়ত্তশাসিত প্রদেশ বা রাষ্ট্র মানে বাংলাদেশের ভিতরে আর কোনো স্বায়ত্তশাসিত প্রদেশ বা রাষ্ট্র নাই। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান কত, 8ম। এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করব এই ক্লাসটি খুব সুন্দরভাবে পড়বে এবং দেখবে, কারণ এই ক্লাসের আমরা চেয়েছি সমস্ত অংশ একদম ডিপলি পর্যালোচনা করতে। তোমার এমসিকিউ এবং ক্রিয়েটিভ দুটোতেই অনেক সাহায্য করবে, এবং যেখানে যেখানে বলেছি কোনটা খ নম্বরের জন্য, ঘ নম্বরের জন্য এবং এমসিকিউর জন্য, এগুলো সবগুলোই পড়বে। তার সাথে বড় কথা, তোমরা যারা মানবিকের শিক্ষার্থী, তোমরা যারা অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিবে, সে ঢাকা ইউনিভার্সিটি অবশ্যই তোমার প্রথম প্রায়োরিটি থাকবে। আমরাও যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছি বা পড়ালেখা করেছি, আমরা যখন পড়েছি এই ভূগোল অংশটা তোমার আন্তর্জাতিকের জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে। সো ভূগোলের প্রত্যেকটা অংশ খুব সুন্দর করে মুখস্থ করবে। তোমাদের জন্য শুভকামনা। পরবর্তী ক্লাসে দেখা হবে। সকলেই ভালো থেকো।